আসসালামু আলাইকুম। ৫১তম বিসিএস প্রিলির ইংলিশ লিটারেচার ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা রেনেসার উপরে অনেক লম্বা চওড়া ৩টা ক্লাস করলাম। রেনেসা 1, 2, 3 ১৫০০ সাল থেকে শুরু করে ১৬৬০ পর্যন্ত। যার মধ্যে আমাদের প্রথম ৫৮ বছর ছিল প্রিপারেশন অফ রেনেসা। এর মধ্যে ৫৮ থেকে ১৬০৩ পর্যন্ত ছিল রানী এলিজাবেথের পিরিয়ড। এরপর আমরা লাস্ট ক্লাসে আমরা ১৬০৩ সালে রাজা জেকোবাস মানে জেমসের ল্যাটিন নাম জেকোবাস থেকে আমরা জেকোবিয়ান পিরিয়ড শুরু করছি। এরপরে ১৬২৫ সাল থেকে আমরা কিং চার্লস ওয়ানের নামানুসারে ক্যারোলিন পিরিয়ড শুরু করছি। ১৬৪৯ পর্যন্ত ছিল ক্যারোলিন, এরপরে চার্লস ওয়ানের কল্লা কাটি ফেলছে। ১৬৪২ সাল থেকে ইউরোপে তোমার ইংল্যান্ডে ওদের মারপিট শুরু হয়ে গেছে। এই মারপিটের তোমার পরিণতি হিসেবে ১৬৪৯ সালে তোমার চার্লসের কল্লা কাটে ফেলে। এর ফলে ১৬৪৯ থেকে ওখানে ইন্টারিম গভর্নমেন্ট চলে আসছে, ১৬৬০ পর্যন্ত ছিল। এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে পিউরিটানরা ওরা ছিল ব্যাপক শক্তিশালী। হ্যাঁ, পিউরিটানরা সবকিছু পিওর করে ফেলার একটা চিন্তা ভাবনা নিয়ে আগাইছিল, খুব প্রচুর মব ক্রিয়েট হয়েছে। পরে এটা নিয়ে সব জনগণ খুব ত্যক্ত বিরক্ত হইয়া ওরা আবার ওইখানে ওরা মোনার্কি সিস্টেম আবার চালু করে ফেলছে। তাহলে আমরা আজকে ১৬৬০ সালে সেই মোনার্কিতে আবার আমরা ফিরে যাব। হ্যাঁ, তাহলে প্রথম যে ৪০ বছর ১৬৬০ থেকে ১৭০০ আবার ওরা চার্লস ওয়ানের পোলারে ফিরত নিয়ে আসছে। সুতরাং আমরা এখন আবার রিস্টোরেশন মানে মোনার্কি রিস্টোরেশন পিরিয়ডে আমরা এখন চলে যাব। তো এখানে দেখো তোমরা কেউ কেউ কি এই ক্লাসগুলো তোমরা 50 বিসিএসও করছিলা, কেউ কেউ বলতেছো ভাই আরও আগে থেকে আমরা ক্লাস করি। তো যেহেতু এই ক্লাসটা তোমরা ৭৮৮ স্টুডেন্ট তোমাদের সবার জন্য নেয়া, তাহলে এখানে আমাদের অনেক কিছু বেশি বেশি লেখা। আমি পড়ানোর সময় কিছু জিনিস বলে দিব যে এইটা তোমার জানা লাগবে, কিছু জিনিস থাকবে নাইস টু নো, মানে যা আগে থেকে যারা অনেক কিছু পারো এই জিনিসগুলো তুমি নিজেকে আরও একটু অ্যাডভান্স করে আগাইলা। দেখো কোর্সটা সাজানো হচ্ছে যাতে তুমি 160+ পাইতে পারো, এই অনুযায়ী এই কোর্সটা সাজানো। তো তোমাকে তো বাস্তব প্রিলি পাস করার জন্য ১৬০ পাইতে হবে না, তোমাকে তো ১২০+ পাইতে হবে। সেই জন্য পুরো ক্লাসটা করে এবং তুমি রিভিউ করে কিছু জিনিস তো মাথায় থাকবে না, যা কিছু মাথায় থাকবে না ওটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না, যা কিছু মাথায় থাকবে ওটা নিয়ে তোমার কাজ করবার। আমরা প্রত্যেকটা রাইটারের মোস্ট প্রমিনেন্ট ওয়ার্কটা মাথায় রাখা ট্রাই করবো। আরও কিছু এক্সট্রা ওয়ার্ক এখানে আমরা রাখছি। এটা হচ্ছে মহাকাবিলদের জন্য, যারা আগে থেকে কাবিল, ওরা আগে থেকে ইংলিশ লিটারেচার অনেক ভালো, আগে থেকে মুখস্থ করছে, এখন হয়তো ওরা ওদের জ্ঞানটাকে আর একটু বাড়াই নিল, একটু পলিশ করে নিল। আর যারা নতুন তারা শুধু মোস্ট প্রমিনেন্ট ওয়ার্কগুলো তারা মাথায় রাখবা। হ্যাঁ, তো চলো শুরু করা যাক আমাদের নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এই যে নিউ মানে কি, নিউ মানে তো নতুন। ক্লাসিক্যাল মানে হচ্ছে ও যে প্রাচীন রোম এবং গ্রিসে যে ক্লাসিক্যাল আইডিয়াল ছিল, ক্লাসিক্যাল আর্ট ছিল, কালচার ছিল, সেটাকে এখন আমরা নতুন করে আমরা ফেরত নিয়ে আসবো। এটাই হচ্ছে তোমার নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। তাহলে ক্লাসিক্যাল প্রিন্সিপাল কী ছিল এখানের মধ্যে? তখনকার আর্টগুলোর মধ্যে অর্ডার ছিল, হ্যাঁ, ব্যালেন্স ছিল, ইমোশনের থেকেও রিজন ছিল বেশি এখানের মধ্যে। হ্যাঁ, এবং কোথায় তোমার আর্ট, লিটারেচার, আর্কিটেকচার সব জায়গার মধ্যে। হ্যাঁ, তোমরা দেখবে যে তখন তোমার অনেক খুব ব্যালেন্স আর্কিটেকচার ছিল, বিমগুলো অনেক মোটা মোটা, খুব একটা তোমার খুব গর্জিয়াস লাগে দেখতে। আমি যদি ওখানে ওই ফিগার আর্কিটেকচার ফিগারগুলো রাখি নাই, যদি আর্কিটেকচার এখানে ব্যাকগ্রাউন্ডে কেউ থাকো তাহলে তোমরা সেটা জেনে থাকবা। হ্যাঁ, বা তোমরা নিজেরাই তোমার সহযোগ জেনে নিতে পারো যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড আর্কিটেকচারগুলো কেমন। হ্যাঁ, ওখানে আমি এটা খুব বেশি কলমের বাড়তের জন্য আমি সেটা আনি নাই। তাহলে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা আমরা যখন রেনেসার লাস্টের দিকে, বিশেষ করে জন ডানে যখন হয়েছিল তখন আমরা কিসে চলে গেছিলাম, একটু আমরা আবেগের দিকে চলে গেছিলাম, আমাদের আবেগ বেড়ে গেছিলো, তাই না? আবেগ বেড়ে, জন ডান তার প্রেমিকারে বলতেছে যে জন ডান এন্ড্রু মার্বেল, সে টু হিজ কয়মিস্ট্রিতে বলতেছে তুমি তাড়াতাড়ি করো, আমরা করে ফেলি, কারণ টাইম চলে যাচ্ছে আমাদের, এই শরীরটা বুড়ো হয়ে যাবে। সে কোনো ওয়েট করতে রাজি না। আবার জন ডান সূর্যের বকাবকি করতেছে, সে দ্য সানরাইজিং কবিতা বলতো সূর্য তুমি এত আমাদের এটা আলো দিচ্ছ কেন, আমরা প্রেম করতেছি তুমি আলো দিচ্ছ কেন, এখানের মধ্যে ডিস্টার্ব কেন করতেছো এখানের মধ্যে। তো আমরা রেনেসার মধ্যে অতি আবেগ প্রবণ হয়ে গেছি আমরা। হ্যাঁ, আমরা একদম আবেগে কান্নাকাটি করে ফেলতেছিলাম। তো নিউ ক্লাসিক্যাল পিরিয়ড ওরা বললো না, এত আবেগ তো ভালো না, আবেগ তো কন্ট্রোল করতে হবে এখানে। হ্যাঁ, তো আমরা এখন আবেগকে পুরোপুরি কন্ট্রোল করে ফেলবো, আমরা আবার বিবেকের কাছে ফিরে আসবো। তাহলে আমরা এখন চলে আসবো রিজন এবং লজিকের কাছে। এত আবেগ দিয়ে তো আসলে লাইফ হবে না, আমরা চলে এখন বিবেকের কাছে ফিরে আসলাম। আবার আমরা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে রিজনের কাছে ফিরে আসলাম। এই সময়ের থিয়েটারগুলো ওরা আবার শেষ আমাদের এরিস্টটল ভাইয়ের ইউনিটি অফ টাইম প্লেস অ্যান্ড অ্যাকশন, আমি তোমাদের বলছিলাম ইউনিটি অফ টাইম প্লেস অ্যাকশন কী জিনিস, ওখানে আবার ফিরে আসছে। ওরা বললো না, এখানে ফিরে আসতে হবে, আমরা হচ্ছে সেই ক্লাসিক্যাল যুগে আমরা ঘরানায় আমরা সাহিত্য চর্চা করা লাগবে। তোমরা জানো শেক্সপিয়ার কিন্তু সে এই ধরনের সিস্টেম বা রেনেসাঁ যুগের এরা কিন্তু মানে নেয়। তাহলে নিউ ক্লাসিক্যাল যুগে আমরা কি কি পাচ্ছি, যে ক্লাসিক্যাল ফর্মটা ইমিটেট করছে, ইমিটেট করা মানে কপি করা, নকল করা, মানে ওই যে প্রাচীন গ্রিক রোমের এগুলো হচ্ছে ওরা আবার কপি করা শুরু করছে। এখানে আবেগের থেকেও বিবেকের উপরে ওরা জোর দিচ্ছে। হ্যাঁ,
সোশ্যাল অর্ডার, সোশ্যাল অর্ডার আমরা দেখবো সোশ্যাল অর্ডার এখানে কিভাবে রোল প্লে করে। হ্যাঁ, তারপর মোরালিটি, রেনেসার মধ্যে কিন্তু ওরা শুধুমাত্র কাকে নিয়ে লিখছে, ওরা ওইখানের মধ্যে রাজা রাজরাদের কাহিনী। আমরা আস্তে মানুষের দিকেই ফিরে আসতেছে এখন এখানের মধ্যে। আমরা নীতি নৈতিকতার ব্যাপারগুলো এখানের মধ্যে দেখবো। হ্যাঁ, রেনেসার মধ্যে আমরা লাস্টের দিকে এসে দেখছি যে এই যে জন ডান বা এন্ড্রু মার্বেল, হ্যাঁ, ওরা যেভাবে বলতেছিল বিয়ে শাদী না করে যেরকম প্রেম ভালোবাসা, হ্যাঁ, নাজায়েজ কাজ করতে আস্তাগফিরুল্লাহ মার্কা কাজ শুরু করছে। আস্তাগফিরুল্লাহ মার্কা কাজ থেকে আমরা এখন একটা মোরালিটির দিকে ফিরে আসতাম আমাদের এখানে। আমরা দেখবো কিভাবে তোমার বিয়ে শাদীর মাধ্যমে ওরা এটা করতে পারে। তো এখন এখানে হলো রুলসের দিকে অ্যাডারেন্স, নিয়ম কানুন মানতে হবে এখানের মধ্যে। এবং আমরা এখানে দুজন, দুজন না সরি কয়েকজনকে দেখবো, তার মধ্যে বস হলো জোনাথন সুইফট। হ্যাঁ, আমরা জোনাথন সুইফটের মতো আমরা স্যাটারিস্টকে দেখবো, মানে কি মজার মজার ওয়েতে আমার সমাজকে ব্যঙ্গ বিদ্রুপ করছে, প্রচলিত রাজনীতিকে কি মজার মজার ওয়েতে ব্যঙ্গ বিদ্রুপ করছে, আমরা সেই জিনিসগুলো একটু জানবো। সহজ কথা যদি বলি, এখানে নতুনত্ব বা সৃষ্টিশীলতার থেকে চিন্তাশীলতা এবং গঠনশীলের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি এখানে। সুতরাং এখানে আমরা আর্ট ফর আর্ট সেকটা বাদ দিয়ে আমরা আসছি কোথায়, আর্ট ফর হিউম্যানিটির সেক। এই সময় আমরা যাদেরকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ অথর, তারা হচ্ছে জন ড্রাইডেন, ড্যানিয়েল ডিফো, স্যামুয়েল জনসন, আলেকজান্ডার পোপ। ভাইয়া এরা ছাড়া কি কাকে পড়বো না, এরা ছাড়াও পড়বো, কিন্তু এরা হচ্ছে এই সময়ের তোমার মোস্ট প্রমিনেন্ট রাইটারদের মধ্যে অন্যতম। তো নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের অন্য বিভিন্ন নাম আছে। হ্যাঁ, এটা বলে এজ অফ রিজন, হ্যাঁ, এটা বিবেকের যুগ, যুক্তির যুগ। হ্যাঁ, এটা সিউডো ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল কোনটা, ওই যে প্রাচীন রোম গ্রিসের ওটা ক্লাসিক্যাল, আর এটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল, মানে নতুন করে আমরা ক্লাসিক্যাল এটা কপি করলাম আগেরটা। এটা এই যে প্রজ, এখানে প্রচুর গদ্য লেখা হয়েছে এবং রিজন। আর আমরা নেশার সময় যেরকম মানুষ রেশনাল থিঙ্কিং করা শুরু করে, সাইন্টিফিক কিউরিওসিটি, ফ্রান্সিস বেকনের মধ্যে আমরা দেখছি যে ধর্মের প্রভাব মুক্ত হয়ে, ধর্মতান্ত্রিকতার প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে অন্ধবিশ্বাসের বদলে যুক্তি দিয়ে চিন্তা করার যে প্রবণতা, এটা আমরা কিন্তু নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে দেখবো। এই সময় আমরা ভল্টেয়ার এবং রুশোর মতো প্রভাবশালী চিন্তাবিদের জন্ম আমরা এখানে দেখব। তো তাহলে আমাদের নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে প্রথম 40 বছর ছিল রিস্টোরেশন। কার রিস্টোরেশন? ও যে চার্লস ওয়ানের কল্লা কাটি ফেলছে, ওর পোলা আবার তাকে আবার তোমার রাজা বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই রেজিস্ট্রেশন পিরিয়ড আমরা দেখবো উইট, স্যাটায়ার এবং রিয়েলিজম, বাস্তবধর্মী জিনিসপত্র কীভাবে আসতেছে সেটা আমরা দেখবো। যে ডায়েরি লিখছে একদম ঘটনার মধ্যে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেখবো, ডায়েরি লেখা হয়েছে, সেটা আমরা দেখবো এখানে। তো এই সময় উইট, স্যাটায়ার এবং রিয়েলিজম, খুব বাস্তবমুখী রচনা। হ্যাঁ, এই সময় আমরা দেখবো কমেডি অফ ম্যানার্স, আপনাকে দেখলে বোঝা যায় উচ্চশিক্ষিত। হ্যাঁ, এই সময় কমেডি অফ ম্যানার্স দেখবো আমরা। হ্যাঁ, এবং পিউরিটানরা ওরা বলছে কোনো রকম মটদ খাওয়া যাবে না, গান বাজনা হবে না, নাটক হবে না। হ্যাঁ, তো নাটক না হলেও আমরা দেখছিলাম যে জন মিল্টনের স্যামসন অ্যাগনিস্টিস, ওইখানের মধ্যে উনি একটা ক্লসেট ড্রামা ছিল না, যে বেডরুম ড্রামা, বেডরুমের মধ্যে নাটক মঞ্চায়িত একটা ব্যাপার, স্যামসন অ্যাগনিস্টিস ছিল একটা ক্লসেট ড্রামা। ওরা হচ্ছে তোমার ঘরের ভিতরে তুমি মানে যারা ধনী তারা তাদের বাসার মধ্যে আয়োজন করতে পারবে, কিন্তু এরকম প্রকাশ্যে থিয়েটার করা যাবে না। আমরা দেখলাম রিস্টোরেশন আসে, আবার থিয়েটার পুনঃপ্রতিষ্ঠা পাইল। তো আমরা পুরো এইজটাকে, নিউ ক্লাসিক্যাল এইজটাকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করি, প্রথম 40 বছরের রিস্টোরেশন, যেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে তোমার জন ড্রাইডেন, ওনার নাম অনুসারে বলা হয় এজ অফ ড্রাইডেন। তারপরে 45 বছর হচ্ছে তোমার দ্য অগাস্টান এজ। এই অগাস্টাসটা কে আমরা দেখবো, অগাস্টাস ভাইয়ের সাথে আমরা পরিচিত হবো। এই সময় রিপ্রেজেন্টেটিভ পোয়েট হচ্ছে আলেকজান্ডার পোপ। তাহলে এটা ওনার নাম অনুসারে বলা হয় এজ অফ পোপ। এবং আমরা এরপরে লাস্ট পিরিয়ডটা চলে যাব আমরা এজ অফ জনসনে, যেটা বলা হয় এজ অফ সেন্সিবিলিটি, ইন্দ্রিয় পরায়ণতা যুগে চলে যাবো আমরা এরপর। তাহলে শুরু করি রেজিস্ট্রেশন পিরিয়ড। এই যে চার্লস ওয়ানের পোলা চার্লস টু 1660 সালে ওকে আবার তোমার রাজা বানিয়ে দেওয়া হয়। দেখো পিউরিটান পিরিয়ড যেটা 1620 সাল থেকে শুরু হয়েছে। হ্যাঁ, পিউরিটানদের সাথে তুমি কম্পেয়ার করতে পারো বাংলাদেশের আহলে হাদিসদের সাথে। হ্যাঁ, তো ওরা যেরকম হচ্ছে যে কোলাকুলিও করা যাবে না আপনি, হ্যাঁ, কোনো রকমের কোনো কালচার, কোনো ঐতিহ্য, সংস্কৃতি কিচ্ছু থাকা যাবে না। সো ধর্মের একদম টোটাল কাটছাট করে ফেলতে হবে। হ্যাঁ, তো পিউরিটানরা ছিল কাইন্ড অফ খ্রিস্টানদের মধ্যে আহলে হাদিস। তাহলে এখানের মধ্যে কোনো ডান্সিং করা যাবে না, ড্রিঙ্কিং করা যাবে না, গ্যামলিং করা যাবে না, প্লেয়িং কার্ডস করা যাবে না। হ্যাঁ, তারপর কোনো ভালগার ল্যাঙ্গুয়েজ, মানে আমি যদি সে সময় জন্মগ্রহণ করতাম আমাকে তো টিচার হিসেবে কল্লা কাটি ফেলতো, বলতো যে আরফিন স্যার এখানের মধ্যে ক্লাস নিতে গিয়ে কী সব কথাবার্তা বলে, ডাবল মিনিং কথাবার্তা, নিশ্চিত আমার এরা ফাঁসি দিয়ে ফেলতো এখানের মধ্যে। হ্যাঁ, এবার ফ্যাশনেবল কোনো ক্লথও পরা যাবে না। হ্যাঁ, কোনো ফ্যাশনেবল ক্লথ পরা যাবে না, কি কঠোর এরা, ভয়ঙ্কর কঠোর এরা। হ্যাঁ, ফ্যাশনও করতে পারবে না এখানের মধ্যে। ওরা বলল চিফ ডিউটি অফ ম্যান ইজ টু গ্লোরিফাই গড, মানুষের প্রধান ডিউটি হচ্ছে গডকে গ্লোরিফাই করা, কোনো কিছুই করা যাবে না এখানের মধ্যে। তো পিউরিটান সোসাইটিতে ওখানের মধ্যে তোমার বাইবেলের মিনিংটা অনেক লিটারাল মিনিং ভাবা হইতো এখানের মধ্যে, যে এখান থেকে কোনো ডেভিয়েন্স হওয়া যাবে না এখানের মধ্যে। হ্যাঁ, তাইলে
কোনো রকমের স্ক্রিন শো করা, এবং তাস খেলা পর্যন্ত এখানের মধ্যে অবৈধ ছিল। তাস খেললেও কিন্তু ওর গলা কাটি ফেলবে। অস্টেন্টাসিয়াস কোনো হচ্ছে যে ক্লদিং করা যাবে না, জাঁকজমকপূর্ণ তুমি কোনো ক্লদিং এখানে তুমি পড়তে পারবে না। তুমি ভাসাবি থেকে তুমি ক্লথ পরবা না, এগুলো ভাসাবি টাসাবি চলবে না এখানের মধ্যে। তুমি পরবা যে তোমার হচ্ছে যে কি পরবা, তুমি টাঙ্গাল শাড়ি পরতে হবে, ভাসাবি শাড়িটা এখানে পড়তে পারবে না এখানে। হ্যাঁ, তো এগুলো সবগুলো কোনো ফানও করা যাবে না। হ্যাভিং ফান ওয়াজ এ সিন। হ্যাঁ, মানে ফান করাটাকে সিন হিসেবে দেখা হইতো, ফানও করতে পারবে না এখানের মধ্যে। হ্যাঁ, তো এইগুলো সবগুলো ছিল পিউরিটান সোসাইটির বৈশিষ্ট্য। হ্যাঁ, তো এই সময়ই তোমার স্যামুয়েল বাটলার, হ্যাঁ, তো বাটলারকে মনে রাখতে পারো, বাটলার তোমার পিউরিটানদের বাটে আঘাত করছে। বাট মানে হচ্ছে পাছা। হ্যাঁ, তোমরা আমাকে বোঝানো তো মিনিং, তখন মিনিং বুঝাই দাও একটু। তো স্যামুয়েল বাটলার কি করলো, পাছা আঘাত করলো কি দিয়া, ব্রাশ দিয়া, লিখি ফেললো হুডি ব্রাশ। হ্যাঁ, এটা একটা স্যাটারিক্যাল পোয়েম। তাহলে বাটলার পিউরিটানদের বাট আঘাত করলো কি দিয়ে, ব্রাশ দিয়া, তাহলে কবিতার নাম হলো হুডি ব্রাশ। হ্যাঁ, হুডি ব্রাশ, হুডি ব্রাশ কবিতা উনি, ওখানে দুটা ক্যারেক্টার ছিল, একটা স্যার হুডি ব্রাশ, একটা নাইট ছিল। নাইট মানে যোদ্ধা। হ্যাঁ, মানে তখনকার সময়ে তোমার ওই রাজারা নাইট পালতো, কেন নাইটরা কি যুদ্ধ করে প্রতিপক্ষের কাছে ওদের রক্ষা করতো। হ্যাঁ, নাইটের আন্ডারে আবার কি ছিল, পিজেন ছিল, কিছু কৃষক টিষক ছিল। তো একজন আর্ট ছিল হুডিব্রাস, এবং তার একজন শিষ্য ছিল তোমার র্যালফো। হ্যাঁ, তো তোমার যখন গৃহযুদ্ধ লেগে গেছে, হ্যাঁ, ওই 1642 সাল থেকে ব্যাপক গৃহযুদ্ধ লেগে গেল, তো তখন ওরা কে কারে মারতেছে, হ্যাঁ, এটা জানে না, একজন একজনকে মারতেছে। তো এখন হুডিব্রাস এবং তার অনুচর রালফো ওরা একটা পথের উপর দিয়ে ওরা দ্রুত চলতেছে। ওদের উদ্দেশ্যে সবাইকে পিরিয়ডেন করে তোলা, যে কোনো সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ উচ্ছ্বাস এগুলো ছোঁয়াছে, এগুলো হওয়া যাবে না, এগুলো মানুষের এইসব আনন্দ টানন্দ মানুষ করতে পারবে না। হ্যাঁ, এটা করতে গিয়ে দেখলো ওরা নিজেরা কি নিজেদের মতো তর্কাতর্কি করতেছে, বাক বিতণ্ডা করতেছে, কলহ করতেছে, এবং একজন একজন আক্রমণ করতেছে। তার মানে এইখানে তোমার হুডিব্রাসের মাধ্যমে আমাদের বাটলার কি করলো, পিউরিটানদের যে দুটো শাখা ছিল, প্রেসবিটেরিয়ান এবং স্বতন্ত্র দুটো শাখা, এই দুটো শাখার মধ্যে ওদের নিজেদের ভণ্ডামি, কপটতা, ধূর্ততা, এটা উনি প্রকাশ করছে। হ্যাঁ, যে ওরা বলতেছে যে কোনো তোমার এই ধরনের মজা টজা করা যাবে না এরকম। হ্যাঁ, কিন্তু আবার বিধবা প্রেমে পড়তে কোনো দেরি হয় না ওদের আবার। হ্যাঁ, আবার জ্যোতিষী পরামর্শে ফেলে পালাতে ওদের তর্স হইতেছে না ওদের। তার মানে ওরা খুব পবিত্রতার মুখোশধারী, খুব শয়তান। তার মানে ওরা পবিত্রতা ভান করতেছে, কিন্তু ওদের কাজে নোংরামি করা। তো বাটলার এখানে এই যে বাটে আঘাত করছে পিউরিটানদের, এই শ্রেণীর সকল মানুষ আক্রমণ করছে। হ্যাঁ, তো এটা ছিল আমাদের হুডিব্রাস। এটা একটা ব্যঙ্গাত্মক স্যাটারিক্যাল পোয়েম। তাহলে স্যাটার কি জিনিস, সমাজের প্রচলিত বিশ্বাস রীতিনীতিকে আঘাত করা, আমরা বাংলা বলতে পারি প্রহসন। তার মানে কোনো ব্যঙ্গাত্মক কোনো কবিতা, ব্যঙ্গাত্মক কোনো নাটক, ব্যঙ্গাত্মক উপন্যাসের মাধ্যমে যখন সামাজিক অসঙ্গতিগুলো ফুটাই তোলা হয়, সেটা বলা হয় স্যাটায়ার। তোমরা জানো যে আমাদের সাবকন্টিনেন্টে এই যে বিধবা বিবাহ বলো, এগুলোর জন্য অনেক বেশি ফাইট করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের পক্ষে লেখালেখি করা শুরু করলো, তখন ওনাকে কিন্তু গোড়া হিন্দুরা কিন্তু ব্যাপক অ্যাটাক দিছিল। উনি আবার তার এগেনস্টে কি করলো, পাল্টাপাল্টি উনি আবার জবাব দিল। হ্যাঁ, তো এখানেও আমরা দেখতে পাবো এই আমাদের স্যামুয়েল বাটলার এই স্যাটায়ারের মাধ্যমে তৎকালীন সমাজ ব্যবস্থাকে উনি খুব ব্যঙ্গ বিদ্রুপ করছে। আরও কিছু স্যাটায়ার আমরা দেখবো, জনাথন সুইফটের স্যাটায়ার দেখবো আমরা। তো এগুলো করতে করতে আমাদের বাইবেল হাতে নিয়ে জন বানিয়ান নামক একটি হুজুরের আগমন ঘটলো। জন বানিয়ান ওনার নাম। হ্যাঁ, তো এই বানিয়ান হুজুর হইলেও সে আবার কমি মাদ্রাসায় পড়ে নাই। হ্যাঁ, তার ফলে লোকজন বললো আপনি কি আলেম, আপনি মাদ্রাসা না পড়লে তো আলেম না, মাদ্রাসা না পড়লে আলেম হওয়া যাবে না এখানের মধ্যে, আপনি যতই আপনি বাইবেল অভিজ্ঞ হন না, আপনি তো কমি মাদ্রাসায় পড়েন নাই, তাহলে ইউ আর নট এ আলেম। এই কারণে ওকে জেলে ঢুকাই দিচ্ছে। আপনি আলেম না হয়ে আপনি কেন ধর্ম প্রচার করতেছেন? আপনি জ্ঞান থাকতে পারে আপনার, আপনি ডক্টর জাকির নায়ক হইতে পারেন, বাট ইউ আর নট এ আলেম। আপনি জাকির নায়ক হইতে পারেন, কিন্তু আপনি তো কওমি মাদ্রাসায় পড়েন নাই, না পড়লে আপনি আলেম হতে পারবেন না। তো কি করলো, ওরে জেলে ঢুকে দিচ্ছে। জেলখানার মধ্যে সে চিন্তা করলো জেলের মধ্যে বসে কি করবো, আর কাম কাজ তো কিছুই নাই ওইখানে, মানে না নীরবে বসে আছে ওইখানের মধ্যে। তো জিন্সের তৈরি ওখানে রুটি খাইতো সবজি দিয়া, আর মানে জেলখানার মধ্যে জিন্সের রুটি দেয় ওইখানে, টেস্ট আছে ওইটা, তোমার ইয়ে দিয়ে খাইতে হয়, গুড় দিয়ে খাইতে হয়। তো জিন্সের রুটি খাইতে খাইতে সে তখন পিলগ্রিমস প্রোগ্রেস লেগে বললো। পিলগ্রিমস মানে কি, তীর্থযাত্রী। হ্যাঁ, তীর্থযাত্রা মানে কি, তোমার বিভিন্ন ধর্মে যেমন হিন্দুরা যেরকম গঙ্গা স্নানে যায়, মুসলিমরা হজ করতে যায়। হ্যাঁ, তাহলে পিলগ্রিম মানে কি, কোন তীর্থযাত্রা, পবিত্র স্থানের উদ্দেশ্যে যে যাত্রা। তো তোমার এর পুরো নাম হচ্ছে দ্য পিলগ্রিমস প্রোগ্রেস ফ্রম দিস ওয়ার্ল্ড টু দ্যাট হুইচ ইজ টু কাম, সংক্ষেপে শুধু পিলগ্রিমস প্রোগ্রেস। তাহলে এটা একটা অ্যালিগরিক্যাল খ্রিস্টান নোবেল, যেখানে ক্রিশ্চিয়ান নামক একটা ক্যারেক্টারের সিটি অফ ডিস্ট্রাকশন থেকে, সিটি অফ ডিস্ট্রাকশন থেকে মানে পৃথিবী থেকে, যেটা রিপ্রেজেন্টিং টু আর্থ, তাহলে সিটি অফ ডিস্ট্রাকশন থেকে সে জান্নাতে চলে গেছে, সেলেস্টিয়াল সিটিতে সে চলে গেছে। হ্যাঁ, এটা বোঝানো হয়েছে পিলগ্রিমস প্রোগ্রেসে। তো এই পিলগ্রিমস প্রোগ্রেসে জন বানিয়ানের যে বিখ্যাত যে তোমার হচ্ছে যে লাইনটা,
ইন প্রেয়ার ইট ইজ বেটার টু হ্যাভ এ হার্ট উইদাউট ওয়ার্ডস দেন ওয়ার্ডস উইদাউট এ হার্ট। হ্যাঁ, যে দেখবা আমরা সৃষ্টিকর্তাকে কিন্তু আমরা যখন কল্পনায় আমরা মনে মনে যখন বলি, হ্যাঁ, হৃদয় দিয়ে যখন অনুভব করি, এই যে মনে মনে বলতেছি, উনি বলতেছে এটা অনেক বেটার। এমন প্রার্থনা শুধু ওয়ার্ড আছে কিন্তু সৃষ্টিকর্তার সাথে সে অন্তরে ধারণ করতেছে না। হ্যাঁ, সে নামাজ পড়তে গেছে কিন্তু কখন শুধু চিন্তা করতেছে কখন শুধু সালাম ফিরে সে দৌড় মারবে সে। হ্যাঁ, এই যে সালাম ফিরালে দৌড় মারতে হবে, উনি বলতেছে যে এই প্রার্থনার থেকেও যে খুব ওয়ার্ডলেস কিন্তু সে সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড। হ্যাঁ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো বানিয়ানের প্রেক্ষাপট ছিল কি, উনি যখন ইমপ্রিজন্ড ছিল কেন, কারণ উনি তোমার সে ব্যাপটিস্ট ছিল, মানে অ্যাংলিকান চার্চের বাইরে। অ্যাংলিকান চার্চ মানে হচ্ছে তুমি বলতে পারো এটাকে সরকারি চার্চ, যেটা তো চার্চ অফ ইংল্যান্ডের আন্ডার যেগুলো ছিল ওই সবগুলো হচ্ছে অ্যাংলিকান চার্চ। হ্যাঁ, ওটা বাইরে ছিল। এটা বাইরে গিয়ে উনি সাধারণ মানুষকে বাইবেল পড়ে শোনাতেন, প্রচার করতেন। লাইসেন্স নেন না, তো ধর্ম প্রচারের জন্য লাইসেন্স লাগতো, চার্চ অফ ইংল্যান্ডের কাছ থেকে লাইসেন্স নিতে হতো। হ্যাঁ, তো লাইসেন্স না নেওয়ার কারণে ওনাকে তখন ওই যে জেলে দিয়েছিল, ওই জেলের মধ্যে বসে উনি এই বইটা লিখছে। ওই খ্রিস্টান যে চরিত্রটা এখানে তোমার এই চরিত্রটা বোঝানো হয়েছে এভরি বিলিভার সিকিং স্যালভেশন। তাহলে স্যালভেশন তোমার সিক করা প্রত্যেকটা বিলিভার ক্যারেক্টারটা উনি খ্রিস্টান চরিত্রের মাধ্যমে ফুটে তুলছে। তাহলে তোমাকে মূলত জানা লাগবে পিলগ্রিমস প্রোগ্রেস এটা। এখন তোমরা যারা জানতে জানতে ঝুনো হয়ে গেছো একদম, মানে তোমরা অনেক দিন ধরে জানো, অনেক কিছু জানো, তো যারা ঝুনো হয়ে গেছো তুমি এই পিলগ্রিমসের পাশাপাশি এই যে বানিয়ান অন্যান্য কাজ, মানে তো হোলি ওয়ারটাও তুমি একটু মাথায় রাখতে পারো, হোলি ওয়ার। হ্যাঁ, তাহলে তোমার আর একটা জানা হলো। আগে থেকে তো তুমি জানো পিলগ্রিমস প্রোগ্রেস এটা তুমি জানো বানিয়ান লিখছে, আর একটা তুমি জানতে পারো সেটা হচ্ছে হোলি ওয়ার। নতুনদের জন্য হোলি ওয়ার আসলে মনে থাকবে না, তুমি সবকিছু পড়ার পরে দেখবে তোমার শুধু পিলগ্রিমস প্রোগ্রেসটা মনে আছে। এবং আরো খেয়াল করবা, তোমরা যদিও মনে করতেছো আরফিন ভাই এত লম্বা চড়ে ক্লাস কেন নিচ্ছে, তুমি যখন পুরো ক্লাসটা করবা তোমার শুধু কাহিনীটাই মনে থাকবে, গল্পটা তোমার মনে থাকবে, কারণ আমাদের ব্রেন কিন্তু এরকম টেক্সট মুখস্থ করতে পারে না। আমি যে সকল জায়গায় কাহিনী বলছি তোমার ওটা মনে থাকবে, ওই সেমুয়েল বাটলারের নাম তোমার হচ্ছে হুডি ব্রাস মনে থাকবে, অন্যগুলো তুমি ভুলে যাবা। হ্যাঁ, কারণ টেক্সট এভাবে আমাদের ব্রেন মনে রাখতে পারে না, এই লম্বা হইলেও এই জন্য তোমার গল্পটা শোনার দরকার আছে, দেখবে ওটা মনে থাকবে। তো আমরা এখন সাহিত্য সমালোচনা যাবো একটু। আমাদের এখন ক্রিটিক লোকজন আনাগোনা চলবে, ওরা এখন ভুলধারা কমিটির লোকজন, জন ড্রাইডেন। হ্যাঁ, তো ড্রাইডেন সব কিছুকে ড্রাই করে ফেলবে। হ্যাঁ, কোনো কিছু ভিজা পাইলে ওটাকে ড্রাই করে ফেলবে। হ্যাঁ, ওকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম। সে সাহিত্য সমালোচক হিসেবে সবচেয়ে বিখ্যাত ছিল। তো কি সমালোচনা করছিল দেখি তো, উনি শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট নাটকের সমালোচনা করছে। সমালোচনা করে কয় এখানে উনি কি বলছে, এগুলো কয় এখানে একটু কল্পনা করে ফেলো তো, চোখ বন্ধ করে কল্পনা করো টেম্পেস্টের মধ্যে কারা কারা ছিল। আরিয়েল ছিল, ক্যালিবান ছিল, দুটো জিন ছিল, তাই না? দুটো জিন ছিল, প্রসপেরে ছিল, প্রসপেরের আন্ডারে জিন ছিল, প্রসপেরের মেয়ে ছিল মিরান্ডা, এর কল্পনা করে ফেলো সাথে সাথে। তাহলে যখনই তুমি নতুন কিছু পড়বা তুমি প্রিভিয়াসটার সাথে কল্পনা করবা, এর ফলে অ্যাক্টিভ রিকলের মাধ্যমে তোমার ব্রেনে ধারণ ক্ষমতা আস্তে আস্তে অনেক বেড়ে যাবে। হ্যাঁ, তোমার ব্রেন কিন্তু আনলিমিটেড, অনেক কিছু রাখতে পারবে সে তথ্য, কিন্তু তোমাকে ইউজ করাটা শিখতে হবে। তাহলে তুমি কল্পনা করে ফেলো টেম্পেস্টের মধ্যে কি ঘটনা ছিল। হ্যাঁ, ওনার সং এটা মনে করে ফেলো, কাহিনীটা মনে করে ফেলো। হ্যাঁ, তো এটা দিয়ে উনি এনচেন্টেড আইল্যান্ড রচনা করছিল সমালোচনা করে। আর তোমার হচ্ছে যে ড্রাইডেন বলছিল যে আমাদের শেক্সপিয়ারের মিড সামার নাইটস ড্রিম এটা গাঁজা খাই লিখছে উনি, এটা খুব ইম্পসিবল, এগুলো হচ্ছে এত এখানে জিন পড়ি ম্যাজিক, এগুলা কয় এগুলো তো সত্য নয়, এত জিন পড়ি এগুলো কোথেকে আসছে, এগুলো কয়ে গাঁজা খাই লিখছে এটা। হ্যাঁ, তো এটা সমালোচনা করছে। উনি বলছে যে যে ভাই একটা জিনিস তো, গাঁজা খাওয়ার লেভেল আছে, অতিরিক্ত গাঁজা খেলে কেমন হবে, একটা লেভেল তো আছে। কয় এখানে শেক্সপিয়ার কোন লেভেল ছাড়া গাঁজা খাইছে, সার্টেন ডিগ্রি অফ রিয়েলিজম তো লাগবে এখানের মধ্যে। এমন ভাবে লিখছে যে একদম ইমাজিনেটিভ ওয়ার্ক, এখানে জিনপরি চলে আসতেছে, জিনপরি পালতেছে, আবার 12 বছর ধরে পালতেছে, এগুলো কোন ধরনের কথা এগুলা। তো সে এগুলোর খুব সমালোচনা করছে। জন ড্রাইডেনের ওনার ড্রামার মধ্যে বিখ্যাত হলো অল ফর লাভ, এইটা নতুনদের জন্য অল ফর লাভ, ভালোবাসার জন্য আমরা অনেক কিছু করবো এখন এখন দেখবা কি কি করি। হ্যাঁ, নতুনরা অল ফর লাভ মনে রাখবা, আর পুরাতনরা অরেঞ্জেব, হ্যাঁ আরঙ্গজেব, তো এটা মনে রাখতে পারো। আর পোয়েট্রির মধ্যে তোমার অ্যাবসালম অ্যাকিটোফেল এবং ম্যাক ফ্লেকনি দুটোই মনে রাখতে হবে পোয়েট্রি। আর প্রসটা অবশ্যই এন অ্যাসে অফ ড্রামাটিক পোজি। হ্যাঁ, আর যারা হচ্ছে যে আগে থেকে এই জিনিসগুলো জানো তোমাদের জন্য জন ড্রাইডেনের উপর আরো এক্সট্রা করে একটা স্লাইড রাখছি আমি, নতুনদের জন্য না সেটা। তো অল ফর লাভ এখন দেখো ভালোবাসার চোটে কত কিছু করা হবে। হ্যাঁ, এটা ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহার করে লিখছে। ব্ল্যাঙ্ক ভার্স মানে কি, মানে অন্তমিল নাই দুই শেষ লাইনের পরে। হ্যাঁ, মানে তোমার দুই শেষ যে তোমার আমরা যেরকম কবিতার মধ্যে পদ্যের মধ্যে যেরকম অন্তমিল দেখি, শেষ ওয়ার্ডে এখানে শেষ ওয়ার্ডের মধ্যে অন্তমিল নাই, এরকম এটা বলো ব্ল্যাঙ্ক ভার্স। তো এই ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহার করে উনি অল ফর লাভ লিখছিল। হ্যাঁ, এটা অনেকটা ট্রাজেডি নাটক, এটা শেক্সপিয়ার অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রার গল্পের উপর ভিত্তি করে লেখা। হ্যাঁ, যে তোমাদের সাথে কিন্তু অ্যান্টনির সাথে পরিচয় ছিল, অ্যান্টনি কোথেকে আসছিল, জুলিয়াস সিজার থেকে তোমাদের কাছে আসছিল, তাই না? তাইলে এই যে জুলিয়াস সিজারকে কি হয়, জুলিয়াস সিজার হচ্ছে তোমার
আচ্ছা, এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে তোমাদের এটা ধরতে সুবিধা হবে। হ্যাঁ, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, তাহলে তোমরা ইজিলি জিনিসটা ধরতে পারবা যে জুলিয়াস সিজার ওরে মারা লাগছে কেন, ওর পরেরটা কেন অগাস্টাস কেন, তাহলে তোমরা ধরতে পারবা। হ্যাঁ, রোমে ওদের এখানে ছিল ডেমোক্রেসি। হ্যাঁ, 500 বছরের মতো ডেমোক্রেসি ছিল ওদের। মানে 44 বিসি, বিসি মানে হচ্ছে বিফোর খ্রিস্ট, খ্রিস্টপূর্ব। হ্যাঁ, এই জিনিসটা কি দেখো, ধরো এটা হচ্ছে শূন্য, তাইলে এটা 100 সাল, 200 সাল, 300 সাল, 400 সাল, 500 সাল, হ্যাঁ, এরকম করতে করতে 2000 সাল, 2026 সাল আছে আমরা এখন। হ্যাঁ, আর এর আগে যীশু জন্মের আগে ধরো খ্রিস্টপূর্ব 10, খ্রিস্টপূর্ব 20, খ্রিস্টপূর্ব 30, খ্রিস্টপূর্ব 100, খ্রিস্টপূর্ব 200, খ্রিস্টপূর্ব 400 এরকম। হ্যাঁ, এই জন্য দেখবে বিসিগুলো হচ্ছে খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টপূর্ব 100। হুম, অনেকে কনফিউশন পড়ে যাও যে 500 থেকে 100 কেমন হলো এটা। হ্যাঁ, মানে যীশু খ্রিস্ট ওনার জন্মের 500 বছর পূর্বে সাল, এটা এটা 100, ওনার জন্মের 100 বছর আগের সাল, এই জন্য 500 থেকে 100 এইভাবে আসছে জিনিসটা। তো 44 বিসিতে তোমার জুলিয়াস সিজারকে তো মারি ফেলছে, তোমাদের সামনে মারছে, তোমরা দেখছিলা ওই যে ব্রুটাস যে পিছন দিয়ে ছুরি মারি দিছে, ও বলছে হাই ব্রুটাস তুমিও। তো ওখানে মার্ক অ্যান্টোনি একটা কি দিছে, অ্যান্টোনি ওখানে একটা তোমার বক্তব্য দিয়েছে, জনগণকে উস্কাই দিচ্ছে যে সিজার বারকে তো মারি ফেলছে এরা। হ্যাঁ, তো ওখানে কেসিয়াস ষড়যন্ত্র করছিল, তাই না? কেন করছিল? রোমে তখন তো ওদের তো ডেমোক্রেসি ছিল 500 বছরের মতো, ওদের খুবই নিয়মতান্ত্রিক ডেমোক্রেসি ছিল, সিনেট ছিল ওদের, মানে সংসদ ছিল আর কি ওইখানের মধ্যে। তো জুলিয়াস সিজার শেষ দিকে সে খুব তোমার এক না একতান্ত্রিক হয়ে গেছিল। হ্যাঁ, নিজের মূর্তি বানাতো এখানের মধ্যে, তার প্রশংসা না করলে সে সহ্য করবে না ওদেরকে, অনেক বেশি এক না একতান্ত্রিক আচরণ সে শুরু করছে। তার ফলে সিনেট মনে করতেছিল যে উনি অনেক বেশি একনায়ক হয়ে যাচ্ছে, সুতরাং জনগণের ক্ষমতা এখানে ক্ষুণ্ণ হচ্ছে এবং সিনেটের ক্ষমতা ক্ষুণ্ণ হচ্ছে, সংসদের ক্ষমতা এখান থেকে কমে যাচ্ছে। এই জন্য কেসিয়াসরা তোমার ষড়যন্ত্র করে তখন হচ্ছে যে তোমার ওই জুলিয়াস সিজারকে তখন মারি ফেলছিল। তাহলে জুলিয়াস সিজার ছিল রিপাবলিকের শেষ তোমার কি বলবা প্রধানমন্ত্রী। হ্যাঁ, তখন রিপাবলিক ছিল, রিপাবলিক মানে কি প্রজাতন্ত্র ছিল, মানে সে ছিল জনগণের ভোটে নির্বাচিত তোমার সে প্রেসিডেন্ট ছিল, জনগণের ভোটে নির্বাচিত। কিন্তু সে জনগণের ভোটে নির্বাচিত হলে সে হয়ে গেছে কি ডিকটেটর হয়ে গেছে, সে 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 তোমার নিজেকে সে ভালো ডিক্টেটর দাবি করছে। আচ্ছা, তাইলে এই যে রিপাবলিক থেকে জুলিয়াস সিজারকে তোমার হচ্ছে যে ওকে ওর মৃত্যুর পরে কি ঘটনা ঘটছিল, জুলিয়াস সিজারের ওর ছিল পালক পলা ছিল, তার নাম ছিল অক্টাভিয়াস। হ্যাঁ, অক্টাভিয়াস, অক্টাভিয়াস ছিল তার নাম। তো এই সিজার মানে কি, সিজার মানে হচ্ছে ওর একটা কি টাইটেল, ধরো তোমরা তো টাইটেল থাকে না যে তোমার নাম থাকে না খান, মাসুদ খান। হ্যাঁ, মাসুদ খান, শাহ আলম মজুমদার, এই যে মজুমদার খান যেরকম টাইটেল, তো ও জুলিয়াস সিজারের সিজারটা ছিল তার টাইটেল, সিজার। ওকে, যেরকম জার্মানিতে ওরা বলে কাইজার। হ্যাঁ, আরবরা বলে কাইসার, আরবরা বলে কাইসার, ওরা বলে কাইজার, রাশিয়ানরা বলে জার। হ্যাঁ, জার, এগুলো কি টাইটেল ওদের। তো জুলিয়াস সিজারের পোলা ছিল এরকম একটা বেশ পালক পোলা। তোমরা জানো যে জুলিয়াস সিজারের সাথে তোমার ওনার কোনো সন্তান ছিল না সরাসরি ক্যালপোনিয়ার সাথে। হ্যাঁ, ক্যালপোনিয়ার ওনার ইনফার্টাইল ছিল। তো অক্টাভিয়াস সে তোমার সিজার টাইটেল ধারণ করলো, তার বাপের টাইটেল নিয়ে নিল জুলিয়াস সিজার হয়ে। ওরা তিনজন, জুলিয়াস সিজার এক পার্ট, তোমার মার্ক অ্যান্টোনি একটা পার্ট, এবং লেপিডাস, লেপিডাস হলো আফ্রিকার পার্টটুকু নিল। এই ওরা তিনজন রোমান সাম্রাজ্যটাকে তিন ভাগে ভাগ করে নিল। সাম্রাজ্য তখন হয় নাই, রিপাবলিকটা তিন তিন ভাগে ভাগ করে নিছে। হ্যাঁ, এই তিন ভাগে যে ভাগ করে নিছে, এখানের মধ্যে এই যে অ্যান্টোনি, এই যে অ্যান্টোনি, সে কি করলো, সে পড়ে গেছে ক্লিওপেট্রার প্রেমে। ও যে বলছিলাম যে জুলিয়াস সিজারও মাঝে মধ্যে ক্লিওপেট্রার ওখানে যাইতো, ক্লিওপেট্রা খুবই সুন্দরী ছিল সে। হ্যাঁ, তো ক্লিওপেট্রাকে নিয়ে একটা সিরিয়াল আছে তোমার নেটফ্লিক্সে, দেখতে পারো। যদিও ওটা দেখার পরে তোমার মনে হবে, তুমি তোমার কল্পনায় রাখছো ক্লিওপেট্রা খুবই হোয়াইট, ক্লিওপেট্রা ফর্সা, ব্রাউন চুল এরকম, আসলে ক্লিওপেট্রা ব্ল্যাক। ওটা দেখলে তুমি একটু টেনশন করতে পারো যে ক্লিওপেট্রা এরকম কেন, আসলে ব্ল্যাক। হ্যাঁ, সে ছিল ইজিপ্টের সে রানী ছিল। তো ক্লিওপেট্রার কাম ছিল ও কেউ তাকে শাসন করতে পারে বা ইজিপ্ট দখল করে ফেলবে এরকম মনে হইলে ও প্রেমের ফাঁদে ফেলা দিত। ও জুলিয়াস সিজারকে সে প্রেমের ফাঁদে ফেলা দিছে, তারপর জুলিয়াস সিজার তোমার ইজিপ্ট দখল করে নেয়। হ্যাঁ, ও অ্যান্টনিকেও ক্লিওপেট্রা প্রেমের ফাঁদে ফেলাই দিছে। তো অ্যান্টনি আবার সে বিয়ে করছে এই অক্টাভিয়াস সিজারের বোনকে, এর বোনকে বিয়ে করছে। হ্যাঁ, ওর বোনকে বিয়ে করছে। হ্যাঁ, ওর বোনকে বিয়ে করছে। ওর বোনকে বিয়ে করে এই যে বউ পোলারে ফালাইয়া, বউ পোলারে ফালাইয়া সে ক্লিওপেট্রার ইজিপ্টে আসা তোমার যোগ দিছে এখানের মধ্যে। এইটার কাহিনী নিয়ে হচ্ছে আমাদের, এটার কাহিনী নিয়ে হচ্ছে আমাদের অল ফর লাভ। সে ক্লিওপেট্রার বাহিনীতে আসা, সে ক্লিওপেট্রার সাথে সম্পর্ক করছে। পরে অক্টাভিয়াস আসা, অক্টাভিয়াস মানে তোমার হচ্ছে যে সে কি অ্যান্টনি হচ্ছে অক্টাভিয়াসের বোনের জামাই আর কি। ভাই সাহেব আপনি হলো ভাই, আপনি হলে কি করেন, আপনাকে আমি এখানে রুমের একটা পার্ট দিলাম শাসন করতে, আপনি এসে এখানে ক্লিওপেট্রার লগে ইয়ে করতেছেন, এগুলো কোন ধরনের কথা ভাই। এবং এই অক্টাভিয়াস সিজারের বোন অক্টাভিয়ান,
সেও আইসা বলতেছে যে আপনি এগুলো কি শুরু করছেন, আপনার এখানের মধ্যে আপনার সন্তান আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনি কি সব কিছু ভুলে গেছেন আপনি? তাহলে রোমটা ছিল অ্যান্টনির দায়িত্ব, অ্যান্টনির দায়িত্ব, রেসপন্সিবিলিটি। আর ক্লিওপেট্রা ছিল তার লাভ। হ্যাঁ, এই ভালোবাসার জন্য সে রোমের দায়িত্ব সে ত্যাগ করলো, সে তার বউ বাচ্চাকে সে ত্যাগ করলো এই ক্লিওপেট্রার প্রেমে। এই কাহিনী নিয়ে হচ্ছে অল ফর লাভ। আচ্ছা, এখন তোমাদের মনে হয় একটা প্রশ্ন জাগবে যে ভাই, অক্টাভিয়াস সিজার ওরা অগাস্টাস কেন বলা হয়? তাইলে অক্টাভিয়াস কিন্তু অ্যান্টনিকে পরাজিত করছে, হ্যাঁ, ওর উপরে যাই বেটা, তুই ক্লিওপেট্রার ওখানে যাচ্ছিস ওখানের মধ্যে। হ্যাঁ, তো এই অ্যান্টনি তো ক্লিওপেট্রার কাছে যখন চলে যায়, তো অক্টাভিয়াসের বাহিনী কিন্তু এই অ্যান্টনি ক্লিওপেট্রার সেনাবাহিনী পরাজিত করে দিছে। তো পুরোটা অক্টাভিয়াসের আন্ডারে চলে আসে, পুরা রোমটা তোমার অক্টাভিয়াসে শাসন করে। এই অক্টাভিয়াস সে তখন কিছু কথা বলে, সে তোমার সে বলে জনগণকে, সে বলে যে আমি ক্ষমতা চাই না, একদিনের জন্য প্রধানমন্ত্রী থাকতে চাই না, কিন্তু জনগণের উপকারের জন্য আমি আসলে ক্ষমতাটা চাচ্ছি। আমি, হ্যাঁ, আমি জনগণই আমাকে ক্ষমতা নিয়ে আসে, আমি চাই না কোনো ক্ষমতা, এগুলো আমার দরকার নেই, এগুলোর কোনো, হ্যাঁ, আমি ক্ষমতা আমার দরকার না। তোমরা জানো কাকে আমি বলতেছি, আরেকজন আছে এরকম, সে বলে আমি কোনো ক্ষমতা চাই না এগুলা, হ্যাঁ, একদিনের জন্য চাই না আমি। তো অক্টাভিয়াস ওগুলা বলতো, সে বলতো যে সব ক্ষমতা সিনেটের, হ্যাঁ, সব ক্ষমতা কার? সিনেট। আসলে সব ক্ষমতা সিনেটের না, সব ক্ষমতা সে কন্ট্রোল করতো সে, হ্যাঁ। এবং সিনেটকে দিয়ে, এই যে তার সিনেটকে দিয়ে সে ঘোষণা দেওয়া হয়েছে যে অক্টাভিয়াস হলে আমাদের পবিত্র, মহাপবিত্র, ওনার নাম হচ্ছে এখন থেকে হবে অগাস্টাস। এই অক্টাভিয়াস সিজারটাই হলো মূলত অগাস্টাস। তাহলে অক্টাভিয়াস সিজারটা হচ্ছে, সে হলো জুলিয়াস সিজারের পালক পোলা। এই অক্টাভিয়াস সিজারই পরবর্তীতে তোমার অগাস্টাস নাম ধারণ করে। এই অগাস্টাস নাম অনুসারে আমরা পরে অগাস্টাস পিরিয়ড আমরা পড়বো। তাহলে কাহিনীটা বুঝতে পারছো কিনা তোমরা? একটু এগুলো পরীক্ষা আসবে না, জাস্ট তুমি জানলা আর কি ব্যাপারটা। ও সিজার ধারণ করছে, এরপর ওগুলো সিজার। সিজার হচ্ছে জিনিসটা ধরো কাইন্ড অফ জাতির পিতার মতো। ধরো একবার নরেন্দ্র মোদী জাতির পিতা, আবার সুগন্ধি বাবা জাতির পিতা। জাতির পিতা যেরকম চেঞ্জ হয়, সেরকম ধরো অক্টাভিয়াস জাতির পিতা, এরপর আবার আরেকজন জাতির পিতা, এইভাবে ধরো এই টাইটেলগুলো চেঞ্জ হতো আর কি। তো অক্টাভিয়াস থেকে সে ওদেরকে বলতো আমি তোমাদের প্রোটেক্টর, আমি তোমাদের হচ্ছে যে প্রোটেক্টর। ওদের প্রোটেক্টর থেকে এম্পারর মানে প্রোটেক্টর, এম্পারর শব্দের অর্থ প্রোটেক্টর, সেখান থেকে আসছে এম্পারর। এই জন্য তোমরা দেখবা যে অক্টাভিয়াস সিজার মানে অগাস্টাসকে বলা হয় প্রথম রোমান এম্পারর। নাহলে এবার তোমাদের কনফিউশন লাগছে ভাই, এখানে অগাস্টাস মানে অক্টাভিয়াস সিজার, ওনার বাপ তো ছিল জুলিয়াস সিজার, এত পাওয়ারফুল, জুলিয়াস সিজারকে এম্পারর বলা হয় না কেন? জুলিয়াস সিজার এম্পারর না, জুলিয়াস সিজার হচ্ছে কি, সে রিপাবলিকের প্রধানই ছিল, কিন্তু তখন এরকম রেক্স যে উপাধিটা মানে রাজা উপাধিটাকে খুব হেট করা হইতো, রাজা উপাধিটাকে তোমার রোমে হেট করা হইতো। এই জন্য তোমার জুলিয়াস সিজার নিজে রাজা দাবি করতো না, সে জনগণের নির্বাচিত ছিল, নির্বাচিত সে জনপ্রতিনিধি ছিল সে, কিন্তু পরে সে স্বৈরশাসক হয়ে যায়। পরে তারপর অক্টাভিয়াস এইসব গণতন্ত্র মনতন্ত্র সব বাদ দিয়ে দেয়, বাদ দিয়া সে নিয়ে আসে এখন রাজতন্ত্র নিয়ে আসে এখানের মধ্যে, মানে এম্পায়ার সিস্টেম নিয়ে আসে। এরপরে শুরু হয় রোমান সাম্রাজ্য। তাহলে এই অগাস্টাসের আমল শুরু হয় কি, রোমান সাম্রাজ্য। এই রোমান সাম্রাজ্য পরবর্তী মুসলিমদের হাতে পতন হয়। বুঝতে পারছো? তাইলে এই হলো আমাদের, আচ্ছা, অল্প লাভের মধ্যে ফিরে আসি আমরা। তাহলে আমাদের অ্যান্টনি, সে কি হয়েছিল এখানের মধ্যে, তোমার ও ক্লিওপেট্রার প্রতি আসক্তির জন্য তার যে দায়িত্ব, এই যে তাকে রোমান সাম্রাজ্যের যে একটা পার্ট তাকে দেওয়া হয়েছিল, হ্যাঁ, ক্লিওপেট্রার প্রেমে পড়া সে হচ্ছে যে তার দায়িত্বটা ভুলে যায়, ভালোবাসার জন্য সে সব ত্যাগ করছে। হ্যাঁ, তো তোমার অ্যান্টনি বন্ধু ছিল বেন্টিডিয়াস, সে বারবার বলে যে আপনি এগুলো কি করতেছেন, আপনি আপনি ক্লিওপেট্রাকে ছাড়া রোমে যান, ওখানে আপনার আপনার সন্তান আছে, আপনার বউ আছে আপনার, তারপরে হচ্ছে যে সম্রাট আপনার সম্বন্ধী হয়, অক্টাভিয়াস আপনার সম্বন্ধী মানে আপনার বোনের ভাই হয়, তো আপনি সেখানে যান, দায়িত্ব নেন আপনি। কিন্তু ক্লিওপেট্রা আবার ওরে বুঝায়, ওর ছলাকলা করে আবার অ্যান্টনির আবেগকে সে আবার নিয়ন্ত্রণ করে, কান্নাকাটি, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, আপনি এত ইয়ে হইতে কঠিন দিতে হইতে পারেন, এগুলো বলে টেলে আবার কান্নাকাটি করা শুরু করে, আমাকে রেখে চলে যাবেন, আপনাকে ছাড়া আমরা কেমন থাকবো, এগুলো, হ্যাঁ, এগুলো বইলা তার কষ্টের কথা ভান করে, সে ভান করে ওই অ্যান্টনিকে ওখানে ধরে রেখে দেয়। আমাকে রাখি পারবেন আপনি, এভাবে পারবেন? হ্যাঁ, অ্যান্টনি মানে যখনই ওর বউ বাচ্চার কথা মনে পড়ে তখন ক্লিওপেট্রা কান্নাকাটি শুরু করে, আপনি আমাকে এভাবে ছাড়া চলে যাবেন। হ্যাঁ, এই ছলা গলার থেকে সে আর বেরোতে পারে না। এবং অ্যান্টনির স্ত্রী ওখানে আসছিল, অক্টাভিয়া আসছিল তার বাচ্চা কাচ্চা নিয়ে, আপনি এগুলো কি শুরু করছেন, এগুলো আপনার পোলা মায়ের ছাড়ে আপনি এখানে আরেক মহিলার, দুষ্ট মহিলার প্রেমে পড়ছেন, এগুলা চলেন বাড়িতে চলেন আপনি। কিন্তু অ্যান্টনি কিন্তু তোমার সে যা ভাবছিল যাবে, কিন্তু ক্লিওপেট্রা কয় আপনি চলে যাবেন এভাবে। তো শেষ পর্যন্ত ভালোবাসার কাছে সে পরাজিত হয়ে যায় আর কি। তো সেই ক্লিওপেট্রার কাছে তোমার থেকে যায়, জুতা মারতেছে স্যার, আল্লাহ, অল্প লাভ, এখানে নামটাতে অল্প লাভ, ভালোবাসার চোটে সে এগুলো করছে আর কি এগুলো। তো যাই হোক, ওদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়। তো তোমার এই অ্যান্টনি এই অতি ভালোবাসার চোটে তার যুদ্ধ দিকে কোনো মনোযোগ নাই। শেষ পর্যন্ত ওই অ্যান্টনি ক্লিওপেট্রা যে বাহিনী, ওইটা অক্টাভিয়াসের বাহিনীর কাছে পরাজিত হয়। তো অ্যান্টনি মনে করছিল ক্লিওপেট্রা আত্মসমর্পণ করছে, আসলে ক্লিওপেট্রা আত্মসমর্পণ করে নাই, অ্যান্টনি মনে করছিল ও প্রতারণা করছে। হ্যাঁ, তো
তো এটা বইলা তখন অ্যান্টনি তোমার ক্লিওপেট্রার প্রতি সে খুবই ক্ষুব্ধ হয়েছে, যা তুমি আমার এখন রুমের হাতে তুলে দিবে, আমারও তো একটা বিয়াস একদম মারে এটা কুচি কুচি করে ফেলবে, ওর বোনের আমি ছেঁকাতে চলে আসছি এখানের মধ্যে, ছেঁকা না মানে ওর বোনের সাথে চলে আসছি, ওর আমাদের দিবে মারে আমারে, কোথায় তুলে দিবা। এই ভুল বোঝাবুঝির কারণে তোমার তোমার হচ্ছে যে ক্লিওপেট্রা তখন ও মনে খুব কষ্ট পাই যে আরে এত ভালোবাসি ওকে, সে আমাকে ভুল বুঝতেছে এগুলা। তো এই বলে তখন ওই তোমার ক্লিওপেট্রা ও একটু হালকা একটু বিষ খায়া, বেশি খায় না, হালকা ডোজ খায়া সে এরকম তোমার ওই মানে ঘুমের ওষুধ খাইছে আর কি, একটা মানে একটা খাইছে মাত্র, একটা খাই বাকিগুলো জমা দিয়ে ফেলা দিছে। অনেকে আছে দেখবে এরকম, মানে এত দুষ্ট, তুই ঘুমের ওষুধ খালি সবগুলো খা, তুই ধরো একটা এক পাতার মধ্যে সবগুলো আছে এখানের মধ্যে, খাবে একটা, মানে খাবে একটা, একটা খায়া ওই বাকি পাতা বাকিগুলো জানালা দিয়ে ফেলা দিবে, তো লিখে দিবে আম্মু আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, হ্যাঁ আম্মু আমাকে ক্ষমা করে দিও, আমি মৃত্যুর জন্য দায়ী না। খাইছো একটা, তুই একটা খাই মরবি নাকি তুই, হুদায় আন্টির টেনশন দেওয়ার দরকার কি, ফালতু কথা। অনেকে আছে টেনশন দেয় বাপ মারে, আম্মু আমার মৃত্যুর জন্য দায়ী না, আসলে তুই খাইছে একটা, বাকিগুলো ফালা দিছে সে। তো এই ক্লিওপেট্রা ঘুমের ওষুধ একটা খাই বাকিগুলো ফালা দিয়ে জানালা দিয়া, হ্যাঁ। এখন অ্যান্টনি ভাবছিল যে ক্লিওপেট্রা সত্যি সত্যি মরে গেছে। হুম। তো অ্যান্টনি নিজে আত্মহত্যা করার চেষ্টা করছে এবং সে আহত হয়েছে, নিজের বুক নিয়ে ছুরি চালাই দিছে, হ্যাঁ। তো এখন ক্লিওপেট্রা যখন এই অবস্থা শুনে অ্যান্টনির কাছে আসছিল, তো দেখে যে অ্যান্টনি তো মরে গেছে, পরে ক্লিওপেট্রা নিজে আবার মরে গেছে, বাকি ওষুধগুলো খাই ফেলছে আর কি। তো এই জন্য দুজনে আসলে এই ভালোবাসার চোটে দেখো অল ফর লাভ, এই দেখো দুজনে একে মরে পড়ে আছে এখানের মধ্যে। সো এই হচ্ছে আমাদের তোমার এই হলো আমাদের ক্লিওপেট্রা, যদি এখানে ফর্সা করে আসছে ওগুলো ফর্সা নল ব্ল্যাক, হ্যাঁ, আর অ্যান্টনি দুজনে মরে গেছে এখানের মধ্যে ভালোবাসার কারণে। সে তার বউ বাচ্চা ছাইরা, রোমান সাম্রাজ্য ছাইরা, সেনাপতি ছিল সে এখানে, হ্যাঁ, সেনাবাহিনীর প্রধান ছিল সে, এবং তার সম্বন্ধ ছিল এম্পারর, কিন্তু এগুলো ছাড়া সে ক্লিওপেট্রার বিয়ে করে সব হারাইছে সে। এগুলো অল্প লাভে বিষয়বস্তু। ওকে, এটা সবচেয়ে বিখ্যাত। তাহলে যারা নতুন তারা তোমরা জন ড্রাইডেনের অল্প লাভটা মানে মাথায় রাখবা, হ্যাঁ। অল্প লাভ পড়ার সময় তোমার মনে পড়ে যাবে, তাহলে এই যে অল্প লাভ যদি লেখে জন ড্রাইডেন, তাহলে এই যে ক্লিওপেট্রার কাহিনী নিয়ে আমাদের একটা নাটক কি জুলিয়াস সিজার, হ্যাঁ, জুলিয়াস সিজার একটা নাটক আমরা কি পড়ছিলাম। তো যারা অলরেডি এগুলো জানো তোমাদের জন্য হচ্ছে ওয়াইল্ড গালান্ট, এটা ড্রাইডেনের প্রথম কমেডি। আনাস মিরাবিলিস এটা হচ্ছে তার একটা ঐতিহাসিক কবিতা, আর দ্য মেডাল এটা ব্যঙ্গাত্মক কবিতা, হ্যাঁ। ধরো তোমার ক্লিওপেট্রার জন্য ওর যে প্রেম, মানে অ্যান্টনির যে প্রেম, এই জন্য আমরা কি মেডাল দিচ্ছি। তোমরা অনেকে জুতা মারলে অ্যান্টনিকে, আমি খুব দুঃখ পেলাম। তোমরা কি ভালোবাসার বিরোধী তোমরা তাহলে? তোমরা আসলে ভালোবাসার বিরোধী যারা জুতা মারছে অ্যান্টনিকে, হ্যাঁ, ওরা ভালোবাসার বিরোধী, ওরা আসলে একদমই ওরা ভালোবাসার বিরোধী। ছুরি মারছে লরিনো, পিছন থেকে ছুরি মেরে দিছে, না না, তোমরা আসলে তোমাদের মনে ভালোবাসা নেই কোনো। এইখানে তো অ্যান্টনি ভাই ভালোবাসার জন্য এগুলো করছে, অল্প লাভের জন্য এগুলো করছে। কি করবে বেচারা, করতে কি করবে বেচারা? এখন তোমরা যে যে জুতা মারা শুরু করছো এইভাবে, বেচারা তো আসলে কোন দিকে যাবে বেচারা, এখানে ভালোবাসাটা অপরাধ আসলে অ্যান্টনি। তো তাহলে রাইডেনকে আমরা কি কি পাইলাম? আমরা পাইলাম ওলিভ মডার্ন ইংলিশ ক্রিটিসিজমের জনক, হ্যাঁ, ক্রিটিসিজমের জনক। সে শেক্সপিয়ারকে ক্রিটিক করছে, শেক্সপিয়ার গাঁজা গাইয়ে লিখছে এগুলা। আচ্ছা, সে ইংল্যান্ডের প্রথম অফিসিয়াল পোয়েট লরিয়েট। এটা বলার সাথে সাথে এক গ্রুপ বলে ফেলছে ভাই বেন জনসন না পোয়েট লরিয়েট ছিল? হ্যাঁ, বেন জনসন পোয়েট লরিয়েট ছিল, কিন্তু বেন জনসন পোয়েট লরিয়েট ছিল ওগুলো ছিল রাজা উপাধি দিয়েছিল, রাজা ওদেরকে ঘোষণা করতো, ওই জন্য ওদের জন্য আলাদা কোনো টাকা পয়সা কিছু দেওয়া হতো না, অফিসিয়ালি কোনো গ্যাজেট হতো না, হ্যাঁ। এই অফিসিয়ালি গ্যাজেটেড প্রথম রাইডেন হচ্ছে অফিসিয়াল গ্যাজেটেড হয়েছে সে, হ্যাঁ, অফিসিয়াল সে পোয়েট লরিয়েট। আর ওয়াল্টার স্কট তাকে বলছে গ্লোরিয়াস জন, হ্যাঁ। তো ওনার কয়েকটা বিখ্যাত করেছেন আছে, দে থিঙ্ক টু লিটল হু টক টু মাচ, বেশি বেশি কথা বলে প্যাক প্যাক করো, আসলে অনেক কম চিন্তা করে। আর আমরা প্রথমে আমাদের হ্যাবিটটা বানাই, এরপর হ্যাবিট আমাদেরকে বানাই। সো এই জন্য আগে তোমার হ্যাবিট ফর্ম করে ট্রাই করা উচিত। তো জন ড্রাইডেনের ওনার যে তোমার অ্যাসের যে সংকলন, আমরা বলছিলাম তুমি যদি সত্যি সত্যি জ্ঞান নিতে চাও তোমাকে অ্যাসে পড়তে হবে, অ্যাসে পড়া ছাড়া হবে না তোমার। সো ওনার যে বিখ্যাত অ্যাসে নাম হচ্ছে অ্যান অ্যাসে অফ ড্রামাটিক পোজে। এটা চারজন বক্তা ছিল, ইউজেনিয়াস, তারপর তোমার হচ্ছে যে ক্রিটিস, লিসিডিয়াস এবং নিয়ান্ডার। এই চারজন বক্তা তর্ক বিতর্ক করতেছে কি নিয়ে, প্রাচীন নাকি আধুনিক কোনটা ভালো, ইংরেজ নাকি ফরাসি, হ্যাঁ, এই নাটক নিয়ে বিতর্ক করে। এটা হলো এটার বিষয়বস্তু, এন অ্যাস অন ড্রামাটিক পোজে, হ্যাঁ। তো এটার ইংরেজ সাহিত্যের এটার সমালোচনার সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কাজ এন অ্যাস অফ ড্রামাটিক পোজে, হ্যাঁ। এখানে ক্যারেক্টারগুলো প্রত্যেক নিজেদের মধ্যে কথা বলার মাধ্যমে তোমার প্রাচীন নাকি আধুনিক, ইংরেজ নাকি ফরাসি, এনাকে বিতর্ক করে। তো ড্রাইডেন এখানে ইংলিশ নাটকের পক্ষে ছিল এবং উনি ক্লাসিজমের পক্ষে ছিল। তাহলে আমরা ড্রাইডেন পড়ে ফেললাম। এখন আসো আমরা একটু জন লকরে আমরা একটু লক করে ফেলি, হ্যাঁ। ও যে কোন বর্ণাকার প্রবর্তীতে বলো না যে এখন লক করবো, হ্যাঁ, এখন কি আছে কোন বর্ণাকার প্রবর্তী? আগে অমিতাভ বচ্চন, এরপরে শাহরুখ খানও ইয়ে করতাম, হ্যাঁ, আমাদের সময় দেখতাম আমরা। তো ওখানে যে উত্তর লক করে সৌরভ গাঙ্গুলি শুরু করছিল একটা। তো আমরা এখন জন লকরে
লক করে ফেলবো চলো। জন লক কাকে বলে? ফাদার অফ লিবারেলিজম এবং এম্পিরিসিজম। তো জন লক উনি কিন্তু দার্শনিক। ওনার যে চিন্তা, এই চিন্তাটা পরবর্তীতে তোমার আমেরিকাকে, তোমার ওরা তো একসময় আমেরিকার ব্রিটিশ কলোনি ছিল, সেখান থেকে স্বাধীনতা পাওয়ার পিছনে জন লকের চিন্তাভাবনা ভূমিকা রাখে। হুম। তো লকের এইখানের মধ্যে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তোমরা মনে রাখবা সেটা হচ্ছে নাম্বার 1, অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এইটা নতুনরা, এটার একটা নতুনদের জন্য একটা। আর যারা অনেক জানতে জানতে জানু হয়ে গেছো তোমরা, হ্যাঁ, এই যে তোমরা হচ্ছে যে তোমার বাকিগুলা, হ্যাঁ, এই লেটার কনসার্নিং টলারেশন, ধর্মীয় সহিষ্ণুতা, সাম থটস কনসার্নিং এডুকেশন, সব কনসার্নিং আছে। দেখো আমি মনে রাখছি এমনি যে লক কনসার্নিং, জ্ঞানী তো সব কিছু ওনার কনসার্ন আছে, যেহেতু সে অনেক জ্ঞানী, কনসার্ন আছে। এই যে কনসার্নিং কনসার্নিং কনসার্নিং, তো তার ফলে ওই আমি চিন্তা করে রাখছি কনসার্নিং পারি আমি লক দাগাই দিব পরীক্ষার মধ্যে, হ্যাঁ। তো কনসার্নিং দাগাইলেই লক, হ্যাঁ। তো যারা তোমরা নতুন, তোমাদের জন্য এইটা, যারা প্রথমবার ইংলিশ সাহিত্যে পড়তো, তোমরা শুধু একটা মনে রাখবা যে অ্যান অ্যাসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এটুকুই। কারণ তোমাদের টার্গেট হলো 12 থেকে 13 নতুনদের, আর পুরোদের টার্গেট হলো একদম 14 বা 15। ওকে, তো 14-15 পাওয়ার জন্য তোমাকে সব কিছুই পড়তে হবে আসলে, কারণ ওখানে তো কোনো তোমার এক নাম্বার মিস করতে তুমি চাচ্ছ না। বাট 12 থেকে 13 পড়ার জন্য ওই তোমার এইটা লাগবে। আর বাকি যারা জ্ঞানী ব্যক্তি তোমরা বাকিগুলো পড়তে পারো। ওকে, একবারে সবকিছু তোমার মুখস্থ থাকবে না, ধাপে ধাপে। এখন তোমরা যেরকম, আমরা এই কোর্সটা নভেম্বরের শেষ দিকে শেষ করে ফেলবো, এপ্রিল এই ব্যাচটা, হ্যাঁ। এবং এইবার আমরা আমাদের নতুন কোনো, আমি কথা দিয়েছিলাম যে এই ব্যাচের সাথে আমরা অন্য কোনো ব্যাচ কোনো টানাটানি হবে না, এই রুটিনটা আমরা এইভাবে রাখবো। সো নভেম্বরে যখন শেষ করে ফেলবো, দেখবা তোমাদের প্রচুর ওপেন বুক নিব আমরা, প্রচুর ওপেন বুক থাকবে তোমাদের 3-4 দিন ধরে ধরে, হ্যাঁ। প্রচুর পরীক্ষা নেওয়া হবে, নভেম্বর পর থেকে শুরু হবে এই জিনিসগুলো আরও বেশি। তো তখন দেখবা প্রতিবার রিভিশনে তোমার আরো কিছু কিছু জিনিস মনে থাকবে। এই জন্য শুধু একটা দিয়া তোমার মন খারাপ করার কিছু নাই, ওই একটা মনে রাখতে পারলে যথেষ্ট। বাকিগুলো আবার পরের ওপেন বুকের মধ্যে আবার মনে থাকবে। আস্তে 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 বাড়াবা জ্ঞানটাকে। তৈমুর লংয়ের মতো সবকিছু একবার জয় করে ফেলতে চাইও না, হ্যাঁ। ধাপে 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 ধাপে, হ্যাঁ। এটা জীবনে সব ক্ষেত্রে তুমি কাজে লাগাবা, হ্যাঁ। তুমি একটা নতুন মেয়ে, একটা মেয়ের সাথে তুমি প্রেম করতেছো, তো তুমি তার সাথে মন জয় করার ট্রাই করো আস্তে আস্তে। এখন মন জয় করার ট্রাই করার আগে তুমি ওটা জয় করে ফেলা ট্রাই করলে কেমন হবে? সে তো প্রথমে বলবে বেটা তুই খারাপ, তুই এগুলো কি বলতেছিস এগুলা। এই জীবনে সব ক্ষেত্রে এটা কাজে লাগাইতে হবে তোমার। আগে তুমি আস্তে আস্তে আগাও। তাইলে কনসার্নিং যেটা পাইছি আমরা, সাম থটস কনসার্নিং এডুকেশন, হ্যাঁ। কনসার্নিং পাইলে জন লক দেখা দিবা, হ্যাঁ। এটা হলো তার দোস্ত এডওয়ার্ড ক্লার্কের একটা চিঠি লিখছিল। এটা শিশুর শারীরিক মানসিক ও নৈতিক বিকাশ নিয়ে চিন্তা। উনি বলছিল যে এরকম রুশে যেরকম বলছে যে তোমার সন্তানকে প্রকৃতিতে ছেড়ে দাও, প্রকৃতি তার উত্তম শিক্ষক। তো এরকম আমাদের এই যে লক ভাই একটা কথা বলছে। উনি বলছে যে শিশু হলেও জন্মে খালি স্লেট হয়ে, অভিজ্ঞতা ওটাতে লেখা হয়। একটা শিশু হচ্ছে এরকম খালি স্লেট, খালি স্লেট, ওর অভিজ্ঞতাগুলো এবার লেখে লেখে সে আস্তে আস্তে বড় হয়। ওকে, এটা টাবুলার আশা তত্ত্ব, মানে ব্ল্যাঙ্ক স্লেট তত্ত্ব। তো অগাস্টের পিরিয়ডে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট একটা রিভিশন দিয়ে আসি, বারবার রিভিশন দিতে হবে নাহলে ভুলে যাবা। তাহলে আমরা এখানের মধ্যে দেখলাম যে আমাদের নিউ ক্লাসিক্যাল মানে পুরোনো ক্লাসিকটা আমরা নতুন করে আবিষ্কার করতেছি। এখানে এখানে আমরা আবেগের থেকে বিবেক আমাদের প্রাধান্য পাবে। তো আমরা শুরু করছিলাম এইখানে আমাদের পিরিয়ড অ্যান্ড পিরিয়ড দিয়ে। পিরিয়ড অ্যান্ড পিরিয়ডের মধ্যে ওরা কোনো ডান্সিং, ড্রিঙ্কিং, গ্যাম্বলিং, ফানও করা যাবে না, কোনো কথা বলা যাবে না এখানে, হ্যাঁ। চিফ ডিউটি ইজ টু প্লিজ গড। তো স্যামুয়েল বাটলার ওদেরকে আঘাত করে লেগে হুডি ব্রাস, হ্যাঁ। তারপরে আমরা জন বানিয়ানকে দেখলাম, হুজুর কিন্তু মাদ্রাসা পড়ে না সে। তো এই জন্য হচ্ছে ওরে মেনে নেয় না, তুমি তো ওরে জরিমানা করে দিচ্ছ লাইসেন্স ছাড়া, তুমি কেন ধর্ম প্রচার করতেছো। ওখানে বসে বসে সে লেগে ফেলছে পিলগ্রিমস প্রোগ্রেস। পিলগ্রিমস প্রোগ্রেস মানে হচ্ছে এখন তীর্থযাত্রী যে পৃথিবী থেকে কিভাবে জান্নাত দিকে যাচ্ছে সে। এরপর আমরা জন ড্রাইডেনকে আসলাম, সে ছিল সাহিত্য সমালোচক। সাহিত্য সমালোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, ন্যাস অফ ড্রামাটিক পোজ, এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা সাহিত্য সমালোচনা। তারপর অল ফর লাভ, ভালোবাসার জন্য মার্ক অ্যান্টনি কিভাবে রোম ছাড়ে দিছে, ওর বউ পোলাপান ছাড়া ক্লিওপেট্রার প্রেমে, তুইও মরলি ক্লিওপেট্রার মারলি বেটা, মরিয়াই গেলি, শেষ পর্যন্ত তো ইয়ে হলো না। মাঝে মধ্যে এরকম দেখা যায়, তাই না? তো পরে গিয়ে করিয়া আরেক মহিলার প্রেম করছে, ওই মহিলা আবার ওটা ছেঁকা দিয়ে দিচ্ছে, এরকম হয় না? এরকম হচ্ছে এরকম, হ্যাঁ। আবার এরকমও দেখছি যে মহিলা পরে গিয়ে করে এক ব্যাটার লোকে ভাগে গেছে, ওই ব্যাট আবার তারা ছেড়ে দিয়ে আবার এক জায়গায় ভাগে গেছে। তো এগুলো হচ্ছে দেখা যায়। তাই যাই হোক, আমরা এখানে ওরা ভালোবাসার জন্য এগুলো করছে, অনেকে জুতা পিটা করছে তাকে, কিন্তু এটা মনে ঠিক হয় না, ওরা জুতা পিটা করে এভাবে। তো সে হচ্ছে তোমরা ভালোবাসার ভিত্তিতে তোমরা এই যে জুতা পিটা যারা করলা, যারা এই ওইটা যদি না করতো, ধরো ওর বউ বাচ্চা লইয়া এইভাবে জীবনযাপন করে ফেললো, ওকে আমরা আজকে 2,500 বছর আগে পরে স্মরণ করতাম না। এই প্রেম করার কারণে আমরা ওকে স্মরণ করতেছি এখন একটা। তো ও আমাদের মতো নর্মাল একটা লাইফ লিড করলো, বউ বাচ্চা পাললো, পয়দা করলো, তারপরে মরে গেল এক সময়।
স্মরণ করতো না, এই প্রেমের কারণে তুমি স্মরণ করতেছো তাকে আস্তে আস্তে। যাই হোক, বেটা বাঁচতে পারে না এই দিক দিয়ে। আমরা তার একটা মেডেল দিয়ে দিলাম তাকে, যেহেতু সে একটা এত প্রেম তার মধ্যে, একটা মেডেলও তাকে আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, মেডেল। তা এগুলো হচ্ছে যারা তোমার অনেক জানো তাদের জন্য অন্যান্য কাজ। আর কোটেশনটা যারা বেশি চিন্তা করে, বেশি কথা বলে, ওরা কম চিন্তা করে। আর ওনার ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম আর অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েসি। এখানে কীভাবে সে ইংলিশ ড্রামাকে ডিফেন্ড করে, এইটা আমরা এখানে সে দেখাচ্ছে। জন লককে লক করে ফেলেছি, ব্যাটা খুবই জ্ঞানী এবং সে হলো সব কনসার্নিং, তার সব জায়গায় কনসার্ন আছে। অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, সব কনসার্ন তার সব কিছুর মধ্যে। আর লেটার কনসার্নিং টলারেশন, সাম থটস কনসার্নিং এডুকেশন। এবং এই ব্যাটা পরে তোমার আমেরিকার ইন্ডিপেন্ডেন্সের পিছনে কিন্তু ওনার চিন্তাভাবনা ব্যাপক ভূমিকা রাখে। আমরা এখন অগাস্টান পিরিয়ডে চলে আসবো। এটা কোন অগাস্টান? এটা ওই অগাস্টাস, ওই যে সে যে বলছিল যে আমি ক্ষমতা চাই না, আমি কোনো কয়েকদিনের জন্য ক্ষমতা চাই না, আমি আমি আপনাদের সেবা করতে চাই, আমি, হ্যাঁ, এগুলোর প্রতি আমার কোনো আকর্ষণ নাই, এই ক্ষমতার জন্য আমার কোনো আকর্ষণ নাই আমার, কিন্তু আমি আবার ইলেকশনে করতে দিব ওরা আমি। তো এ হচ্ছে আমাদের তোমার কিং অগাস্টাস। হ্যাঁ, তবে কিং অগাস্টাস আমলে কিন্তু রোম, ওদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে ওদের এখানের মধ্যে, ওরা অনেক ব্রিজ টিজ অনেক কিছু বানাইছে, ব্যাপক অনেক উন্নয়নের সরকার ছিল সে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক রোম এম্পায়ার কিন্তু অনেক প্রসারিত হয়েছে, হ্যাঁ, ভালো ওদিক দিয়ে উন্নয়ন করছে অনেক সে। তো এখানে এখন তোমার মনে প্রশ্ন যাচ্ছে, ভাই অগাস্টাসের 2000 বছর আগে, 2000 বছর আগের অগাস্টাসের লোক এখনকার লোকের সম্পর্ক কি? আসলে 2000 বছর আগের অগাস্টাস পিরিয়ডে যেরকম শিল্প সাহিত্য হয়েছে, ওই শিল্প সাহিত্যের আদলে, ওই শিল্প সাহিত্যের আদলে নিউ ক্লাসিক্যাল যুগের এই সাহিত্যিকরা সাহিত্য রচনা শুরু করছে, এই জন্য ওনার নাম অনুসারে দেওয়া হয়েছে অগাস্টাস পিরিয়ড। ওকে, উনি ফার্স্ট রোমান এম্পায়ার। তাহলে আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে যে ভাই জুলিয়াস সিজারকে কেন আমরা বলতেছি না রোমানে, উনি এম্পায়ার না, উনি কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন শাসক ছিল, যদিও শেষে উনি ডিক্টেটর হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। তাহলে তাহলে এই যে অগাস্টাসের আমলকে আর কি নামে ডাকা হয়, আমরা এখানে আলেকজান্ডার পোপকে দেখবো, ওই পোপের নাম অনুসারে দ্য ইজ এ পোপ। হ্যাঁ, তো এই যুগে অধিকাংশ লেখা হলো আসলে স্যাটায়ার্স। হ্যাঁ, আমরা একটু ব্যাটা তো স্যাটায়ারই করছে আমাদের লাগে, কি কয় আমি একদিনের জন্য ক্ষমতা চাই না, এগুলা বলতে আবার ইলেকশন হয়েছে দিবে না, সে পরে আমি আপনাদের প্রোটেক্টর, ওখান থেকে হয়ে গেছে এম্পায়ার হয়ে গেছে সে। তো ব্যাটা, তো দেখি আমরা অগাস্টাস, ওরা আমলে শিল্প সাহিত্য অনেক আগে ছিল তোমার হচ্ছে রোমে, তো এবং ক্লাসিক্যাল সাহিত্য অনেক আগে ছিল। তো আমরা দেখবো এখন অগাস্টাসকে আমরা সম্মান করে আমরা তার নাম অনুসারে আমরা এই আমলের লেখকদেরকে রাখবো অগাস্টাস পিরিয়ডের রাইটার। ওই যে ভার্জিলের কথা বলছিলাম আমরা, এই ভার্জিল কিন্তু অগাস্টাস পিরিয়ডের রাইটার। তাইলে আচ্ছা, দুটো জিনিস প্যাচ লাগেও না, আমি যেমন বলছি ভার্জিল অগাস্টাস পিরিয়ড, মানে এটা হলো সত্যি সত্যি রোমান এম্পায়ার অগাস্টাসের আমলের রাইটার। হ্যাঁ, আর এই যে পিরিয়ডটা পড়তে 1700 থেকে 1745, অগাস্টাস কিন্তু এই সময় জীবিত নাই, ও 2000 বছর আগে মরে গেছে। এটা তার নাম অনুসারে তাকে সম্মান দেওয়ার জন্য এই নামটা আমরা দিছি। হ্যাঁ, তাকে সম্মান দেওয়ার জন্য আমরা নামটা আমরা কি এই 45 বছর এই নামকরণটা করছি। এই মানে এনে যে অগাস্টাস এখন আমরা ফিরে চলে আসছে। তো আমরা এই 1700 থেকে 1745 এই পিরিয়ডে আমরা দেখো 1702 সালে এখানে একটা পত্রিকা আমরা পাবলিশ করবো, এটা হচ্ছে দ্য ফার্স্ট ডেইলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউজ পেপার, দ্য ডেইলি কুরান্ট। 1702 সালে পাবলিশ হলো এটা। তো আমরা এখন দেখি ড্যানিয়েল ডিফোর কাছে চলে যাই আমরা। ড্যানিয়েল ডিফো আমাদের অত্যন্ত প্রিয়, এটা মনে হয় রবিনসন ক্রুসো পড়ো না যেরকম লোকজন কম আছে, ওই যে আমাদের সময় ছিল না দ্রুত পঠন, দ্রুত পঠনে তোমার এরকম 10-12টা গল্প থাকতো, বেশিরভাগ তোমরা হাই স্কুলে দ্রুত পঠনে পড়ো, আমাদের সময় দ্রুত পঠন থাকতো, এরকম একটা পঠনে 10-12টা গল্প থাকতো, ওইটার মধ্যে তোমরা অনেক রবিনসন ক্রুসোকে পড়ছো ছোটবেলা সবাই। তো এই রবিনসন ক্রুসো এটাকে বলা হয় দ্য ফার্স্ট রিয়েলিস্টিক ফিকশন। হ্যাঁ, এখন তুমি বলবা রিয়েলিস্টিক ফিকশন আবার কি? রিয়েলিস্টিক ফিকশন মানে এইখানে সে যেভাবে পুঙ্খানুপুঙ্খরূপে ঘটনা বর্ণনা, যে কি খাইছে, হ্যাঁ, কোন দিন কি ঘটনা ঘটছে ডায়েরির মতো করে লিখছে, এমনভাবে লিখছে মনে হয় যেন একদম সত্যি সত্যি জিনিসটা ঘটছে, এই জন্য এটাকে বলা হয় রিয়েলিস্টিক ফিকশন। আমি যখন 8-9 পর্যন্ত আমি মনে করছিলাম যে গালিবাস ট্রাভেলসের সত্যি ঘটনা ভাবছিলাম আমি এটা। আমি প্রথম 6-এ তখন তোমার এই যে গালিবাস ট্রাভেলসে পড়ি জোনাথন সুইফটের, তো ওইটা পরে আমি মনে করছিলাম সত্যি সত্যি এরকম একটা জায়গা আছে। এবং এইখানে আমার এক বড় ভাই বলছিল, আমি বড় ভাইকে বললাম যে ভাই এরকম কিছু কিছু আছে, কোথায় আছে ইয়াজুজ মাজুজ, তো উনি আমাকে ইয়াজুজ মাজুজ ঘটনা ঢুকাই, আমাদের ধর্মে আছে না ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ এরকম লুকাই আছে এক জায়গার মধ্যে, ওরা যখন আপনি কেমন আগে কয় এটাও সত্য ঘটনা এটা। আমার বড় ভাই পড়তো, তো আমি যখন 6-এ পড়ি আমার বড় ভাই পড়তো ক্লাস 8-এ, হেলাল ভাই ছিল ওনার নাম, আমি জিজ্ঞেস, উনি খুব মানে পড়ুয়া ছিল, তো আমি ভাইরে বললাম ভাই এই যে এগুলো লিখছে যে এটা সত্যি ভাই? উনকে হ্যাঁ আমাদের ধর্ম আছে না ইয়াজুজ মাজুজ, ওদের এখানে আছে এটা, কয় এটা একটা দ্বীপ, এটা ওইখানের মধ্যে গালিবাস ট্রাভেলস, ওখানে কাহিনীতে এরকম ছিল যে গালিবার ঘুরতে গেছে, ওখানে ওর জাহাজ কি গেছে দুর্ঘটনা পাই একটা দ্বীপের মধ্যে পড়ে গেছে। আমি সত্যি সত্যি এটাকে আমি একদম 9-10 পর্যন্ত ভাবছিলাম যে এরকম ঘটনা ঘটছে এগুলো, পরে একজন বলছিল না এটা তো আসলে এটা লিখছ উনি, হ্যাঁ এটা সত্যি না, তখন মনে একটা আঘাত খাইছিল যে আসলে এরকম নাই, প্রথম ভাবছিলাম যে এরকম বলে কিছু একটা আছে। এই যে একটা জিনিস পড়ে আছে আমার মনে হওয়া যে সত্যি সত্যি ঘটছে,
গালিভাস সাপোজ পড়াশোনা মনে হয় যেরকম আসলে এরকম একটা তোমার ব্রবডিং নাক বা এরকম লিলিপুর এরকম দ্বীপ আছে, হ্যাঁ। তো এখানেও এই রিয়েলিস্টিক কমেডিগুলো, সরি রিয়েলিস্টিক ফিকশন পড়ে আমাদের মনে হয় এই কাহিনীটা সত্যি সত্যি ঘটছে। তো এই পুরো সেকেন্ডের চরিত্র রবিনসন ক্রুসো, যে ইংরেজ ইংরেজ যুবক এবং যার জীবনে সে অ্যাডভেঞ্চারের প্রতি তার খুব আকর্ষণ, হ্যাঁ। তো ওর পরিবার চাইছিল তোমার হচ্ছে সে পড়াশোনা করুক, হ্যাঁ, বিশেষ ক্যাডার হোক, কিন্তু সে এগুলা বাদ দিয়া সে সমুদ্র পথে সে যাত্রা শুরু করছে, হ্যাঁ। তো আমি একটা ইয়ে করি, একটা মিনিট, আমি একটু জয়েন হয়ে নি কলে, তোমাদের রিয়েক্ট দেখতেছে না তোমাদের, হ্যাঁ। মানে রিয়েক্ট হলো তাও তোমাদের সাথে কানেক্টেড থাকি না, তোমরা বুঝতেছো কিনা এটা বুঝি আর কি এটা, নাহলে মনে হয় তো ভূতের সাথে ক্লাস নিতেছি, হ্যাঁ। না তাও অ্যাটলিস্ট কানেক্টেড থাকা হয়, নাহলে মনে হয় যেন ভূতের সাথে ক্লাস নিচ্ছি। আচ্ছা, তো এই যে ক্রুসোর জাহাজ যখন এখানে একটা ভয়ঙ্কর ঝড়ে পড়ে, তখন ক্রুসো একটা নির্জন দ্বীপে নিজেকে জীবিত অবস্থায় খুঁজে পাই, হ্যাঁ। তো এই দ্বীপে তার নতুন জীবন শুরু হয়। আচ্ছা, একটা মুভি আছে তোমরা দেখতে পারো টম হ্যাঙ্কসের, তোমার হচ্ছে কাস্টঅ্যাওয়ে, হ্যাঁ। একটা মাস্ট ওয়াচ একটা মুভি কাস্টঅ্যাওয়ে, এই মুভিটা দেখতে পারো, হ্যাঁ। আশা করি অনেকে দেখছো কাস্টঅ্যাওয়ে মুভিটা, দেখো একটু, হ্যাঁ। আর ভাই পৃথিবীতে তুমি একবার আসছো, একটা পৃথিবীর একটা বিখ্যাত মুভি টুভি যদি না দেখে মরে যাও পিরোটানদের মতো, কেমন হবে? পিরোটানরা কয় মুভি দেখা যাবে না, নাটক দেখা যাবে না, পৃথিবীতে তুমি ডাবল আসবে না। তো কিছু সেরা সেরা মুভি দেখে টেকে অন্তত মরে যাও। তো কাজটা হয়েছিল টম হ্যাঙ্কসের, ওইটার মধ্যে তোমরা কাহিনীটা দেখবা, হ্যাঁ। ওইটা ভাই রবিনসন ক্রুসোর তোমার হচ্ছে ইন্সপিরেশনে কত মুভি হয়েছে দুনিয়াতে, কত রকম নাটক হয়েছে, একটা কাহিনীর উপর ভিত্তি করে, যে তোমার জাহাজ দুর্ঘটনা পরে একটা দ্বীপে চলে যাচ্ছে, হ্যাঁ, এটা নিয়ে। তো এখানে এই একটা নতুন একটা নির্জন দ্বীপে সে যে টিকে থাকতেছে তার বুদ্ধিমত্তা দিয়ে, ওই কাহিনী নিয়ে রবিনসন ক্রুসোর কাহিনী। তো এই সময় সে আরও বেশি প্রার্থনা শুরু করে, ঈশ্বরের প্রতি তার বিশ্বাস আরও গভীর হয়, তার জীবনে ভুল পাপ সম্পর্কে তার মধ্যে অনুশোচনা জাগে, হ্যাঁ। তো এখানে সে দেখেছে একটি আদিবাসী আছে, তো আদিবাসীরা এদের মধ্যে আবার একটা কুব্বাস আছে ওদের, তোমার ওর হচ্ছে তোমার অন্য মানুষদেরকে একটু বেশি করে তোমার মশলা মশলা দিয়া পিঁয়াজ টিয়াজ দিয়া তোমার রান্না করে খাই ফেলে ওখানের মধ্যে, খুব টেস্টি হতে রান্না করে খাই ফেলে। মানুষের মাংস তো টেস্টি, যেহেতু মানুষ অনেক কিছু খায়, হ্যাঁ। গরু তো শুধু ঘাস খায়, ধর গরুর মাংস একরকম টেস্টি, মানুষ তো অনেক রকম খাবার খায়। তো একটু বেশি মশলা মশলা দিয়া ওর আলু দিয়ে রান্না করে খাই ফেলে। তো এই আদিবাসী তো একটা ভয়ঙ্কর বিপদের কারণ, ওরা আবার কখন খাই ফেলে। তো এখানে এক আদিবাসী আবার আরেক আদিবাসীকে এখানে বন্দি করে রাখতো। তো নৌকা দিয়ে কিছু আদিবাসী আসছে, ওরা হচ্ছে যে তোমার ও দ্বীপের আদিবাসী একজনকে বন্দি করার জন্য আসছে। তো সে কি করছে, ওই ফ্রাইডে নামক একটা আদিবাসীকে তোমার ওইখানের মধ্যে হচ্ছে ওকে রক্ষা করে, হ্যাঁ, অন্য আদিবাসীদের কাছ থেকে। এখন এখানে একটা মজার ঘটনা আছে, যে আদিবাসীকে সে রক্ষা করে বন্দি হওয়া থেকে, তার নাম আসলে ফ্রাইডে না। এইখানে তোমার এই যে ক্রুসো, হ্যাঁ, ক্রুসো তোমার, তো ক্রুসো এরকম যে সে নিজের ভাষায় বলে যে আই মেড হিম নো হিজ নেম শুড বি ফ্রাইডে। সে কি বলে, তোমরা জানো আমি পজিটিভ তোমাদের পড়াইছিলাম, আমি বলেছিলাম পজিটিভ, সেখানে বলছিলাম মেড হিম দিয়ে যখন পজিটিভ বানাই, তার মানে জোর জবরদস্তি করা, কাউকে বাধ্য করা, যে আমি তাকে জানতে বাধ্য করছিলাম তার নাম শুড বি ফ্রাইডে। হুম, দেখো ঘটনাটা ঘটছিল শুক্রবারে, ঘটনা ঘটছিল কি শুক্রবারে, এই জন্য তার নাম রাখছে ফ্রাইডে। তাহলে এই যে ফ্রাইডে, তার মধ্যে একটা উপনিবেশিক চিন্তা না। এখন সত্যিকারের যে আদিবাসী, ও তো নিজের নাম আছে, ওর নাম বাদ দিয়া ধরো তোমার নাম হলো ফ্রাইডে। এই সময় যে খ্রিস্টানরা বিভিন্ন জায়গায় যে যাইতো, তার ওরা ওরা বন্ধুদের নাম দিত, তোমার নাম হলো জন, হ্যাঁ, ধর তোমার নাম মাসুদ, হ্যাঁ, তোমার নাম মাসুদ যাও, না আমার নাম মাসুদ না, আমার নাম হচ্ছে তোমার আতাউল্লাহ চৌধুরী, না তোমার নাম মাসুদ। এখন এরা যে এই যে এটা হলো অবজ্ঞা, তাহলে এইটা ভাবা হচ্ছে যে ওদেরকে ইনফিরিয়র ভাবা, হুম, এইটা হলো কলোনিয়াল মাইন্ডসেট। তো রবিনসন ক্রুসো এখানে ফ্রাইডে একটা আদিবাসী, ওর তো একটা নাম ছিল, ওর ধর্ম আছে, এগুলো বাদ দিয়ে তোমার নাম হলো ফ্রাইডে। ফ্রাইডে আবার ওদের দেবতা আছে ফ্রাইডে নামে, খ্রিস্টানদের ফ্রাইডে স্যাটারডে সানডে। আবার ওরা বললো তোমার ধর্ম এগুলো বাদ, তুমি ওর যে কি করো, তুমি খ্রিস্টান ধর্ম পালন করো, আমি খ্রিস্টান ধর্ম রীতিনীতি পালন করতে হবে। এবং ক্রুসোর বলে আমাকে মাস্টার ডাকবা, আমারও বস ডাকবা। এই জন্য মডার্ন যে কলোনিয়াল সমালোচনা, এটার ভিত্তিটা হচ্ছে রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসো কলোনিয়াল মাইন্ডসেট হিসেবে এটা সমালোচনা করা হয়, বুঝছো? তো যাই হোক, এখানে ফ্রাইডে ক্রুসের বন্ধু হইলো, সঙ্গী হয়ে ওঠে, কিন্তু সঙ্গী সে কি বলে, আমার মাস্টার ডাকবা, আমার বস ডাকবা, আর ওরকম তুমি খ্রিস্টান ধর্ম পালন করবা, তোমার নাম হলো ফ্রাইডে, হ্যাঁ। এইভাবে অন্য একটা জাতিগোষ্ঠীকে তাদের ধর্ম, তাদের নাম, এগুলো সব বাদ দিয়া দেখবা যে গারোদের ওদের পিতৃধর্ম কি সাংসারিক, তাই না? ওদের পিতৃধর্ম নাম সাংসারিক, কিন্তু খ্রিস্টান মিশনারিরা ওদের পিতৃধর্ম সব একদম ওদের পিতৃধর্মের দিকে আর কেউ নাই, ওদের নামটা চেঞ্জ করে লাগছে, ওদের নামটামগুলো সব খ্রিস্টানদের নাম করে ফেলছে। তো এই যে অধিগ্রহণ করে ফেলা কারো সংস্কৃতি, কারো ধর্ম, কারো নাম, হ্যাঁ, এইটাই হচ্ছে কলোনিয়াল মাইন্ডসেট। সো খ্রিস্টান মিশনারি যেখানে গেছে, সেখানে আফ্রিকাতে গেছে, ওখানে যে ওদের ধর্ম চেঞ্জ করে দিছে,
সো এইখানের মধ্যে এই দ্বীপের মধ্যে এই জন্য এই সমালোচনাটা এই জায়গা থেকে আসে। সে 28 বছর ছিল সে, তো একটা ইংরেজ জাহাজ ক্রুশোকে উদ্ধার করে এবং সে ইংল্যান্ডে ফিরে যায় এবং এই বইটা লিখে ফেলে সে। তো ক্রুশোর এখানে ন্যারেটিভটা ছিল ফার্স্ট পার্সন, মানে সে নিজে বলে যে আমি এটা করছি, আমি সেটা করছি। হ্যাঁ, এখানে গল্পটা এমনভাবে লিখছে যাতে ডায়েরির মধ্যে বাস্তব মনে হয়। এখানে তারিখ, খাদ্যের পরিমাণ, কতটুকু খাদ্য, সব ডিটেলে লেখা আছে। এই জন্য ওনাকে বলা হয় এটা হচ্ছে প্রথম রিয়েলিস্টিক ফিকশন। ফিকশন মানে গল্প, হ্যাঁ, রিয়েলিস্টিক গল্প এটা। ওকে, তো এই জন্য ডিফোকে তোমার নোবেলের মধ্যে কি, নোবেলের মধ্যে যে কোনো জিনিস অনেক বিস্তারিত বর্ণনা করা হয়, এই জন্য ওনাকে বলা হয় ইংলিশ নোবেলের অন্যতম পায়োনিয়ার। আর ক্রুসোর যে দ্বীপ জীবন, এটা প্রতিনিধিত্ব করে হিউম্যান ইন্ডিপেন্ডেন্স এবং কলোনিয়াল মাইন্ডসেট। কলোনিয়াল মাইন্ডসেট কেন? ওই যে ফ্রাইডেকে তো তোমার নাম হলো ফ্রাইডে, হ্যাঁ, ডাকেন লেখো তোর নাম ফ্রাইডে, হ্যাঁ, তাহলে ক্রুসো হলো ক্যাপিটালিস্ট ইন্ডিভিজুয়ালিজম, ফ্রাইডে হচ্ছে কলোনিয়াল ডোমিনেন্স। হ্যাঁ, আইল্যান্ড হলো পুরো সেলফ মেড ওয়ার্ল্ড ওদের নিজেদের। আর ক্রুসো ফ্রাইডেকে তার নিজেদের ভাষা ধর্ম এগুলো শেখায়, এটাই বলো কলোনিয়াল মাইন্ডসেট, এই জন্য সমালোচনা করা হয়। আচ্ছা, তো ডিফোর আমরা আরও কিছু আমরা নোবেল দেখি, তার মধ্যে হচ্ছে যে কর্নেল জ্যাক তোমার, সে হচ্ছে রোকসানাকে নিয়ে পালা গেছে। সো কর্নেল জ্যাক, রোকসানা এবং হচ্ছে তোমার ক্যাপ্টেন সিঙ্গলটন। তো ক্যাপ্টেনও তো একটা জাহাজের, তাই না? তো তোমরা ওই রবিনসন ক্রুসোর তোমার এটা সাথে মিলে রাখবা, রবিনসন ক্রুসো সেও তোমার হচ্ছে যে জাহাজের নাবিক, তাহলে কর্নেল জ্যাকও জাহাজের নাবিক, ওই সিঙ্গেলটনকে জাহাজের নাবিক, এইভাবে মাথায় রেখে মনে রাখতে পারো। হ্যাঁ, তাহলে আমাদের ডিফোর মোটামুটি সব সমুদ্র ভ্রমণ টাইপের। রবিনসন ক্রুসো, তারপরে তোমার হচ্ছে ক্যাপ্টেন সিঙ্গলটন এবং কর্নেল জ্যাক। সো সমুদ্র ভ্রমণের সাথে রিলেভেন্ট সবগুলো ডিফোর। আর হলো রুকসানা। সো এর বাইরে, এটা নতুনদের জন্য, আর এর বাইরে যারা পুরাতন তোমরা আরও কিছু মনে রাখতে পারো, নাইস টু নো। আরও নাইস টু নো, তার মধ্যে হচ্ছে মল, ফ্লান্ডার্স এবং আর জার্নাল অফ দ্য প্লেগ ইয়ার, এটা 1665 সালের প্লেগের কাহিনী। নাইস টু নো, এগুলো যারা নতুন তাদের জন্য এই চারটা যথেষ্ট। বেশি রবিনসন ক্রুসো, এটা বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। রবিনসন ক্রুসো, ক্যাপ্টেন সিঙ্গলটন এবং কর্নেল জ্যাক। এখন আমরা আসবো বিটারেস্ট স্যাটারিস্ট। এত তীব্র ভাষায় সে তৎকালীন সমাজ ব্যবস্থাকে আক্রমণ করছে, সে হলো আমাদের অত্যন্ত প্রিয় জোনাথন সুইফট। যে কয়টা বইয়ের নাম বলছে আমি বলছিলাম যে তোমাদের অবশ্যই তুমি পড়া উচিত, মজা পাবা। তারপরে একটা ছিল অ্যানিমেল ফার্ম, তাই না? প্রথম ক্লাসে বলছিলাম অ্যানিমেল ফার্ম, খুবই মজা পাবা। যেগুলো পড়ে তোমার মানে আনন্দ নিয়ে তুমি পড়তে পারবা। সেবা প্রকাশনীর খুব ঝড় অনুবাদ আছে এগুলোর, হ্যাঁ। বা এখন তো আমাদের ছোটোবেলায় আসলে খুব অনুবাদ খুব কম ছিল, সেবা প্রকাশনীর বই পড়তাম আমরা বেশিরভাগ অনুবাদ, হ্যাঁ। এখন তো অনেক অনুবাদ আছে, তোমরা চাইলেই এখন তো ইজিলি পিডিএফ পাবা অনলাইনে, সো এগুলো কালেক্ট করে পড়তে পারো এই বইগুলো। কখনো ওইগুলো তোমার হচ্ছে যে বিশেষ পরীক্ষা দিয়ে পরে পড়তে পারো। সো লাইফে এই তুমি পৃথিবীতে আসছো, পৃথিবীর শ্রেষ্ঠ কিছু সাহিত্য অনুযায়ী পড়ে যাও, হ্যাঁ। শুধু ভাত খাওয়ার জন্য তো আসি না, তাই না? ভাত খাওয়া ছাড়া আমার পৃথিবীতে আরও কাজ আছে আমাদের। তো এই গাইবাস ট্রাভেল সেরকম একটা বই, এত মজার একটা বই। তো এইখানে আমরা চারটা তার ভয়েস বা চারটা অভিযান দেখব। একটা হচ্ছে ভয়েস টু লিলিপুট, হ্যাঁ। একটা হচ্ছে ভয়েস টু ব্রবডিংনাক, এরপরে সে যায় ভয়েস টু লাপুটা, লাপুটা এবং জাপান, হ্যাঁ। অনেকগুলো নাম আছে, খুব কোটি কোটি নাম, বার্লি, হ্যাঁ, লাগনাক, তারপর হচ্ছে তোমার গ্লাবডাব রিপ, নামগুলো একটু কঠিন এগুলো, তো তুমি লাপুটা এবং জাপানটা মনে রাখো। আর লাস্ট ওয়ান সে যে হুইন মজুদ দেশে। তো কোন যা কী ঘটে আমরা একটু দেখি। এখানে কাহিনী যারা বইটা পড়ো নাই তাদের জন্য ছোট্ট করে বলি, আমি স্পয়লার দিব না বেশি। তোমার সে হচ্ছে ভ্রমণে যাচ্ছে, হ্যাঁ, তার জাহাজটা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হওয়ার পরে সে একটা তোমার ঘুম থেকে উঠে দেখে সে একটা দ্বীপের মধ্যে, এরকম একটা দ্বীপের মধ্যে আছে এরকম, ওখানে ছোট ছোট মানুষ ওরে বাঁধতে ফেলছে। এই ছোট ছোট মানুষ ওরা সুতা দিয়ে বাঁধতে লাগছে, এই ছোট ছোট মানুষ, এই ছোট মানুষের নাম হলো লিলিপুট, হ্যাঁ। এইটাই নিয়ে গল্প। ওরা চুল সব বাঁধতে লাগছে এখানের মধ্যে। মানে এরা ক্ষুদ্র আকৃতির মানুষ, বাট এরা খুবই অহংকারী, এরা খুব যুদ্ধবাজ। আমরা দেখবো কোথাও কোথায় যুদ্ধ করে। এই দ্বীপ থেকে এই দ্বীপ থেকে সে তখন এর পরবর্তী যে দ্বীপে যায় সেটা হল ব্রবডিংনাক। এর পরবর্তী যাত্রা সে ব্রবডিংনাকে যায়, এখানে মানুষজন অনেক বড় বড়, তার থেকে বড়, তাকে পকেটে রাখে তাকে, হ্যাঁ। এবং সে ওই দ্বীপের মানুষ এত বড় বড়, তো ওখানে সে যে ভদ্রমহিলার বা রাজার মেয়ের কাছে থাকে, ওদের সুপের পাতালের মধ্যে সে পড়ে গেছে। নেহারি খাওয়ার সময় নেহারির ভিতরে পড়ে গেছে। নেহারি আছে না, তোমার নেহারির মধ্যে ওই তোমার নেহারি ঝাড়া ভিতরে একটা একটা জিনিস আছে না, নেহারি ঝাড়ি মারো না, নেহারি ঝাড়ি মারলে তো ভিতর থেকে মালটা বেরো যায়, তখন তোমরা খাও এটা। তো এই যে এই নেহারি এই ভিতরে সে ঢুকে গেছিল, এরকম মজা কাহিনী ওখানে। তো এত বড় বড় মানুষ এখানের মধ্যে, ওখান থেকে সে যায় লাপুটাতে চলে যায়। ওখানে এরা সবাই জ্ঞান বিজ্ঞানী, এরা সব উচ্চ মাত্রার জ্ঞানী, এরা শুধু এসব প্রযুক্তির ব্যবহার ওখানে যায়, সে দেখে সব সারাক্ষণ কাজ করে এরা, হ্যাঁ। তো এখানে সে লাপুটাতে যায়, জাপানও যায়। আর শেষ পর্বে সে যায় হুইনমুজের দেশে। হুইনমুজগুলো হচ্ছে এরা
এরা হলো খুব ভালো, এরা ঘোড়া, এরা খুব ভালো। আর ইয়াহু হলো মানুষ এখানে। হ্যাঁ, এই 4টা ভ্রমণ কাহিনী নিয়ে গালিভার ট্রাভেলস। তো প্রথমটা হলো বামনের দেশে যায় সে, লিলিপুরের মানুষজন খুবই ছোট আকারের। তো এখানে ওদের সাথে সে পরিচিত হয়, রাজা প্রজাদের সাথে। হ্যাঁ, তো এখানে এরা মানুষ হিসেবে খুবই ক্ষুদ্র, কিন্তু এরা খুব মারপিট করে এরা। হ্যাঁ, এটা হলো ইংল্যান্ডের রাজনীতি এবং তুচ্ছ বিরোধের ব্যঙ্গচিত্র এটা। হ্যাঁ, তো এখানে তোমার হচ্ছে যে পদোন্নতি কীভাবে, পলিটিক্যাল পদোন্নতি কীভাবে পাই তোমার। তো এখানের মধ্যে তোমার এরকম যে নেতা, ধরো নেতার গাড়ি এখানের মধ্যে যাবে, তো নেতার গাড়ির পিছন পিছন যে যত দৌড়াতে পারবে সে তত উচ্চ পোস্ট পাবে। ও সরি, না এরকম না, গাইনাটা গাইনাটা হচ্ছে, সরি আমি ভুল বলছি, এখানে দড়ি, এখানে আমাদের দড়ি, এখানে আমি ভুল বলে ফেলছি, সরি। এখানে হচ্ছে যে তোমার এই দড়ি, দড়ির উপর দিয়ে লাভ দিতে হবে, দড়ি লাভ দিতে হবে এখানের মধ্যে। সো যে যত উঁচুতে লাভ লাভ দিতে পারবে সে তত উঁচু পথ পাবে, ওদের সিস্টেম ছিল এরকম। আর ওদের তোমার হচ্ছে না, আমি ভুল বলে ফেলছি, এটা আসলে হচ্ছে দড়ির উপর দিয়ে লাভ দিতে ওরা। হ্যাঁ, ভুলে গেছিলাম, অনেক আগে পড়ছিলাম তো কাহিনীটা। ওখানে দুই পার্টি ছিল। পার্টি ছিল শু হিল পার্টি, মানে যারা, এগুলো ছিল হাই হিল পার্টি, এগুলো ছিল লো হিল পার্টি। হ্যাঁ, উঁচা জুতা পড়তো আর এগুলো নিচে জুতা পড়তো। এই দুই পার্টি ছিল, দুই পার্টি মারপিট করতো এখানের মধ্যে। ওদের সাথে আবার আরেক গ্রুপ মারপিট ছিল, সেটা আমরা দেখবো। তো এখানে গালিবের উপরে খুবই ঈর্ষান্বিত ছিল তোমার এই যে ফিল্ম ন্যাপ, সে ছিল ট্রেজারার। হ্যাঁ, এবং একবার ওখানে ওদের ইয়ের মধ্যে প্রাসাদের মধ্যে আগুন লেগে গেছে। ওরা গালিবেরকে খাওয়ায়, 1742 জনের খাবার গালিবের জন্য লাগে একবেলা। ওদের ছোট ছোট গরু এগুলো রান্না করে গালিবের জন্য রান্না করে, মানে ওদের 2000 মানুষ যে পরিমাণ খাবার খায় একবেলা, ওই গালিবের একবেলাতে অত খাবার খায়। তো ওরা গালিবের খাবার টাবার দিচ্ছে, গালিবের ওদের প্রতি খুব কৃতজ্ঞ। এবং ওদের কথা মতো চলে। তো একবার ওদের প্রাসাদে আগুন লেগে গেছে, গালিবা চিন্তা করে নিভাবো কিভাবে এটা, এত পানি আর নিভাবো কেমন এতক্ষণ। গালিবার একটা কাম করতেছে, গালিবার হচ্ছে যে ওখানে পেশাব করে দিচ্ছে গাড়ির মধ্যে। এটা করে ওদেরকে বাঁচাইছে ওদেরকে। কিন্তু হালা ফিল্ম নেব, ও কি রানীকে প্যাঁচ লাগা দিছে। ও দেখছেন ও কি বেয়াদব, কি বেয়াদব, ওখানে সবার সামনে নাঙ্গা হয়ে আপনার এখানে পেশাব করে দিল এখানের মধ্যে। তো এর মানে সে এলো গালিবের কাছে দেখতে পারতো না আর কি, এই প্যাঁচ লাগা দিত সে, এরকম অনেক মজার খাই নিয়েছে ওখানের মধ্যে। গালিবার ওখানের মধ্যে এসে যখন ওদের বিচে আসা পড়ছিল আর কি, ও বিচ থেকে ওরা ক্যাপিটাল সিটিতে নিয়ে যায়, বিশাল গাড়ি ভর করে ওখানে নিয়ে যায় ওরা। তো এই লিলিপুটদের সাথে পাশের রাজ্য ছিল তোমার ব্লেফাস্কু। এই ব্লেফাস্কুর সাথে লড়াই, ব্লেফাস্কু লোকজন ছোট, লিলিপুটের সাথে পাশের রাজ্য ব্লেফাস্কুর সাথে ওদের লড়াই লাগে। তো সেই লড়াইতে গালিবার হচ্ছে যে ও লিলিপুটদেরকে হেল্প করে, লিলিপুটদের পক্ষ হইয়া সে যায়, ওদের সমুদ্রে যাচ্ছে, ও সমুদ্র ওর হাঁটু পর্যন্ত সমুদ্র আর কি, হাঁটু ধরে যায়। এবং ওদের সবগুলা, ওদের নৌকা টোকা যেগুলো আছে সবগুলা ছিন্ন বিচ্ছিন্ন করে দেশে। তো পর ওদেরকে ধ্বংস করে না সে, মানে ব্লেফাস্কু লোকজন আমার খুব ভালো। হ্যাঁ, তো এদের মধ্যে বিরোধের যে কারণটা সেটা হচ্ছে এখানে ব্লেফাস্কুতে, ওখানে আমাদের বিবাদের কারণটা হচ্ছে তোমার এদের এখানে এক গ্রুপ হলো ডিমের মোটা দিক দিয়ে ভাঙবে, না এক গ্রুপ বলো না ডিমের সরু দিক দিয়ে ভাঙতে হবে। হ্যাঁ, ডিমের তো দুটা পার্ট আছে, এক গ্রুপ হলো খুব সরু একটা পার্ট, তাই না? তো মোটা পার্ট দিয়ে ভাঙবে না সরু পার্ট দিয়ে ভাঙবে, এটা নিয়ে দুই গ্রুপ গ্যাঞ্জাম লাগে ব্লেফাস্কুতে। তো যাই হোক, তোমার এখানে ব্লেফাস্কুলো চিন্তা করতে মূলত ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট যে ডিভাইড, এটার। হ্যাঁ, এরা ছোট মানুষ আর কি। তো পরে এখান থেকে গাড়ি বাস, পরে ওরা অনেকগুলো নৌকা দিয়া তারপরে একটা বিশাল ইয়া বানায়, তোমার নৌকা বানা, পরে এখান থেকে সে উদ্ধার পায় এই দ্বীপ থেকে সে। এরপরে সে যায় ব্রবডিং নাগে, এটা দানবের দেশ, ওখানে ওরা সবাই অনেক বড় বড় দৈত্যাকার ওরা। হ্যাঁ, তবে এরা খুব ভালো, সহজ সরল, এরা যুদ্ধ বিগ্রহ। লিলিপুটের রাজ্য ছিল ছোট, এদের মধ্যে প্রাইড ছিল, প্রচন্ড প্রাইড, অহংকারী ছিল এদের মধ্যে। ছোট হইলেও এরা ছিল গ্যাঞ্জাম, কলহপ্রিয়, ঝগড়াটে, হ্যাঁ, অহংকারী। আর ব্রবডিং নাগের মানুষ হিসেবে অনেক বড়, কিন্তু সহজ সরল, যুদ্ধ বিগ্রহ পছন্দ করে না, খুব সরল এরা। হ্যাঁ, তো ব্রবডিং নাকি যে রাজা, উনি বলে ইংল্যান্ডের সমাজ ব্যবস্থাটা খুব ত্রুটিপূর্ণ। আসলে ওই লিলিপুটের মাধ্যমে আমাদের জনাথন সুইফট উনি ওই ইংল্যান্ডকে অপমান করতে আর কি এখানের মধ্যে। তো রাজা এখানে খুব দার্শনিক, খুব গুণমণ্ডিত ব্যক্তি। হ্যাঁ, এবং আদর্শ ভিত্তিতে দেশ চালায়। তো এখানে এই ব্রবডিং নাগের মধ্যে, ব্রবডিং নাগের যে এখানে একজন কৃষকের ছোট মেয়ে ছিল গ্লামডাল কিচ, ওই হলো গালিবারের কেয়ারটেকার। হ্যাঁ, ওই গ্লামডাল কিচ গালিবারকে বকলে লইলে হাঁটতো এখানে। তো এই গ্লামডাল কিচ ছিল ইনোসেন্স এবং কাইন্ডনেসের প্রতীক। হ্যাঁ, সে এরকম গালিবারের জন্য ছোট ছোট জামা বানাইতো সে। হ্যাঁ, তো ব্রবডিং যে রাজা, সে ইউরোপীয় রাজনীতি বলতো এরা তো খুব চাইল্ডিশ, এরা কেন মারামারি করতেছে, এরা নিজেরা মারপিট করতেছে, নিজের ক্ষতি নিজে করতেছে। তো এখানের মধ্যে একজনের ব্যাংকটা লুট করে চলে যাচ্ছে, কই আবার সাপোর্টও করতেছে একজন এসে, সাপোর্ট কেন করবে, এটা করে জনগণের টাকা লুট করে নিয়ে যাচ্ছে। আর তোমার হচ্ছে যে রাজা ইউরোপীয়দের বলতো, হ্যাঁ, ওডিয়াস বার্মিন, বার্মিয়ানি কৃমি, কয়েগুলো সুতা কৃমি সবগুলা। হ্যাঁ, এগুলো সবগুলা কৃমির মতো কিলবিল করে, সে সুতা কৃমি, ওগুলারে দুর্গন্ধযুক্ত সুতা কৃমি বলতে ওগুলা গেছে।
তো গালিবার এখান থেকে তোমার চলে গেল সে তোমার বুক থ্রিতে সে চলে গেল লাপুটের দেশে। হ্যাঁ, এরা আবার সবাই খুব বিজ্ঞানে এতই মগ্ন, এরা বাস্তব জীবনের প্রয়োজনীয় বিষয় এরা খুব উপেক্ষা করে এরা। হ্যাঁ, তো এরা উচ্চমাত্রার ওরা হচ্ছে জ্ঞান বিজ্ঞানে। হ্যাঁ, ওরা খুব মিউজিক ম্যাথমেটিক্সে আচ্ছন্ন, বাস্তবতার সাথে তো কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তো মানুষজন খুব বাস্তবতা ভুলে যায়, তো ওই যে বেলুন দিয়ে কান আঘাত করে সচেতন রাখে মানুষজনকে এখানে। তো এখানের মধ্যে ওরা শশা থেকে আমরা রোদ বের করবে, মানে রোদ লাগাতে শশা, মানে শশা বড় হয়, শশাতে রোদ বার করবে কি, মানে ওই নিয়ে গবেষণা করে ওরা। লাবুরের ভাসমান দ্বীপ এটা একটা চুম্বুর উপর ভাসতেছে এরা, মানে ওদের দ্বীপটাই ভাসমান, ম্যাগনেটিক ফোর্স দিয়ে ভাসতেছে এরা। তো এখানে সে একসাথে অনেকগুলো জায়গায় যায়। লাপুটা বার্নিবারবি জাপানে যায় সে এখানে। তো এই যে বার্নিবারবিদের এই জায়গায় ক্যাপিটাল নাম ছিল লাগাডো। হ্যাঁ, আর একাডেমি অফ লাগাডো এটা ছিল ওদের সাইন্টিফিক এক্সপেরিমেন্টের কেন্দ্র। লাগাতে বলে না এবার, পরে অন্য কিছু ভাবে না তুমি। সো এটা হচ্ছে ওদের ক্যাপের রাজধানী নাম এটা। তো এখানে আর কি জিনিস দেখি আমরা, এই যে লাগনা কাছে যে দেখলো এখানে মানুষ হলো অমর। হ্যাঁ, এরা 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 মরে না, এরা জ্ঞান বিজ্ঞান তো আগে গেছে নাকি, মরতেছে না। তো 80 বছর বয়সে ওদেরকে আইনত মৃত ঘোষণা করে, সম্পদ সম্পদ থাকবে না এখানের মধ্যে। সেটা চিরকাল ওরা বুড়ো থাকে ওরা। হ্যাঁ, ওরা মরে না, এত জ্ঞান বিজ্ঞান আগে আগে। ওদের নাম হচ্ছে স্টার্লবার্গস। তো ওখান থেকে ওখানে কয়েকটা জায়গায় সে যায়, একটা জায়গার নাম হচ্ছে গ্লাবডাব ড্রিপ। এরাও সব ম্যাজিশিয়ান, এরা এরা সবাই ম্যাজিশিয়ান এখানে। এবং এখানে সব এত ম্যাজিক করে লোকজন, ওখানে জুলিয়াস সিজারের লগে গালিবেরের লগে দেখা হয়েছে, এরিস্টটলের সাথে দেখা হয়েছে। এরিস্টটল জিজ্ঞেস করে, ভাই আপনি এত জ্ঞানী কেন, আপনি সবাই, আপনি বোটানির জনক, আপনি জুলজির জনক, আপনি এত জ্ঞানী কেন? ওখানে ওর সাথে সে অনেকক্ষণ কথাবার্তা বলে, একটু দাবাডাবো খেলছে, একসাথে চা নাস্তা খাইছে ওখানে। সিজার বলছে, ভাই আপনি তো এত দিক বিদিক এত কিছু জয় করছেন আপনি। হ্যাঁ, তো আপনার অনুভূতি কি এত কিছু জয় করে? এরপর সেখান থেকে জাপানে চলে যায়। জাপানের লোকজন খুব ভালো। এখানে দেখলো জাপানের লোকজন খুবই কাইন্ড এবং রেসপেক্ট পাইছে। তো এখানে একটা মজার ঘটনা আছে জাপানে। আচ্ছা, আমরা জানি 1600 সালের দিকে পর্তুগিজ পাদ্রীরা জাপানে যায়, ওখানে মধ্যে ওরা খ্রিস্টান ধর্ম ওরা প্রচার করা শুরু করে। তো খ্রিস্টান প্রচার করার কারণে ওখানে জাপানিদের যে ধর্মবিশ্বাস ছিল, এগুলো সবগুলো এদের রিচুয়াল, এদের ঐতিহ্য সব নষ্ট হয়ে যাচ্ছিল। জাপান এই যে ওখানে খ্রিস্টান ধর্ম প্রচারটা নিষিদ্ধ করে দেয়। হ্যাঁ, এবং 202 বছর ধরে জাপান কিন্তু পৃথিবী থেকে বাইরে ছিল, 202 বছর ধরে। হ্যাঁ, শুধু ডাচদেরকে ওখানে জাতি দিত। ডাচরা বলছে আমরা ধর্ম প্রচার করবো না, আমরা শুধু ব্যবসা করবো, ওই জন্য ডাচদের সে জাতি দিত এখানের মধ্যে। তো ওখানে গেলে কাউকে প্রমাণ করতে হতো সে খ্রিস্টান ধর্ম পালন করে না, খ্রিস্টান ধর্মকে সে হেট করে, এটা প্রমাণ করা লাগতো। ওটা প্রমাণের অংশ হিসেবে ওখানে তোমার এই যে জেসাস এবং মাদাম মেরি, হ্যাঁ, মেরির যে ছবি, এই ছবি পাড়ায় যাইতে হতো, মানে ছবি পা দিয়ে পাড়ানো লাগতো। এটা কেন প্রমাণ করা লাগতো? জাপানের লোকজনের কাছে যে সে খ্রিস্টান ধর্ম পছন্দ করে না, এটা প্রমাণ করার জন্য। তো এখন এই যে আমাদের গালিবার যখন সে জাপানে গেল, যে আমরা সম্রাট বললো যে তুমি যীশু খ্রিস্ট মেরিকে পাড়াইতে হবে। সে বলে, দেখেন আমি তো একজন ধর্মপ্রাণ খ্রিস্টান, আমার পক্ষে সম্ভব না, তো এটা আমি পারবো না এটা। তো সম্রাট তাও তাকে বলে, আচ্ছা ঠিক আছে, তাও তোমাকে অনুমতি দিলাম। মানে জাপানে থাকতে হইলে তখন ওই যীশু খ্রিস্ট এবং মেরির ছবি পাড়ানো লাগতো। তো এই জন্য ওইখানের মধ্যে আমরা দেখবো জাপানের মধ্যে কাইন্ডনেস এবং রেসপেক্ট পাই। তো এমসিকিউতে আসবে জাপানে যায় সে কি পাইছে, কাইন্ডনেস এবং রেসপেক্ট পাইছে সে। তারপরে লাগনাকে যে কি দেখছে, সেখানে অমর মানুষ দেখছে। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে যে তোমার লিলিপুরে কি দেখছে, এরা অহংকারী, খুবই অহংকারী, ঝগড়াটে, এরা খুব যুদ্ধ প্রবণেরা। ব্রবিনাকে কি দেখছে, এরা খুব মানুষজন খুব ভালো, যুদ্ধ বিগ্রহ পছন্দ করে না। এমসিকিউতে এই জিনিসগুলো আসবে। সর্বশেষ সে গেছে হুইনমুথের দেশে। হুইনমুথগুলো হচ্ছে ঘোড়া, ওরা ইয়াহুদেরকে চালায়। ইয়াহু হচ্ছে মানুষের মতো দেখতে, ইয়াহু হচ্ছে ওরা হচ্ছে বর্বর, ওরা দেখতে মানুষের মতো। আর হুইনমুস ওরা খুব ভালো, ওরা খুব নীতি নৈতিকতা সম্পন্ন, ওরা খুব বুদ্ধিমান, ওরা সভ্য, এরা হলো ঘোড়া এরা। হ্যাঁ, ইয়ে হলো মানুষের মতো এরা। হ্যাঁ, ওখানে গালি, তুই বেটা মানুষ একটা। হ্যাঁ, ওরা গালি দেয়, তুই তো মানুষের মতো খারাপ, তুই হ্যাঁ, তুই এরকম এত খারাপ কেন? এবং ঘোড়ারা গালি দেয়, বেটা কম বেটা মানুষের বাচ্চা, তুই মানুষের বাচ্চা বললে ও যেতে যায়, আপনি আমার গালি দিলেন মানুষের বাচ্চা বলে। এখানে আসলে ইয়াহুদের মাধ্যমে মানবজাতির দুর্বলতা, লোভ, এগুলাকে হচ্ছে উপস্থাপন করছে আর কি। ইয়াহুর হলো নোংরা, হ্যাঁ, বড় বড় অসভ্য। হ্যাঁ, এবং ওখানে ঘোড়ারা ওদেরকে মানুষের বাচ্চা বলে গালি দেয়। আর এই ইয়াহুরা এরা হুইহুনের মধ্যে শ্রমিক হিসেবে কাজ করে, এরা খুবই খারাপ এরা। তাহলে এখানে যে দেখলো হুইনমোস পানি হলো, এরা হলো বুদ্ধিমান ঘোড়া। এরা খুব যুক্তি সরলতার প্রতীক। আর হুইনমোসের সোসাইটিতে কোনো এখানে কোনো টাকা, কোনো প্রপার্টি, কোনো ওয়ার, কোনো মিথ্যা, এগুলো কোনো কিছুই নাই। হ্যাঁ, ওরা মিথ্যা বলে কোনো শব্দই নাই, ওরা মিথ্যা বলে কোনো শব্দই নাই। হ্যাঁ, এবং ওরা খুব র্যাশনাল। হ্যাঁ, ওরা খুব পিসফুল ওরা। হ্যাঁ, আর ইয়েহুগুলোর মানুষের মতো, ওদের লাস্ট, ওদের গ্রিড অনেক বেশি। হ্যাঁ, এবং ওরা হচ্ছে যে হুইনমোসটা খুব অবাক হয়ে যায় করে, এরা চকচকে একটা পাথরের মতো একটা শক্ত একটা জিনিস দেখতে, এটার জন্য এত পাগল কেন এটা দেখতে? ওটার নাম নাম হচ্ছে গোল্ড। হ্যাঁ, এই একটা পাথর, এটা কোনো কাজে লাগে না, খাওয়া, এটা কোনো খাওয়া যায় না, এটার জন্য লোভ কেন কাজ করে এদের মধ্যে?
হ্যাঁ, তো এটা নিয়ে ওরা খুব হাসাহাসি করতো আর কি। তো তোমার হুনুসরা কালিবারকে বের করে দেয়, তুমি দেখতে মানুষের মতো, ইহুদের মতো, তুমি তো ইহুদের মতো তুমি দেখতে, ইহুদের সাথে সাথে থাকার জন্য এখান থেকে বের করে দেয়। হুম। তো গালিবারকে ওরা আগে যাওয়ার জন্য কেন কেন বানিয়েছে একটা নৌকা, হ্যাঁ। তো গাছের ছালে পশু চামড়া দিয়ে ওরা একটা নৌকা বানায় এবং সেখান থেকে সে আস্তে আস্তে বের হয়ে যায় এবং একদম পর্তুগিজ, সে যখন নৌকা নিয়ে বাসা থাকে পর্তুগিজ ক্যাপ্টেন ওকে উদ্ধার করে। তো সে যখন ইংল্যান্ডে ফিরে আসে তখন সে তার বউদের দেখতে পারে না, এগুলো দেখতে ইহুদের মতো, এগুলো তার পোলার বলে তুই তো মানুষের মতো বেটা, তুই তো মানুষের বাচ্চা, হ্যাঁ, ইহুদের মতো লাগে দেখতে, এবং সে কারো আর সহ্য করতে পারে না। এবং সে ঘোড়ার সাথে সে ঘোড়া আমার বন্ধু, ঘোড়া ভালো অনেক, ঘোড়াকে লয়ে আসে এখানের মধ্যে, সে দিন কাটায় বন্ধুত্ব করে ঘোড়াদের সাথে সে। না, মাঝে মাঝে তুমি দেখবা দেখবা যে তোমার পশু পাখি কিন্তু অনেক সময় তোমার মানুষের থেকে ভালো এখানের মধ্যে। তো তুমি একটা বিড়ালকে যদি আদর করো, হুম, আদর করো, দেখবা যে ও বিড়াল তোমার প্রতি সবসময় খুবই তোমার প্রতি ইয়া থাকবে। তো বিড়াল আবার একটা ব্যাপার আছে, বিড়াল হচ্ছে ওর একটা লুচ্চা টাইপের বিড়াল। লুচ্চা বলতে ধরো তুমি একটা বিড়ালটাকে খুব আদর করো, তো ওই বিড়ালটাকে তুমি কি করছো, তোমার বন্ধু মাসুদের দিয়ে দিছো, এবার মাসুদের ভক্ত হয়ে যাবে সে। হুম, এদের মাসুদের ভক্ত তোমরা ট্রাই করছো বিষয়টা, মানে এর একদম ক্যারেক্টারলেস, বিড়ালের ক্যারেক্টার বলে কিছু নাই। সে মানে তুমি অনেক আদর করছো, তোমার খুব ভক্ত থাকবে, তোমার লোক চুকচুক করবে, তোমার তোমার পাচারে দিবে, তোমার লোক ঘুমাবে, এগুলো করবে। তুমি যখনই ওকে আরেকজনকে দিয়ে দিবা, এবার তার কাছে শুরু করে দিবে এগুলা। বিড়ালের ক্যারেক্টারলেস এখানের মধ্যে। কুকুরের দিক দিয়ে ভালো, কুকুর তুমি আজীবন তোমার ভক্ত থাকবে সে, মানে তোমার লোক বিট্রে করবে না। মানুষ তো বিট্রে করবে, মানুষ তোমার সাথে আম, তুমি যদি কোনো মানুষের উপকার করো, কখনো যদি করো, কনফার্ম হবা কি হবে, যদি ওই মানুষ তোমার পাশায় বাস দেয়, তোমার নামে নিন্দা করে, বুঝবা তুমি সত্যিকার ওর উপকার করছিলা। তাহলে উপকার কাকে বলে, কাকে বলে, যাহা করিলে, যাহা করিলে, যা কোনো মানুষের প্রতি যাহা করিলে সে আরেকজনের পাশে বাস দেয় এবং নিন্দা করে ওর নামে, তাহাকে উপকার বলে। হুম। তো এটাকে না, দেখো এটা এটা বাস্তব তোমার সাথে ঘটবেই ঘটবে, মানে এটার বাইরে কোনো কিছু ঘটবে না, এটা তোমার নামে নিন্দা করবে করবে। তো কুকুর বিড়াল এটা করবে না তোমার সাথে কোনোদিন। যাই হোক, এখানে আমাদের গালিবারও সে ইহুদের উপরে খুবই তোমার ত্যাক্ত বিরক্ত ছিল। হুম, সে ঘোড়ার সাথে যে দিন কাটাইছে সেখানে মধ্যে। আর গালিবারের সফরনামা এই নামে বাংলা অনুবাদ করছিল আবুল মনসুর আহমদ। আমরা আরও কিছু ইয়ে দেখি এখানে, আমাদের জন সুইফট সে এত বড় স্যাটারিস্ট, তার আরও বিখ্যাত একটা স্যাটায়ার, তার মধ্যে আর টেল অফ এ টাব। হুম, তার টেল অফ এ টাব এটা আর একটা মজার কাহিনী। এখানে একটা পিতা, পিতা হলো তোমার একজন পোপের প্রতীক, হ্যাঁ। তো পোপ মানে পিতা একটা কোট রাখে গেছে ওদের জন্য, বলছে তোমরা এই কোটটা, এটা তোমরা এই যেমন আছে আমরা রাখবা, হ্যাঁ, নর্মাল একটা কোট। এক ভাইয়ের নাম পিটার, এক ভাইয়ের নাম মার্টিন, এক ভাইয়ের নাম হলো জ্যাক, হ্যাঁ। তো পিটার কি করে, কোন আব্বা যে কোটে রাখে গেছে, কোটের মধ্যে এখানের মধ্যে অনেক জরি লাগাইতে হবে, দেখবা ওই যে তোমার একটা নায়ক আছে তোমার ইয়াটা, ওই কি না, ওই যে বলম্যানের জামা পড়েছে, ওর নাম আচ্ছা ভুলে গেছে, বাংলাদেশের নায়ক আছে তোমার, দেখবো ওই যে দামি দামি কোট পরে এখানের মধ্যে সবাই বলে। দুবাইয়ের মধ্যে বলবেন, বলবেন এটা কোনো দামি ব্র্যান্ডও না এখানের মধ্যে, কিন্তু যে বাংলাদেশের তো ওরকম ব্র্যান্ড নাই। বাংলাদেশের মানুষকে সে বোকা বানায় আর কি, যে বলবেন জামা পরে আসলে ডিসকাউন্টে কিনতেছে। এখানে মাঝে মধ্যে 90% ডিসকাউন্টে চলে, হ্যাঁ, তখন তুমি তোমার এখানে ধরো 200 দাম দিও বলবেন জামা কিনতে পারবা। তো আমাদের ওই নায়ক ভাই দেখবে যে ওর কোটগুলো হচ্ছে অনেক বড় বড় বুতাম, গোল্ডেন বুতাম, ফিতালা, চুরিয়ালা, হ্যাঁ, তারপর দেখবে জরিয়ালা, হ্যাঁ। কি নাম যেন ওনার একটা নাম, অনন্ত জলিল না, ওর নাম জায়েদ খান, জায়েদ খান, জায়েদ খান দেখবে, হ্যাঁ জায়েদ খান, হ্যাঁ দেখবে ওর কোটগুলো এরকম, হ্যাঁ, বড় বুতামালা, সোনালি বুতামালা, সুতালা দেখবে এই টাইপের, হ্যাঁ। তো ওর বেল দেখবা বলম্যানের অনেক ইয়া পরার এরকম। তো এখানে ওই যে পিটার, সে হলো ক্যাথলিক চার্চের প্রতীক সে। তো সে এই বুতামের মধ্যে, এই কোটের মধ্যে সে বরাবর বুতাম লাগায়, তোমার হচ্ছে জরি লাগায়, হ্যাঁ, সুতা লাগায়, অনেক কিছু লাগায়, সেটাকে অনেক ঝাঁকঝমকপূর্ণ করে ফেলে আর কি। মানে নতুন সংস্কার নিয়ে অনেক কিছু যে অ্যাড করে এখানের মধ্যে, এটা বোঝানো হয়। ওই ক্যাথলিক চার্চগুলো ওরা কি করছে, ওরা কিছু নিয়ে অনেক নিয়মকানুন বানাইছে। ধরো চার্চ খুবই গর্জিয়াস ভাবে চার্চ হবে, এখানে তোমার হচ্ছে যে মাদার মেরির মূর্তি থাকবে, যীশু খ্রিস্টের মূর্তি থাকবে এখানের মধ্যে, পেন্টিং থাকবে। তারপরে কোনো পাপ করলে ওই তোমার টাকা দিয়ে পাপ খণ্ডানো যেত, হ্যাঁ, ওই চার্চকে টাকা দিলে তখন তোমার পাপ খণ্ডানো যাবে, হ্যাঁ। তো লোকজন কি করতো, পরে কি করে আসা ওই তোমার পাদ্রীদের আছে টাকা দিত, কইছে আমি বলছি আমি তো পরে কি করছি এখান থেকে, আপনি কিছু টাকা রাখেন, এইটা দিয়ে পাপ খণ্ডায় বলতেছে। তখন সে নিষ্পাপ হয়ে বাসায় ফিরে যেতেছে। তারপরে তোমার ওখানে সিস্টেম ছিল যে পাদ্রীর কাছে যদি তুমি স্বীকার করো তোমার অন্যায়টা, যদি তুমি স্বীকার করলা তোমার অন্যায়টা, এই যে স্বীকার করলে তখন হচ্ছে যে ওই পাপ মাপ হয়ে যেত। এরকম নিয়ম কারণ তো অরিজিনালি ছিল না ধর্মের মধ্যে। তো এটা ওই তোমার ক্যাথলিক চার্চ তাদের ক্ষমতা বাড়ানোর জন্য এইসব নিয়ম কারণ তারা বানাইছে। তো মানুষজন এসে ও পাপ স্বীকার করতো, আমার বন্ধু আমার বন্ধুর গার্লফ্রেন্ডের দায়িত্ব আমাকে দিয়ে গেছে, কিন্তু আমি ওর সাথে ইয়ে করে ফেলছে। তো এটা আবার ধরো পাদ্রীকে সে বলতো, তো পাদ্রীকে স্বীকার করলে তোমার হচ্ছে ক্ষমা করে দিতে এখানের মধ্যে, আগাম কম সব করে
সে পাদ্রিকে এগুলো সে বলতো। তো এই নিয়মকানুনগুলো বানোয়াট, মানে বানাইছে। এই পিটার হলো সেই এটার প্রতীক, মানে কোটের মধ্যে এত বুদ্ধের মতো লাগানো। মার্টিন হইলো সে হচ্ছে প্রোটেস্ট্যান্টদের প্রতীক। কয় না এত বুতান বুতাম রাখবো না, কিছু বুতান বুতাম সে কাটছাট করে ফেলছে। তবে হ্যাঁ, সবকিছু কাটছাট করে না, কিছু জিনিস রেখে দিচ্ছে, যাচ্ছে ঠিক আছে যে গান বাজনা থাকুক, মিউজিকটা থাকুক এখানের মধ্যে, মিউজিকের সাথে কোনো সম্পর্ক নাই, কিছু বুতাম টুতাম থাকুক এগুলা। মানে এখানে আমাদের ধর্জী শ্রীকৃষ্ণের যে ওনার যে মূর্তি, মাদাম মেরির মূর্তি, এগুলো থাকুক। এগুলো প্রোটেস্ট্যান্ট। আর জ্যাক হইলো পিউরিটান। হে কোনো বুতাম থাকতে পারবে না, কোনো বুতাম তারপর এখানে কোনো জড়িয়ে থাকতে পারবে না, এখানে কোনো সুতার মধ্যে থাকতে পারবে না, একদম প্লেন হয়ে যেতে হবে, পিউরিটান। কখনো মিউজিক টুজিক থাকতে পারবে না। তো এই তিন ভাই ছিল তোমার, এই তিনটা খ্রিস্টান বিশ্বাসের প্রতীক। চিন্তা করো যে এটা তো আসলে ইয়া ছাড়া এরকম এটা ছাড়া লেখা পসিবল, মানে চার্চ তো তখন ওর মায়েরা পিঠে থাল তুলে ফেলবে জোনাথন সুইফটের, তাই না? এরকম স্যাটায়ারের মাধ্যমে সে তখন চার্চের ভণ্ডামিগুলো উপস্থাপন করছে, সামাজিক অসঙ্গতিগুলো উপস্থাপন করছে। এটা হলো আর টেল অফ টাপ, এটা স্যাটায়ার। হ্যাঁ, আর একটা স্যাটায়ার পড়বো, সেটা মডেস্ট প্রপোজাল এন্ড আদার প্রোজ, এটা হলো স্যাটায়ার। এখানে এই যে ব্রিটিশরা যে আরিসদের এত নিপীড়ন করতো, সেই কারণে আরিসদের মধ্যে এত অভাব অনটন। তো এখানে লেখক একটা মডেস্ট প্রপোজাল দিল সরকারকে, যে বলল যে দরিদ্র মানুষের সন্তান এগুলো আমরা হচ্ছে যে তোমার এগুলো ধরে কাইটা কুইটা এগুলা বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ঝোল করে এটা আলু দিয়ে রান্না করে খেয়ে ফেলি। হ্যাঁ, তো এইটা আসলে কি এক ধরনের ব্যঙ্গ, স্যাটায়ার, যে খাওয়ার কিছু নেই ওদের, এত দরিদ্র ওরা, তো একটা কাজ করি চলেন আমরা দরিদ্র মানুষদেরকে খাই ফেলি। এটা একটা মডেস্ট প্রপোজাল দিচ্ছে সে সরকারকে। আরেকটা স্যাটার হচ্ছে তার রেপিয়ার স্যার, প্রত্যেকটা স্যাটার খুব বিখ্যাত এবং খুবই মজার এখানের মধ্যে। তো এখানে জন রেপিয়ার নামে উনি মূলত আরিশদের উপরে যে তোমার যে নির্যাতন ব্রিটিশদের, এইটা নিয়ে লিখতো এবং ওনাকে আরিশ জনগণের মুখপাত্র হিসেবে প্রতিষ্ঠা করছিল উনি। হ্যাঁ, তো এখানে তোমার ব্রিটিশ সরকারের মধ্যে একজন উলিয়াম উড নামকে ব্যবসায়ী ছিল, যে তোমার তামার মুদ্রা প্রচলনের অনুমতি দেয়। তো তামার মুদ্রা বললে তো এখানে মুদ্রাস্ফীতি হয়ে যাবে অনেক বেশি, তাই না? মুদ্রা ছাপাবে। এই তামার মুদ্রা যে প্রচলন করলো, এর ফলে যে সমস্যাগুলো হইলো, এইটা হচ্ছে আসলে ব্রিটিশ অর্থনৈতিক শোষণের একটা প্রতীক। লাস্ট ওয়ান, ব্যাটল অফ দ্য বুকস। হ্যাঁ, তো এখানে বইয়ে বইয়ে ঝগড়া লাগে। হ্যাঁ, প্রাচীন যে বই, এই বই ঝগড়া লাগতেছে এখানের মধ্যে, একটা কাল্পনিক যুদ্ধ, যেখানে আধুনিক বই এবং প্রাচীন বইগুলা তোমার যুদ্ধে লিপ্ত হয়। হ্যাঁ, মানে প্রাচীন বইগুলো তাদের মতামত বলে, আধুনিক বইগুলো তাদের মতামত বলে, বই বইয়ে যুদ্ধ, ব্যাটল অফ দ্য বুকস। তো গালিবার তার প্রপোজাল লেটার বইয়ের মাঝে লুকিয়ে রাখলো। তাহলে গালিবার কি করলো? গালিবার তার প্রপোজাল লেটারটা কি বইয়ের মধ্যে লুকিয়ে রাখলো। হ্যাঁ, তোমরা করছো না এরকম? ধর হাই স্কুলে তোমার মামতো ভাই একটা চিঠি দিচ্ছে, তুমি কি করবে? তোমার আম্মু দেখলে তো মারা নেবে, তুমি এটা কি করছো? বইয়ের মধ্যে লুকিয়ে রাখছো। গালিবার এটা লুকিয়ে রাখছো আর কি, কেউ যাতে না দেখে। সো গালিভার ট্রাভেলস, মডেস্ট প্রপোজাল, রেপিয়ার্স লেটার্স এবং ব্যাটল অফ দ্য বুকস। আশা করি কাহিনীটাও তোমরা জানলে, একটু তোমাদের মজা লাগছে আশা করি কাহিনীটা, এবং তোমরা এটা মনে রাখতে পারবা। হ্যাঁ, এই জিনিসগুলো তুমি অনেক জ্ঞানী হয়ে যেতে পারবা, বুঝছো? আর জ্ঞানে যদি তুমি না হইতে পারো, সমাজকে জ্ঞানে দেখাতে চাও, একটা কাজ করতে পারো সেক্ষেত্রে। তুমি 1 লাখ টাকা খরচ করে জ্ঞানী হতে পারো, মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হবে তোমার। কি করবা জানো? মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করে জ্ঞানী হতে পারো। আমি একটা বুদ্ধি দিতে পারি। এটা হচ্ছে তুমি একটা পুরাতন একটা বুক সেলফ কিনবা। হ্যাঁ, সুন্দর দেখে একটা, হ্যাঁ, ভালো জায়গায় বুক সেলফ কিনে, ধর 20-30 হাজার টাকা দিয়ে নীলক্ষেত থেকে ইচ্ছা মতো বই কিনে নিয়ে আসবা। ওখানের মধ্যে একদম প্রচুর তোমার কম দামি বই, পুরাতন বই ভান্ডার থেকে কম দামি মধ্যে বই নিয়ে আসবা। বই সব সাজায় রাখি দেবে এখানের মধ্যে, সব বই সাজায় রাখবা। তা মাঝে মধ্যে তুমি এখানের মধ্যে মোটিভেশন ভিডিও বানাবা, ওইটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে, মানে ব্যাকগ্রাউন্ডে রাখবা অনেক বই। আর মাঝে মধ্যে ফেসবুকে লিখবা, আজ অনেকগুলো বই কিনলাম, আজকে প্রায় 100টার মতো বই কিনলাম আজকে। হ্যাঁ, এতগুলো বই কিনলাম আজকে। পড়ছো কিনা তোমাকে জিজ্ঞেস করবে না, পিছনে বই ব্যাকগ্রাউন্ডে রেখে তারপর তুমি হচ্ছে যে ভিডিও বানাবা, তখন তোমার সবাই অনেক জ্ঞানী ভাববে। এইটা হলো একটা ওয়ে জ্ঞানী হওয়ার জন্য। আর একটা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করা, জিনিসগুলো শোনা, আর্টিকুলেট করতে পারা, বইয়ের বিষয়বস্তুটা হৃদয়ঙ্গম করা। দুটো ওয়ে আছে, কোন ওয়েতে যাবা সেটা তুমি চিন্তা করো। অনেকে আছে এরকম, পিছনে তোমার বুক সেলফ রাখে, যেখানের মধ্যে অনেক বই দেখা যায়। হ্যাঁ, সাংবাদিকের বাইরে দেখবা, তার মধ্যে বই দেখা সাংবাদিকটা, যে অনেক জ্ঞান এসে। এটা একটা সমস্যা আছে ওখানে, ধরো যাদের পিছিয়ে অনেক পিডিএফ আছে, সে কেন দেখাবে? এটা আরেকটা সমস্যা না? ফোল্ডার খুলে গেলে দেখাইতে হবে আমার পিছিয়ে অনেক পিডিএফ আছে। তো সুইট ভাই, ওনার হচ্ছে ছদ্মনাম ছিল আইসাক ব্যাকারিস্টাফ, মনে রাখতে পারো যারা জ্ঞানী। আরেকটা, যদি তোমরা যারা হচ্ছে যে জ্ঞানী, তুমি এডিশনাল ফ্যাক্টগুলো মনে রাখবা, নতুনদের জন্য দরকার নেই। যারা অনেক জ্ঞানী তাদের জন্য জার্নাল স্টেলা মনে রাখতে পারো। এবং সালমান জার, এটা হলো মডেস্ট প্রপোজাল উল্লেখিত চরিত্র। আর গালিবার কিন্তু পেশায় উনি সার্জন ছিল, ডাক্তার ছিল আর কি সে। তো সে বলছিল এভরি ম্যান ডিজায়ার্স টু লিভ লং, অনেক বছর বাঁচতে চায়, কিন্তু কোনো মানুষই বুড়ো হতে চায় না।
কোনো আমার বুড়ো হতে চায় না, সব অনেক কিছু বাঁচতে চাই। সুইফটের খুব বিখ্যাত ডায়লগ। তো যাই হোক, আমরা ব্যাচেলার সঙ্গে যাওয়ার আগে আমরা হচ্ছে যে তোমার একটু গালিবাস বাইরে একটু রিভিউ করে আসি। তাহলে গালিবাস ভাই আমাদের তার আগে পড়ছিলাম আমরা রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসো লিখছিল কি ড্যানিয়েল ডিফো। তো রবিনসন ক্রুসো এটা রিয়েলিস্টিক ফিকশন। এখানে ফ্রাইডে একটা ক্যারেক্টার ছিল, একটা নির্জন দ্বীপে। সে এখানে তাদের বসবাসের কাহিনী নিয়ে। তারপরে কর্নেল জ্যাক, রক্সানা এবং তোমার ক্যাপ্টেন সিঙ্গল। রক্সানা নামে কেউ আছে নাকি ক্লাসে? সো কর্নেল জ্যাক, রক্সানা এবং ক্যাপ্টেন সিঙ্গলটন, এগুলো সব ড্যানিয়েল ডিফো লিখছিল। জোনাথন সুইফট বিটারে স্যাটার কী পরিমাণ আক্রমণ করেছে সমাজকে। প্রথম গেছিল ছোটো মানুষের দেশে লিলিপুট, এরকম অহংকারী যুদ্ধবাজ। তারপরে তোমার হচ্ছে যে দেখো ডিমের তোমার মোটা মাথা ভাঙবে নাকি চিকন মাথা ভাঙবে, ওটা নিয়ে যুদ্ধ করে এরা। এই ব্রবডিংনাক দানবের দেশ, ওরা খুব বড় কিন্তু ওরা তোমার শান্তিপ্রিয়। তারপরে ওখানে চলে গেছিলো তোমার লাপড়েদের দেশে, এরা খুব জ্ঞান বিজ্ঞান আগানো এরা। মরা না কেউ, ম্যাগনেটের তৈরি দ্বীপে থাকে ওখানের মধ্যে। তারপরে হুইন মধ্যে দেশ, এখানে ঘোড়ারা খুবই ভালো এবং মানুষের মধ্যে দেখতে ইয়াহু আছে, এরা খুব বর্বর। তারপরে তোমার টেলিফোর টাব, এখানের মধ্যে একটা কোট নিয়ে কাহিনী। মডেল প্রপোজাল, একটা প্রপোজাল দিচ্ছে যে ঠিক আছে গরিব মানুষের বাচ্চাগুলো খাই ফেলি তাহলে। রেপিয়াস লেটার, এখানে রেপিয়াস ছদ্মনামে উনি আরিজের পক্ষে লেগালি করে। আর বেটার দ্য বুকস, বইয়ে বইয়ে লড়াই এখানের মধ্যে, প্রাচীন আর আধুনিক বইগুলো লড়াই অংশগ্রহণ করে। হ্যাঁ, আধুনিকদের পক্ষ থেকে ওখানে রেনে ডেকার্ট, থমাস হবস, হ্যাঁ, সাম্প্রতিক লেখকরা যুদ্ধ নামে। আর প্রাচীনদের পক্ষ থেকে হোমার, এরিস্টটল, প্লেটো, হ্যাঁ, এরা নামে আর কি। ধরো এখন যুদ্ধ লাগলে ধরো তোমার ওই পক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, শরৎচন্দ্র, এরা থাকবে। আর এই পক্ষে কারা থাকবে? এই পক্ষে থাকবে তোমার ইলমা বেহরোজ। হ্যাঁ, ইলমা বেহরোজ থাকবে তোমাদের খুব প্রিয় রাইটার পদ্মজা। সে থাকবে তোমাদের পক্ষে, লড়াই করলো, ফাইট দিলে একটা। কি বলো? আমি শুনছি উনি অনেক বিখ্যাত রাইটার, কিন্তু আমি দুঃখজনকভাবে ওনার বই পড়ার আমার এখন ইয়ে হয় নাই, মানে আমার সৌভাগ্য হয় নাই। শুনছি অনেক বড় রাইটার নাকি উনি। অনেকে ফান করে কেন লোক আমি বুঝি না, অনেকে ফান করে নাকি অনেকেই। দেখি আমি খুব এবার দেশে গেলে দেখি একটা বই পড়তে থাকি, দেখি এই যে কেউ কেন শুধুই ফেসবুক ফান করে, আমি বুঝি না ওরা নিয়ে কেন ফেসবুকে ফান করে। একজন প্রিয় রাইটার তো হইতে পারে। তো আমরা এখন ব্যাচেলর কবি সুইফটের দোস্ত উইলিয়াম কনগ্রিভের কাছে চলে যাই। উইলিয়াম কনগ্রিভ, হ্যাঁ। তো আমরা এখন কনগ্রিভ ভাই আমাদের ব্যাচেলরদের অত্যন্ত প্রিয়। হ্যাঁ, সে তোমার চিরকুমার সংঘের প্রবক্তা। তো সে দেখো, আচ্ছা আমাদের প্রশ্ন জাগতো তো মার্জুক ভাই, উনি ব্যাচেলর, তোমাকে ধারণা ব্যাচেলর মানে কি ওনার জীবনে নারী নাই? প্রচুর নারী আছে ওনার জীবনে, তাই না? ব্যাচেলর তো নারী তো আছে ওনার জীবনে, নারী ছাড়া তো আসলে হয় না এগুলো। হ্যাঁ, তো এখন ব্যাচেলর হইলো তোমার অনেক বয়স্ক ব্যাচেলর। হ্যাঁ, ব্যাচেলর হলেও কিন্তু তোমার লাভ তো আছে তার জীবনে, তাই না? লাভ ফর লাভ, এটা বলার সাথে সাথে তুমি অল্প লাভে চলে যাও। অল্প লাভকে লিখছে ড্রাইডেন, লিখছে ড্রাইডেন, লিখছে অল্প লাভে। লাভ ফর লাভ লিখছে উইলিয়াম কনগ্রিভ, মানে ভালোবাসার বদলে ভালোবাসা দিবে সে, বিয়ে করবে না, ভালোবাসার বদলে ভালোবাসা দিবে। এত ভালোবাসা করতে মাঝে ডাবল ডিল করে ফেলে, মাঝে মধ্যে ডাবল ডিলার হয়ে যায় তারা, দুদিকে ডিল করে ফেলে। তো এই ডিল করার কারণে তাকে মর্নিং ব্রাইড হয়ে যাইতে হবে তাকে, তাই না? ক্রন্দনরত ব্রাইড সে। হ্যাঁ, যাই হোক, তো এটা পৃথিবীর সিস্টেম, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, কেউ পাবে কেউ পাবে না, এটাই। কেউ একাধিক পাবে, কেউ একটা পাবে না, এটা পৃথিবীর নিয়ম। উইলিয়াম কনগ্রিভের দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। তো উইলিয়াম কনগ্রিভের যে তোমার তার নাটকগুলো হচ্ছে তোমার এই যে লাভের বদলে লাভ, ওল্ড ব্যাচেলার, বুড়া ব্যাচেলার, দুদিকে ডিল করতে গেছে। এই জন্য ব্রাইড আবার কান্না করতেছে, ব্রাইড মর্নিং করতেছে এখানের মধ্যে। ব্রাইড খুব কাঁদতেছে, কেন হচ্ছে দুঃখ দুঃখ দেওয়া হলো তাকে, এরকম এই জন্য। তো তো ওল্ড ব্যাচেলার তোমার লাভ ফর লাভ, ডাবল ডিলার, মর্নিং ব্রাইড এবং ওয়েব দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে বিখ্যাত হলো ওয়েব দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এটাই পৃথিবীর নিয়ম। সো এটা হলো নাম্বার ওয়ান, এটা মুখস্থ করে ফেলতে হবে নতুনরা। আর পুরাতনরা এগুলা মুখস্থ রাখতে পারে, বাট ওয়েব দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বিখ্যাত, এটা মাস্টারপিস, যে আমরা ম্যাগনাম ওপা যদি বলে থাকি আর কি। তো এটা হলো কমেডি অফ ম্যানার্স টাইপের। হ্যাঁ, খুব বুদ্ধিদীপ্ত সংলাপ, আপনাকে দেখলে বোঝা যায় উচ্চশিক্ষিত আপনি। হ্যাঁ, এই টাইপের আর কি, খুব তীক্ষ্ণ ব্যঙ্গ করা হয় এখানে, খুব বুদ্ধিদীপ্ত সংলাপ এখানে। একটু বেডরুম কমেডি, হুমায়ুন আহমেদের নাটকের মতো একটু। হ্যাঁ, বেডরুম কমেডি। হ্যাঁ, হুমায়ুন আহমেদ কিন্তু ওনার নাটকের মূল বিষয়বস্তুটা ছিল তোমার ওই কমেডি অফ ম্যানার্স টাইপের। ওনার ডায়লগগুলো যাওয়ার কারণে এত বিখ্যাত নাটকগুলো, তাই না? ডায়লগগুলো শুনতে অনেক মজা লাগে। তো এই ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডটা ওই টাইপের আর কি। এখানে অভিজাতদের ভণ্ডামি এবং ওদের অর্থকেন্দ্রিক সম্পর্ক, এটার ব্যাপারে সমালোচনা। তো ওয়েব দ্য ওয়ার্ল্ডে তিনটা ক্যারেক্টার, মিরাবেল যে ছিল খুবই তোমার ক্লেভার, চার্মিং এবং ডিটারমাইন্ড। কারা ডিটারমাইন্ড করবে? মিরাবেল মিলামেন্টকে বিয়ে করার জন্য। হ্যাঁ, তো মিলামেন্ট তোমার হচ্ছে যে পছন্দ করতো তোমার মিরাবেলকে। কিন্তু তোমার সে হলো তোমার সোশ্যাল প্রেশারের জন্য সে সিদ্ধান্ত নিতে পারতেছিল না। হ্যাঁ,
আর লেডি উইশফোর্ড ওলেরি নাখানোর মতো, সে হলো মিলামেন্টের তোমার হচ্ছে যে আন্টি এটা, হ্যাঁ। তো সে হলো সব রকম কমপ্লিকেশনের জন্য দায়ী এখানের মধ্যে, এই উইশফোর্ড, লেডি উইশফোর্ড, হ্যাঁ। লেডি উইশফোর্ড হচ্ছে ও হচ্ছে যে ঝগড়াঝাটি পাতায় এখানের মধ্যে, ওদের সাথে বিয়ে শাদী না হইতে পারে, এই মানে গিরিঙ্গিবাজি করে আর কি সেখানে, ওর কাজ হলো গিরিঙ্গি করা এখানে, এই লেডি উইশফোর্ডে গিরিঙ্গিবাজ, মিরাবেল মিলামেন্টের মধ্যে যাতে বিয়ে না হয় সে ঝামেলা করে এখানের মধ্যে ব্যাপক পরিমাণ। তো উইলিয়াম কনগ্রিভ এখানের মধ্যে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এটা তো নাম্বার ওয়ান, এটা জানা লাগবে। এটা ছাড়া যারা অতিরিক্ত জানতে চাও, যারা জ্ঞানী, তারা যারা জানতে চাও জ্ঞানীদের জন্য তুমি এইগুলা মনে রাখতে পারো। সো এটা হলো ওল্ড ব্যাচেলর, দুদিকে ডিল করতে গেছে, ভালোবাসার বদলে ভালোবাসা সে দিবে। তারপরে তোমার হচ্ছে মর্নিং ব্রাইট, আর ব্রাইট কান্না করতেছে, এটা রাজেরই তার। এবং ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বিখ্যাত কমেডি, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বিখ্যাত। তো একটা যদি মনে রাখো সেটা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ। ভাইগুলো মনে রাখতে চাইলে ব্যাচেলর মনে থাকবে, সেগুলো ডাবল ডিল করতে গেছে, ওল্ড ব্যাচেলর, লাভ ফর লাভ, মর্নিং ব্রাইট। আসো এখন আমরা আসবো আলেকজান্ডার পোপ, মক মক হেরোইক পোয়েটের কাছে। তো মক হেরোইক পোয়েট কেন মক করছে, নিচে কিছু একটা নিয়ে কপি করছে, ইমিটেট করছে, তাহলে নিশ্চয়ই সে কোনো একটা হিরোইক কাপলেট লিখছে, এবং এটা কোনো কিছুকে মক করে লেখা, কোনো কিছু নকল করে বা কোনো কিছুকে কপি করে লেখা। তো কাপলেট কি জিনিস? দুলিয়ানের, দুলিয়ানের স্তবক, এগুলো কাপলেট, মানে দুলিয়ানের ছড়া বা দুলিয়ানের কবিতা বলতে পারে, এগুলো কাপলেট। তো তার এই নাটকের মধ্যে সে কাপলেট ব্যবহার করছে এরকম। কাপড় কি? হেরু কাপড় হচ্ছে এখানে লাস্টে প্রথমত আইমিক পেন্টামিটার। আইমিক পেন্টামিটার মানে কি? এখানে 5টা স্ট্রেস 5টা আনস্ট্রেস সিলেবেল থাকবে, আর এখানের মধ্যে শেষ ওয়ার্ডে মিল থাকবে, যে ক্লেইম নেম অফ দিস এম আই হু দাই প্রোডাকশন ক্লেইম ওয়াচফুল স্প্রাইট অ্যান্ড অ্যারিয়েল ইজ মাই নেম। অ্যারিয়েল ইজ মাই নেম, এই নেম এবং ক্লেইম অন্ত মিল আছে। তো এইটা কি জিনিস সেটা তোমার লাগবে না পরীক্ষা, তোমার লাগবে হেরোইক কুপলেট ইউজ করছো সেখানের মধ্যে। তো কাপড় মানে কাপড় মানে হচ্ছে দুলেন, হ্যাঁ দুলেন। হেরোইক কেন? কারণ এখানে হিরোর কাহিনী লিখছে, ওকে, বীরত্বপূর্ণ কাহিনী এখানের মধ্যে লিখছে, হিরোইক পোয়েট্রি অনুকরণে সে লিখছে, এই জন্য বলে হিরোইক কাপলেট। কারণ তোমার এখানে হিরোইক কাহিনী না লিখলে কিন্তু সেগুলো এপিক হবে না। তো এই যে এপিকরে মক করে লিখছে, এপিকরে মক করে লিখছে কি তোমার এই এপিকটা, এই জন্য ওনাকে বলা হয় মক হিরোইক পোয়েট, ওকে। এপিক অবলম্বনে বা এপিকরে মক করে, মানে এপিকরে কপি করে লিখছে সেটা। তাহলে রেপ অফ দ্য লক এটা একটা আলেকজান্ডার পোপের সবচেয়ে বিখ্যাত সৃষ্টিকর্ম, একটা মনে রাখতে পারো, রেপ অফ দ্য লক, হ্যাঁ। তো লক মানে কি? লক মানে হচ্ছে বেনি, হ্যাঁ। এখানে নায়িকা হলো বেলিন্ডা। তো তোমরা তোমরা জানো যে যারা সুন্দরী, যারা ওরা সবসময় তাদের রূপকে নিয়ে অনেক অহংকার করে এবং কোনো পুরস্কার পাত্তা দেয় না, হ্যাঁ। ওরা প্রপোজ করলো, সে পাত্তা দেয় না, কারো সে বলে না আমার জন্য আরো ভালো কেউ আছে, ভালো কেউ আছে, এই বলে সে কোনো পুরস্কার পাত্তা দিতে চায় না, হ্যাঁ। তো অনেক সময় ভুলও করে ফেলে তারা, ভুলও করে ফেলে, কারণ যে ছেলেরা গাঁজা খায় ওরা এই মেয়েদেরকে তোমার হচ্ছে যে এগুলোর তোমার তালা থাকে, এলে পটাই ফেলে এদেরকে, পামটাম দিয়া কয় তুমি চাঁদের মতো সুন্দর, তোমার চেহারা তো আজকে তো আজকে অবশ্য হলো, আজকে দিনের বাইরে অনেক আলো, কেন কেন তুমি চাঁদ, হ্যাঁ। এবার পামটাম দিয়া তুমি ইউনিভার্স, এগুলো বলে এরকম এরকম পটাই ফেলে এখানের মধ্যে। তো আমাদের বেলিন্দাও এরকম, সে খুবই সুন্দরী, সে তার মোহনীয় চুলের বেনি আছে, চুলের লক আছে তার, হ্যাঁ। কারো পাত্তা দিচ্ছে না, সে সুন্দরী মেয়েদের মতো সে। তো তার যৌবন রক্ষার দায়িত্ব নিয়েছে তার প্রধান দেহ হলো কেরিয়াল, হ্যাঁ। এবং তার দলে বায়ু কিছু পরি আছে, পরি ওরা পাহারা দেয় ওরে, হ্যাঁ। তো এই বেলিন্দের মোহিতে ব্যারন নামক এক যুবক, এই এখানে ব্যারন হচ্ছে ওরা কি করছে, অনেক প্রেম নিবেদন করলো, তুমি দেখতে ফ্লাওয়ারের মতো, তুমি চাঁদের মতো, তুমি দেখতে মঙ্গল গ্রহের মতো, হ্যাঁ। তারপরে কোনো সাড়া পাইলো না, ওরা পাতা দিচ্ছে না এখানের মধ্যে। তো পাতা না দিয়া সে কি বেলিন্দার চুলের একটা বেনি কাটে ফেলছে এখানের মধ্যে। বেনি কাটিয়ে ফেলার পরে এইটা কিনে দুই পরিবারের মধ্যে গেঞ্জাম লাগছে, হ্যাঁ। তো বেলিন্দা তো খুবই ক্রোধান্বিত হয়ে পড়ছে। তো ক্ল্যারিসে আইসা বেলিন্দার বলে তুমি একটু ওয়েট করো, তুমি এখানের মধ্যে তোমার বেনি ফেরত ফেরত পাবা, তুমি একটু ধৈর্য ধরো এখানের মধ্যে, হ্যাঁ। ওর বান্ধবী করে, তুমি সে তো ফেরত পাচ্ছে না। তো বেলিন্দা ওর যেমন বলে আমার বেনি ফিরে দাও, কত তোমার বেনি হচ্ছে টিসকারি করতেছে, কত তোমার বেনি স্বর্গে স্বর্গে চলে গেছে, মানে একে তো ওর বেনি কাটে ফেলছে, আবার টিসকারি করে, আমার বেনি ফেরত দাও, আমার বেনি ফেরত দাও, কত তোমার বেনি এখন স্বর্গে এখন আছে জান্নাতের বাগানে, এখানে হাঁটতেছে, এখানে মানে আরো টিসকারি করতেছে, এই টিসকারি তো সে আরো যেতে যাচ্ছে এখানে। তো এইটার কাহিনী এখানে, বেলেন্ডল হিরোইন এখানে, আর ব্যারন হচ্ছে হিরো, হ্যাঁ। আর বাকি ক্যারেক্টারগুলো হচ্ছে এই যে বেলিন্দের বান্ধবী আছে, ক্যারিসে আছে, আর ওর যে দেহরক্ষী আরিয়েল। সো তুমি ব্যারন আর বেলিন্দা এই দুজন মাথায় রাখো, ব্যারন এবং বেলিন্দা, ব্যারন এবং বেলিন্দা, হ্যাঁ। বেলিন্দুল এখানে নায়িকা, ব্যারন হচ্ছে এখানের নায়ক। তো আলেকজান্ডার পোপের ওনার নাম যেহেতু মক হিরোইক পোয়েট, আমরা ওনার এপিকটা পড়ে ফেললাম, এপিক হচ্ছে দ্য রেপ অফ দ্য লক, হ্যাঁ। তো ওনার আরও কিছু আমরা পোয়েম দেখি, আর প্রজ দেখবো, ওনার কিছু প্রজ দেখি। প্রজ হলো অ্যাসন ম্যান অ্যান্ড আদার পোয়েম, এটা একটা প্রজ, অ্যান্ড অ্যাসন ক্রিটিসিজম, মানে ক্রিটিসিজমের উপরে একটা অ্যাসে লিখছে, তাহলে এটা আরেকটা অন্য হচ্ছে প্রজ। আর উনি হচ্ছে হোমারের ইলিয়াডকে ইংলিশে অনুবাদ করছে। তো এই যে হোমারের ইলিয়াডকে ট্রান্সলেটেড বাই পোপ।
তাহলে আমরা কনফিউশন লাগাবো কিসের মধ্যে? আমরা কনফিউশন লাগাবো আমরা হচ্ছে যে রেপ অফ লুক্রিস পড়ছিলাম শেক্সপিয়ারের, এটা একটা পোয়েম। তারপরে আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লক, হ্যাঁ, এটা মক এপিক। আর হেনরি ফিল্ডিংয়ের রেপ আপন রেপ, এটা একটা কমেডি। ওকে। আর এখানে অ্যান্থনি মাসকারেনাসের একটা আমরা তার একটা হিস্টোরিক্যাল পলিটিক্যাল ফিকশন দেখবো, সেটা নাম রেপ অফ বাংলাদেশ। সেটা আমরা একদম আমরা পোস্ট মডার্ন আসে তখন দেখবো বাংলাদেশের কাহিনী নিয়ে। হ্যাঁ, তুমি যখন এতটুকু পড়বা তোমার এতটুকু মনে থাকবে, বুঝতে পারছো? তো পরও যদি তুমি এতটুকু, তার মনে থাকবে তোমার এতটুকু। আর পরও যদি এতটুকু, তার মনে থাকবে তোমার এতটুকু। ওকে। তো তোমরা অনেকেই টেনশনে পড়ে গেছো এত কিছু কেন পড়ানো হচ্ছে। যাদের জন্য ক্লাসটা প্রথম, তোমার জন্য এটা টাফ, জানি অনেক তথ্য অনেক কিছুই আছে এখানের মধ্যে। কিন্তু তুমি যদি চিন্তা করো নর্মালি যে আছে যে বিষয়টা ইন্টারেস্টিং আছে, একটা মজার একটা কাহিনী জানতেছি আমি এখানের মধ্যে। হ্যাঁ, তো এখানে তুমি অনেক কিছুই ভুলে যাবা। দিন শেষে মনে থাকবে তোমার রেপ অফ দ্য লক মনে থাকবে, এটা মনে থাকবে তোমার, তুমি জীবনে ভুলবা না। রেপ অফ দ্য লক আলেকজান্ডার পোপ লিখছে, যারা ক্লাস করছে ওরা জীবনে ভুলবে না। জনাথন সুইফট লিখছে তোমার গালিবাস ট্রাভেলস, জীবনে ভুলবে না। এটা তোমার অর্জন। কিন্তু তুমি অ্যাসন তোমার হচ্ছে ম্যানেডে ভুলে যাবা, অ্যাসন ক্রিটিসিজম তুমি ভুলে যাবা। এগুলো মনে রাখার জন্য কোশ্চেন সলভ করতে হবে। তাহলে লাইভ ক্লাসে আইসা তুমি এরকম মেজর কিছু জিনিস জেনে যাবা, প্রশ্ন সলভ করবা, আরও কিছু জিনিস জানবা, ডেলি এক্সাম দিবা আরও একটু জানবা, উইকলি এক্সাম দিবা আরেকটু জানবা, ওপেন বুক দিবা আরেকটু জানবা, সাবজেক্ট ফাইনাল আরেকটু জানবা, এরপরে আবার তুমি রিভিউ এক্সাম দিয়ে আরেকটু জানবা। এই আস্তে আস্তে তোমার জানাটা হবে। কিন্তু ক্লাসে আসে তুমি ওই মেজর জিনিসগুলো তুমি জেনে যাবা। হ্যাঁ, এগুলো তুমি আর ভুলবা না। তুমি ভুলবা না ওয়েব দ্য লাভ লিখছে উইলিয়াম কনগ্রিভ, তুমি ভুলবা না অল ফর লাভ লিখছে জন ড্রাইডেন, এবং এটা অ্যান্টনিকে নিয়ে লিখছে, এগুলো তুমি ভুলবা না। বুঝতে পারছো? সো ধাপে ধাপে তোমার জ্ঞানটা বাড়বে। তো তুমি এত টেনশন করো না, কান্নাকাটি করো না। তোমার চেয়ে তো কষ্ট আমার বেশি হচ্ছে না। তো আমরা আলেকজান্ডার পোপের ওনার কিছু বিখ্যাত কিছু আমরা কোটেশন দেখবো। উনি বলছে একটা অল্প জ্ঞান ভয়ঙ্করী, এটা লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। হ্যাঁ, আর তোমরা যদি ভুল টুল করে ফেলো, ধরা খাই যাও, তখন এই ডায়লগটা দিয়ে দিবা, টু আর ইজ হিউম্যান, হ্যাঁ, টু ফরগিভ ইজ ডিভাইন। যে ভুল হচ্ছে মানবীয়, ক্ষমা স্বর্গীয়। হ্যাঁ, তো এটা মুখস্থ করে ফেলবা এই কথাটা, কোথাও ভুল করে ফেললে ডায়লগ দিয়ে ফেলবা, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। আমি বলছো যে ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড। হ্যাঁ, যে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। সো এন অ্যাসন মানে ডেভেলপ ওপর একটা দার্শনিক কবিতা। তো দেখো পরীক্ষা কীভাবে আসে, পরীক্ষা শেষের কবিতা, যে শেষের কবিতা, শেষের কবিতা এটা কোন ধরনের আম, এটা রচনা। এখন আর আসে না, আগে আসতো এটা। এটা একটা উপন্যাস, তাই না? তো নাম হলো শেষের কবিতা, এটা উপন্যাস, আগে আসতো বিশেষ পরীক্ষা আসে না। এখন এন অ্যাসন ম্যান মানে ম্যানের উপর একটা এসে, এসে নাম লেখা হলে এসে, কিন্তু এটা হলো একটা কবিতা, মানুষের উপর একটা এসে, কিন্তু জিনিসটা আসলে একটা দার্শনিক কবিতা। তাহলে পরীক্ষা আসতে পারে অ্যান অ্যাসন ম্যান এটা কোন ধরনের এটা রচনা, এটা কি এসে, এটা কি পোয়েম, এটা কি নোভেল, এটা কি ড্রামা? তো এটা একটা কবিতা। তো এখানে এটা মূল বার্তা হচ্ছে তোমার ঈশ্বর অস্তিত্ব আছে, তখন তোমার নাস্তিকতা বা এই জন্য জিনিসপত্র বাইরে যাচ্ছিল আস্তে আস্তে। সো এখানের মধ্যে উনি ঈশ্বরের অসীম জ্ঞান সম্পন্ন ঈশ্বরের উপস্থিতি উনি স্বীকার করে। আর এটার বাইরে যারা আরো কিছু মনে রাখতে চাও, সেটা হচ্ছে পোপের ডান্সিয়াট। হ্যাঁ, এবং তোমার ট্রান্সলেশন অফ হোমার সিলেট আগে বলছিলাম, এটা ইংলিশ অনুবাদ করো আমি, সেগুলো নাইস টু নো। আসো স্যামুয়েল রিচার্ডসন, এবং আমরা আরেকজনের সাথে পড়বো জনসন। হ্যাঁ, তো রিচার্ডসন, রিচার্ডসন দেখো কত সুন্দর একটা চেহারা তার, এখানে কত বড় চুল, সুন্দর কি সুন্দর একটা চেহারা এখানের মধ্যে। রিচার্ডসন খুব ভালো একটা রিলিজিয়াস সে, হ্যাঁ, রিচার্ডসন আর আছে। হ্যাঁ, তো সে হচ্ছে যে রিলিজিয়াস, হ্যাঁ, রিলিজিয়াস। তোমাদের অত্যন্ত একজন প্রিয় উপন্যাসিক, তোমাদের তার নাম হলো কাশিম মিনা বগরের উপন্যাসিক আছে। হ্যাঁ, উনি বাংলা সাহিত্যের সবচেয়ে বেশি বিকৃত উপন্যাসের রাইটার। হ্যাঁ, তো মনে করতে পারে হুমায়ুন আহমেদ তোমার সব জনপ্রিয় না, হুমায়ুন আহমেদের সে জনপ্রিয় রাইটার আছে বাংলা সাহিত্যে, নামটা কাশিম মিনা বকর। হ্যাঁ, ওনার একটা বই আছে ফুটন্ত গোলাপ, এটা 30 লাখ কপি সেল হয়েছে, 30 লাখ কপি সেল হয়েছে। নামে মানে তোমার হচ্ছে যে এরকম নামে বেনা মানে তোমার পাইরেটেড কপি সহ। তো এই ওনার এত জনপ্রিয়তার কারণ কি? কারণ ওনার নায়করা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ওনার নায়করা, আবার প্রেমও করে। আবার ওনার নায়িকারা কিন্তু বোরকা পড়ে। তো এই জন্য ওনার এই কাহিনীগুলো এত গ্রাম বাংলা গ্রাম বাংলা মানুষজন প্রেম করাকে অন্যায় কাজ মনে করে, যে প্রেম কেন করে করতে, সেটা অন্যায় মনে করে। কি ছেলে যদি নামাজ পড়ে, মেয়ে যদি বোরকা পড়ে, আবার ওই প্রেম আবার ঠিক আছে। তো এই কাজীমুনা আবাকার উপন্যাসের বিষয়বস্তু হলো তোমার নায়ক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কুংফু কারাটে জানে, মারপিট জানে সে, আর নায়িকাও বোরকা পড়ে। এই জন্য সে খুব এক জনপ্রিয় উপন্যাসিক সে। এবং ওনাকে নিয়ে ইন্ডিপেন্ডেন্টে কিন্তু তোমার ইয়ে হয়েছে, মানে ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট যে পত্রিকা, অনেক বয়স্ক ব্যক্তি উনি, এখন মারা গেছেন না জীবিত আমার জানা নেই, বাট আমাদের স্কুল জীবনে মেয়েরা ওনার বই কিন্তু সবাই। হ্যাঁ, আমার বনভূমিতে টাকা পেলে প্রথম ওনার উপন্যাস কিনে নিয়ে আসতো। এই কাশিমিনা বকারই হচ্ছে আমাদের স্যামুয়েল রিচার্ডসন।
এই ওনার এখানের মধ্যে দেখবো যে সবাই সচ্চরিত্রের অধিকারী, কোনো পোংটামি চলবে না এখানের মধ্যে, সবাই অত্যন্ত উচ্চ চরিত্রের অধিকারী, হ্যাঁ এরকম। তোমার নায়কও উচ্চ চরিত্র, নায়কও না, নায়ক সব উচ্চ চরিত্র না অবশ্যই, এখানে ভালো হয়ে যায় পরবর্তীতে। এই রিচার্ডসন রিলিজিয়াস ছিল কাশ্মীর নবাবগর, বুঝতে পারতো? তো আমরা দেখি ওনার যে দুটো উপন্যাস ক্ল্যারিসা এবং পামেলা, ওনার এই দুটা উপন্যাসে আসলে কিসের উপর লেখা, তোমার এপিস্টলারি নোবেল মানে হচ্ছে চিঠির পত্র আদরে লেখা। তো এখানে এই পামেলার অপর নাম হলো ভার্চু রিওয়ার্ডেড, পামেলার অপর নাম হলো ভার্চু রিওয়ার্ডেড, হ্যাঁ মানে ভার্চুর কারণে, সদ্গুণের কারণে সে পুরস্কার পাইছে, হ্যাঁ। এটাকে বলা হয় ফার্স্ট মডার্ন নোবেল ইন ইংলিশ লিটারেচার, প্রথম মডার্ন নোবেল বলা এটা, হ্যাঁ ভার্চু রিওয়ার্ডেড, ওটা অপর নাম। তো এখানে পামেলা এটা ইংরেজি সাহিত্যে প্রথম এপিস্টলারি নোবেল, এপিস্টলারি মানে কি, চিঠি, পুরো উপন্যাসে চিঠি লেখা, এর চিঠি লিখতে, ওর চিঠি লিখতেছে, পামেলা তার মাকে চিঠি লেখে, ওই চিঠিগুলো এলো উপন্যাস, যে এখানের মধ্যে কি কি জিনিস ঘটছে, যে বাড়িওয়ালার পোলা মিস্টার বি, তার মধ্যে যে পরিবর্তন হয়েছে, হ্যাঁ ও ভালোবাসা দিয়ে ঠিক করে ফেলে তারে, এই মোরাল রিফর্ম, এই কাহিনী নিয়ে, হ্যাঁ। তো এই মিস্টার বি, বাড়িওয়ালার পোলা, সে শুরুতে স্বার্থপর এবং নিষ্ঠুর থাকে, পরে ভালো মানুষ হয়। কাহিনীটা হলো ও পামেলা হচ্ছে ওখানে একজনের বাসায় কাজ করে, হ্যাঁ। তো এখানে খুব সচ্চরিত্রা, কিন্তু বাড়িওয়ালার যে পোলা সে একটু লুতা টাইপের আর কি, লুজ আর কি একটু সে। তো বাড়িওয়ালার পোলা তোমার, সে হলো তো ওকে তোমার কুপ্রস্তাব দেয় পামেলাকে, পামেলা এইসব কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে। তো সিসিটিভি ক্যামেরার মধ্যে আবার ওই জিনিসটা দেখে ফেলে আর কি ওই বাড়িওয়ালা। তো সে দেখে যে ওর পোলা হলো লুচ্ছা, কিন্তু মেয়েটা আবার খুব ভালো, মানে কাজের মেয়েটা খুব ভালো। তো তখন সে এই তোমার কাজের মেয়ের সাথে তার পোলার বিয়ে দিয়ে দেয়। আমি জানি না এটা কেমন ভার্চুয়ালি অর্ডার হলো, আচ্ছা আসলে এটার মধ্যে রাইটার দেখা যাবে, কারণ পামেলা তার ভালোবাসা দিয়ে ওই ছেলেটাকে ইয়ে করে ফেলে, তোমার ওই ছেলেটা বলে ঠিক আছে আমরা করবো, বিয়ে শাদী করি আমরা, সুন্দর করি, তারপরে করি। তো এর ফলে তার ওরা আলোর পথে নিয়ে আসছে। এইটা হচ্ছে পামেলার কাহিনী, এই পামেলা, এই জন্য এটা বলে ভার্চুয়াল রিওয়ার্ডেড, হ্যাঁ। তো এখানে পামেলা খুব অন্তর্দ্বন্দ্বহীন, হ্যাঁ কোনো এরকম কপটতা জুট ঝামেলার মধ্যে নাই, কয় আমরা বিয়ে শাদীর মাধ্যমে করতে পারি, কয় তুমি এগুলা অন্যায়ভাবে কেন করবো। ক্ল্যারিসও সেম জিনিস। তো ক্ল্যারিসা হচ্ছে সে খুবই তোমার বনেদীপু ঘরের মেয়ে, সচ্চরিত্রা খুবই, হ্যাঁ। বনেদী মানে হচ্ছে ধরো ওদের গুলশান বনানী তোদের বাড়ি, হ্যাঁ। তো তোমার বাড়ির পছন্দ মতো যে পাত্র সেটাকে সে বিবাহ করবে না সে। তো বাড়ির চাপার কাছে আত্মসমর্পণ করে না। তো ওর প্রেমিক হলো লাভলেস, হুম। তো লাভলেস একটা একটা বেকুব, লাভলেস তো ওকে তো পাবে ওকে, কিন্তু লাভলেস ওরে যখন লাভলের সাথে ভাগে যায়, তখন ক্ল্যারিসা বলে যে আমরা বিয়ে শাদীর মাধ্যমে করি। লাভলেস কো না বিয়ে সাথে করবো আমরা, আমরা তো এমনিতে তোমাকে তো আমি তো এমনি বিয়ে করবো, ক সমস্যা কি, বিয়ে পরে করবো এখনো করবো, অসুবিধা কি, ও এখন করে ফেলে না সমস্যা কি, এই বলে তাকে বোঝানোর চেষ্টা করে ওকে, হ্যাঁ। তো পরে সে ওইটা ইয়ে করে না, তুমি এরকম কেন, মানে ও বুঝাইতে করি আমরা বিয়ে করি করি, লাভলেস করে না আমরা তো বিয়ে করলে করবো, এখন করলে করবো। তো ও তখন লাভলেস, ও যে লাভলেস জন্য পালায় আসলো, কিন্তু সে লাভলেস আবার ওকে কি করতেছে, ওর বিবাহের প্রলোভন ইয়ে করতে যাচ্ছে। তো ও বিয়ে করে ছাড়া করবে না এটা। তো ওই জন্য সে ক্ল্যারিসা নিজে সুইসাইড করে ফেলে। তো আমাদের রিচার্ডসন ভাই এখানের মধ্যে, রিচার্ডসন রিলিজিয়াস, তোমার পামেলা, ক্ল্যারিসা, এগুলো সব জায়গায় সচ্চরিত্রবান, ওরা বিয়ে শাদী করবে না, এইটার কাহিনী নিয়ে। সাজিয়া জুতা মারতে চায়, কারো জুতা মারতেছে, লাভলেসকে জুতা মারতেছে, আচ্ছা ও লাভলেসকে জুতা মারতেছে কেন বলতে। তো ক্লারিসা এবং পামেলা এই দুটো হচ্ছে আমাদের দুটো উপন্যাস। আমরা একদম ক্লাসের শেষের দিকে চলে আসছি, আমরা আর 20 মিনিটের মধ্যে থাকবো, আমরা চলে আসছি এখন এজ অফ সেন্সিবিলিটিতে, হ্যাঁ। তো এখানে শেষ 53 বছর এজ অফ সেন্সিবিলিটি, এখানের মধ্যে সেন্স, রিজন এবং ফিলিং, হুম, এবং অরিজিনাল জিনিসকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি এখন, হ্যাঁ। ফিলিং আস্তে আস্তে ফিরে আসতেছে আমাদের মধ্যে। তো এখানে আমরা দেখো, আমরা এখানের মধ্যে রোমান্টিক যুগের কিছু বৈশিষ্ট্য পাচ্ছি, কারণ আমরা এরপর আবার রোমান্টিকে চলে যাবো, আমরা আবার আবেগের কাছে চলে যাচ্ছি এরপরে, মানে আমাদের নিও ক্লাসিক্যাল যুগ শেষ, এরপরে আমরা আবার চলে যাবো কোথায়, আমরা আবার চলে যাবো আবার আবেগের কাছে চলে যাবো। তো আবেগের মধ্যে ওটা আবার অন্য আবেগ, ওটা আবার ওই নারী পুরুষের আবেগ না, ওটা প্রকৃতির প্রতি আবেগে চলে যাবো আমরা। একটা একটা ফুলকে নিয়ে যে একটা কবিতা লেখা যেতে পারে, হ্যাঁ, একটা একটা শিশির ফোঁটাকে নিয়ে যে কবিতা লেখা যেতে পারে, সেখানে চলে যাবো আমরা রোমান্টিক যুগে। এই রোমান্টিক মানে এবার ওই ছেলে মেয়ের রোমান্টিক না, আমরা ওই রোমান্টিক মানে প্রকৃতির প্রতি যে ভালোবাসা, সেই রোমান্টিকতা, সেখানে আমরা চলে যাব। তো সেই বৈশিষ্ট্যগুলো আছে এখানে, আবার নিউ ক্লাসিক্যাল যুগের বৈশিষ্ট্যগুলো আছে, এই জন্য এই যুগটাকে বলা হয় এই যে ট্রানজিশন, হ্যাঁ। ওকে। তো এটা আলেকজান্ডার পোপের মৃত্যুর পরে তোমার এই যুগটা তোমার হচ্ছে যে শুরু হয়, এবং লিরিক্যাল বালাদ প্রকাশের সাথে সাথে যুগ শেষ হয়। লিরিক্যাল বালাদ কি জিনিস, ওয়ার্ডসওয়ার্থ এবং স্টিল কোলরিজ, ওরা দুই বন্ধু মিলে লিরিক্যাল বালাদ প্রকাশ করে, এবং এই লিরিক্যাল বালাদ আমরা দেখবো কি জিনিস, রোমান্টিক যুগে আসা, এবং লিরিক্যাল বালাদ প্রকাশের মধ্যে দিয়ে রোমান্টিক যুগের সূচনা হয়। এই যুগটা বড় ঘটনা ঘটে, সেটা হলো ফ্রেঞ্চ রেভলিউশন ঘটে এখানের মধ্যে, হ্যাঁ। 1789 সালে এখানে ফ্রেঞ্চ রেভলিউশন হয়। আমরা দেখবো এখানের মধ্যে জনসন নামক এক ভদ্রলোক আছে, তার নাম অনুসারে বলে এজ অফ জনসন। তো আমরা এই জ্ঞানীগুণী ব্যক্তির সাথে পরিচিত হয়ে যাই, এডমান্ড বার্ক, তাকে বলে মডার্ন কনজারভেটিজম। কনজারভেটিজমটা কি জিনিস, এই যে ফরাসি বিপ্লবের কারণে প্রচলিত সামাজিক রীতিনীতি যা সব ভেঙে পড়তেছিল,
এগুলাতে প্রচলিত যে ঐতিহ্য, এগুলোতে তো কনজারভেশন করা হয়, এইটা নিয়ে উনি কথা বলা শুরু করে এডমন্ড বার্ক। এই জন্য অনেকে বলা হয় উনি একজন ব্রিটিশ স্টেটমেন্ট এবং দার্শনিক। উনি মনে করে যে এই যে ফরাসি বিপ্লবের কারণে ওদের প্রচলিত সামাজিক যে স্ট্রাকচার, এটা সব ভেঙে পড়বে এরা। হ্যাঁ, এই জন্য ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন কনজারভেটিজম। তবে উনি আমেরিকান ইন্ডিপেন্ডেন্সকে সমর্থন করেছিলেন। আর ওনার সবচেয়ে বিখ্যাত যে কাজ সেটা রিফ্লেকশন অন দ্য রিভলিউশন ইন ফ্রান্স। যে ফ্রান্সের রিভলিউশনের পরে ওখানে যে মব ক্রিয়েট হয়েছিল তোমার 13-14 বছর, হ্যাঁ, মারাত্মক মারপিট হয়েছিল ওখানের মধ্যে, রক্তারক্তি কাহিনী ওখানের মধ্যে, মানে ফ্রেঞ্চ বিপ্লবের পরে। তো ওই বইটার মধ্যে এডমন্ড বার্ক উনি ওই প্রচলিত যে তোমার যে ঐতিহ্য, এটা উনি ভাবছিল ধীর পরিবর্তন, এটা পরিবর্তন করা যাবে কিন্তু এটা একটু ধীরে, এটা হ্যাঁ। ফ্রেঞ্চ রেভলিউশন উনি তীব্র সমালোচনা করে, হঠাৎ কোনো বিপ্লব হলে এটার বিরুদ্ধে সতর্কবার্তা দেয়। আর ওনার বইটা হচ্ছে এই রক্ষণশীলতার মূল ভিত্তি। হ্যাঁ, বার্কের অন্যান্য কাজ মানে নাইস টু নো। সো বার্কের তুমি হচ্ছে যে রিফ্লেকশন রিফ্লেকশন অন দ্য রিভলিউশন ইন ফ্রান্স, এটা মনে রাখতে পারো। আর যারা অত্যন্ত জ্ঞানী তারা হচ্ছে যে আদার্স কাজগুলো তুমি যারা মনে রাখতে পারো। হাউস অফ কমন্স ওনার একটা ভাষণ বিখ্যাত, নাম হলো অন আমেরিকান ট্যাক্সেশন। আর ওনার কিছু তোমার কোটেশন আছে, সেটা হলো পাওয়ার যত বেশি হবে দ্য মোর ডেঞ্জারাস দ্য অ্যাবিউজ, এটা অ্যাবিউজ করার ডেঞ্জারাস তো বেশি হবে। আর কাস্টম রিকনসাইলস আস টু এভরিথিং। দেখো এই যে প্রচলিত যে ঐতিহ্য বা আমরা কালচারটাকে একটা গ্রুপ নষ্ট করে ফেলতে চাই, ওরা কোনো কালচার থাকতে পারবে না। কোনো কালচার তাহলে থাকবে না, ওরা কালচার কি বুঝতে চেষ্টা করতেছে না। হ্যাঁ, কালচারের সাথে ধর্মের বিরুদ্ধে লাগা যেতে চাই। তো এখন আমাদের বার্ক বলছে যে কাস্টমটাই তো আমাদের কি করতেছে, রিকনসাইল করে আস টু এভরিথিং। আমরা এখানে একটা ফিল্ডিং মারবো হেনরি ফিল্ডিং এর সাথে। উনি একজন নোভেলিস্ট এবং প্লে রাইট। তো হেনরি ফিল্ডিংকে তোমার হচ্ছে যে তুমি মনে রাখতে পারো এরকম করে তোমার মানে আমাদের ছোটবেলায় এরকম ধরো তোমার ছেলে মেয়ে একসাথে বসে তোমার ইয়ে করতেছে, গল্প বলতেছে কেন মধ্যে, তো মুরব্বীরা এসে বলতে তোমরা কিন্তু ফিল্ডিং মারতেছে কেন। ফিল্ডিং মারা মানে হচ্ছে ছেলে মেয়ে হা ইয়ে করতেছে এখানের মধ্যে, ছেলে মেয়ে বেরিয়ার না মেনে এরা কোনো কথা বলবো, এটা উপর ফিল্ডিং মারা বলে এটাকে। এই যে ফিল্ডিং মারা, এই হেনরি ফিল্ডিং ভাই উনি হচ্ছে তোমার এই ছেলে মেয়ে কথার মাধ্যমে তো নোবেল ক্রিয়েট হয় না। এই হেনরি ফিল্ডিং ভাই ওনাকে বলা হয় ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ ইংলিশ নোবেল। হ্যাঁ, ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ ইংলিশ নোবেল। এবং ওনার নোবেলের মধ্যে আমরা তোমার সত্যিকার নোবেলগুলোর মতো আমাদের রিচার্ডসন ভাই তো ওইখানের মধ্যে পামলা ক্ল্যারিসা, এখানে সুবা হুজুর সবাই ওই টাইপের জিনিসপত্র লিখছিল। আর আমাদের হেনরি ফিল্ডিং এর মধ্যে আমরা সত্যিকার নোবেলের অনেক কাহিনী পাবো, দেখবো হেনরি নোবেলের। তো রিচার্ডসন তার এখানে রিলিজিয়াস, তার নায়িকারা খুব ভালো ছিল, এরকম সচ্চরিত্র, মানে এরকম বিয়ে ছাড়া করবে না। তো এখানে হেনরি ফিল্ডিং ভাইয়ের ওনার এখানে আমাদের সমস্যা আছে। আমরা একটু দেখি, এটা তার একটা বায়োগ্রাফি, নাম হলো ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার। এটা তার পেন নেমে সে লিখতো আর কি, পেন নেমে এই বায়োগ্রাফিটা লিখছে যে ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার। তো আমরা দেখি আমাদের হেনরি ফিল্ডিং এর সাথে বিখ্যাত বিখ্যাত নোবেল কি কি আছে। তো টম ছিল পিতৃপরিচয়হীন, মানে জারজ বলতে পারে, মানে ওর বাপকে কেউ জানে না, ওর পিতামাতার যেহেতু পরিচয়কে জানে না, তার সমাজের চোখে সে খুব ঘৃণিত সে। হুম। তো কিন্তু সে অন্যের খুব উপকার করতো, খুব উদার চিত্ত এবং পরোপকারী। ওর হৃদয় ছিল অনেক বড়, ওর হৃদয়ের হার্ট অনেক বড় ছিল। তো তোমার ওর পিতৃ পরিচয় না জানা, মানে পিতৃ পরিচয় নাই ওটা জানা সত্ত্বেও ওকে ভালোবাসছিল সোফিয়া। কারণ সোফিয়া জানে টমের হৃদয় বিশাল, ওই পিতৃ পরিচয় না থাকলে সমস্যা কি, পিতৃ পরিচয় থাকতে হবে কেন, কিন্তু ও ভালোবাসে ফেলছে টমকে। তো ভালোবাসার পরে দেখে যে টমের হৃদয় আসলে অনেক বড়, ওর হার্টের চেম্বারগুলো অনেক বড় এবং প্রতি চেম্বারের মধ্যে অনেক মেয়ে আছে এখানের মধ্যে। দেখা যায় সে মেসেঞ্জার একজনের সাথে করে, হোয়াটসঅ্যাপ একজনের লাগে, বিভিন্ন জনের সাথে সে করে। সোফিয়া খুব কষ্ট পায় আর কি এখানে। তো এগুলো সে জানে, জানার পর এবং এমনকি সে তোমার হচ্ছে যে আম, সোফিয়ার বান্ধবী মলির লোকও সে ইয়ে করতে চাই। তো এগুলা সব জানা ছিল, এই সত্ত্বেও সে টমকে ভালোবাসতে চায়। সে চিন্তা করে তার ভালোবাসা দিয়ে সে টমকে ঠিক করে ফেলবে। হ্যাঁ, কারণ সে বলে যে সে যাকে ভালোবাসছে, কয় আমার ওর একটু লুতা হইলো, ওর লুজ হলে সমস্যা নাই, কিন্তু বাপমার মন মতো পাত্রকে স্বামী হিসেবে সে গ্রহণ করবে না। ও এটা বাপমার তো বিশেষ কার্ডে নিয়ে আসছে, কয় আমি বিশেষ কার্ডের পাত্র বিয়ে করবো না, আমি টমরি বিয়ে করবো। আই ইন্টেন্ডেড টু হ্যাভ ক্যারিড দ্যাম উইথ মি টু মাই গ্রেভ। সে কয় আমি হচ্ছে যে আমি বিশেষ কার্ডের বিয়ে করার থেকে আমি আমার প্রেমের, আমি আমার ভালোবাসাকে বিয়ে করবো, টমকে বিয়ে করবো। এই হলো টম জোন্স। হ্যাঁ, হেনরি ফিল্ডিং এর এগুলো নিয়ে তোমার সিরিয়াল, মুভি অনেক কিছু হয়েছে। সো টম জোন্স, হেনরি ফিল্ডিং, আশা করি মনে থাকবে। জোসেফ অ্যান্ড্রুস, তো এইটাও এরকম একটা কাহিনী। জোসেফ হলো তোমার গরিব ঘরের ছেলে। হ্যাঁ, তো সে টমাস বুবির বাড়িতে চাকরি করতো। হ্যাঁ, আচ্ছা এখানে একটা ব্যাপার বলি, তোমার এই হেনরি ফিল্ডিং আসলে ও রিচার্ডসনের পোক করছে। হ্যাঁ,
পোক মানে বুঝছো তো, মানে গুতা মারছে আর কি, ফেসবুকে পোক মারে না, গুতা মারছে আর কি, মানে রিচার্ডসনের এখানের মধ্যে সবাই এত সচ্চরিত্র মানে এখানের মধ্যে, তো এই ফিল্ডিং আছে ওরা গুতা মারছে, তোমার এখানে এগুলো তো কাল্পনিক, এরকম বাস্তব সম্ভব না এরকম, তো ওরা গুতা মারছে। তো ও যেরকম ওখানে বাড়িওয়ালির এখানের মধ্যে তোমার যে বাড়িওয়ালির পোলা ছিল একটু ক্যারেক্টার ঢিলা, কিন্তু যে চাকরি করতো তোমার পামেলা সে সচ্চরিত্রবান। এইখানে টমাস বুবির বাড়িতে জোসেফ চাকরি করতো। হ্যাঁ, এবার বাড়িওয়ালি হচ্ছে চরিত্র খারাপ, লেডি বুবি হলো খারাপ। তো লেডি বুবি আবার তোমার কাজের বলার প্রতি তোমার হচ্ছে যে আকৃষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই হলো খাইনি এখানে। তো এখানে সে যে তোর প্রেমের আহ্বানে সারা দেয় নাই। এখানে লেডি বুবি হলো যে ওরে ইয়ে করে আর কি, মানে তোমার খারাপ প্রস্তাব দেয়। এখন সেখানে পোলা এখানে এই আহ্বানে সারা দেয় না এখানে। হ্যাঁ, তো সে জোসেফ ফ্যানি নামক একটা মেয়েকে ভালোবাসতো। আর এখন ফ্যানিকে, যেহেতু ফ্যানিকে ভালোবাসে জোসেফ, লেডি বুবি ফ্যানির উপরে খুব খেপা। হ্যাঁ, তো ঘটনাচক্রে একবার জানা গেল যে জোসেফ যাকে তার পিতামাতা বলে জানে আসছে, হ্যাঁ, সে আসলে ফ্যানির পিতামাতা, মানে আগে থেকেই শ্বশুর শাশুড়ি আব্বা মা ডাকা শুরু করছে আর কি সে। হুম। সো ওদের আগে থেকে ওদের ডেস্টিনি ঠিক করা ছিল আর কি। যাই হোক, শেষ পর্যন্ত তোমার আগে থেকে তো আব্বা মা ডাকে শ্বশুর শাশুড়িকে, তাই না? তো জোসেফের সাথে ফ্যানির বিয়ে হয় আর কি। তো এই কাহিনী জোসেফ অ্যান্ড্রুস। হ্যান্ডি ফিল্ডিংয়ের এক্সট্রা ওয়ার্ক যদি জানতে চাও, এর বাইরে আছে তোমার হচ্ছে যে এমিলিয়া, এর শেষ উপন্যাস এমিলিয়া। হ্যাঁ, রেপ আপন রেপ। এটা একটা কমেডি, রেপ আপন রেপ। আর উনি ওনার লগে তোমার হচ্ছে যে রিচার্ডসনের লগে একটু জ্ঞান আছে মনে হয়, পামেলাকে উনি প্যারোডি করছে শামেলা নামে। হ্যাঁ, উনি লিখছে পামেলা, ও লিখছে পামেলা, আর লিখছে শামেলা, এই যে ওরে ওরে পোক করতে একটু। তাহলে ফিল্ডিং এর অন্যান্য কাজে মনে রাখতে পারো যারা অতি জ্ঞানী, আর যারা কম জ্ঞানী ওরা হচ্ছে যে দুইটা, জোসেফ অ্যান্ড্রুজ এবং হেনরি ফিল্ডিং। ওকে, সরি, টম জোন্স। হেনরি ফিল্ডিং লিখছে টম জোন্স এবং জোসেফ অ্যান্ড্রুজ, এই দুটো মনে রাখলে হবে। আর ফিল্ডিং এর টাইটেলের মধ্যে তোমার ও থিমগুলোর মধ্যে আমরা যদি একটু দেখি, যে তাহলে বলা হয় তাকে ফাদার অফ মডার্ন ইংলিশ নোবেল, ফাদার অফ মডার্ন ইংলিশ নোবেল বলা হয় আমাদের এই ফিল্ডিংকে, ফিল্ডিং মারতো সে। ওকে, তো জোসেফ অ্যান্ড্রুজের থিমটা কি, যে সোসাইটির হিপোক্রেসি, এগুলো জোসেফ অ্যান্ড্রুজের থিম, যে বাড়িওয়ালি হচ্ছে আবার কাজের বলার জন্য ইয়ে হয়ে যায় তোমার। হ্যাঁ, নর্মালি কি তোমার এখানের মধ্যে উল্টাটা হয় না, সো এখানে হিপোক্রেসিটা দেখাই। আর টম জোন্সের থিমটা হলো তোমার এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে মোরাল গ্রোথটা হয়। তো রিচার্ডসনের ওনার হচ্ছে যে একদম খুব ইমিডিয়েট ছোট ভাই, ক্যাম্পাসের ছোট ভাই, তার নাম হলো স্যামুয়েল জনসন। হ্যাঁ, এই দুটোর মধ্যে আমার আজীবনে ব্যস্ত লাগতো যে রিচার্ডসন এবং জনসন, এই দুটোর মধ্যে কে ডিকশনারি লেখছে আর কে পামালা লেখছে। হ্যাঁ, রিচার্ডসন এবং জনসন, এই দুজনের মধ্যে কে লিখছে ডিকশনারি, কে লিখছে তোমার পামেলা। তো মনে রাখছে কিভাবে, রিচার্ডসন রিলিজিয়াস, রিলিজিয়াস মানে তো কাশ্মীর আবুবকর, আর কাশ্মীর আবুবকর মানে হচ্ছে পামেলার ক্লারিসা। হ্যাঁ, মানে বিয়ে ছাড়া করবে না ওরা, এইটা হচ্ছে তোমার, তাহলে এমন মনে রাখছি। আর জনসন হচ্ছে ও ডিকশনারি লেখছে, তাহলে না না আমি কি রিচার্ডসন ডিকশনারি লেখছে নাকি জনসন লেখছে, মানে দুইটাই তো সন আছে, কোন সন ডিকশনারি লেখছে, তা ডিকশনারি লেখছে কে, জনসন। হ্যাঁ, আর রিলিজিয়াসটা লিখছে রিচার্ডসন। তো স্যামুয়েল জনসন উনি হচ্ছে প্রথম ইংলিশ ডিকশনারিটা কম্পাইল করছিল। তো ওনাকে আমরা বলতে পারি প্রথম লেক্সিকোগ্রাফার। হ্যাঁ, আর ওনার একটা বিখ্যাত ট্রান্সলেশন, এটা উনি ফ্রেঞ্চ থেকে ট্রান্সলেট করছিল, নাম হচ্ছে ভয়েস টু আবিসিনিয়া। আর ইংরেজিতে প্রথম যে ফুল ফ্লেজড বায়োগ্রাফি ওটা লিখছিল তোমার স্যামুয়েল জনসনের, তোমার হচ্ছে যে ওনার জীবনের উপরে, এটা হলো বসওয়েলস লাইফ অফ স্যামুয়েল জনসন। তো স্যামুয়েল জনসনের জীবনের উপর ভিত্তি করে বসওয়েল ভাই এই যে জীবনটা লিখছে, এটা হচ্ছে ফার্স্ট ফুল ফ্লেজড বায়োগ্রাফি। তাহলে ওনার ওয়ার্কগুলো কী কী পাচ্ছি আমার, একটা যে মনে রাখো সেটা হচ্ছে তোমার আমাদের, সেটা হলো উনি ডিকশনারির লেক্সিকোগ্রাফার, একটা তথ্য মনে রাখতে হবে ওনার উপরে, একটা তথ্য মনে রাখতে হবে। আর এর বাইরে ভয়েস টু আবিসিনিয়া, ভয়েস টু আবিসিনিয়া এর বাইরে। হ্যাঁ, আর বাকিগুলো নাইস টু নো যদি মনে থাকে, কারণ মনে থাকার অনেকের জন্য টাফ, বা যারা অনেকবার পড়ছো তাদের তো মনে থাকবে, যে ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, ট্র্যাজেডি অফ ইরিনি এবং প্রিফেস টু শেক্সপিয়ার। সো যারা অনেকবার পড়ছো ওদের তো মনে থাকবে, কিন্তু বাকিদের জন্য তোমার হচ্ছে যে ডিকশনারি লেখছে এবং তোমার ভয়েস টু আবিসিনিয়া, এই দুইটা। ওকে, আর ডিকশনারি ছাড়াও তাহলে আমরা এখানের মধ্যে দার্শনিক কবিতার মধ্যে ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, হ্যাঁ, এবং প্রিফেস টু শেক্সপিয়ার, শেক্সপিয়ার সাহিত্য সমালোচনা, সেগুলো নাইস টু নো। যারা আগে থেকে ওগুলো জানো তাদের জন্য এগুলো নতুন করে। ওকে, যারা আগে থেকে জানো তাদের জন্য, বাট নতুনদের জন্য দরকার নেই। তো 15 পড়ার জন্য এগুলো পড়তে হবে, আর যারা 13 পদে চাও তাদের তাদের এগুলো লাগবে না।
বস টু অফিসে নিয়ে বলছিলাম, এটা ফ্রেন্স থেকে ট্রান্সলেটেড, মানে রাজনৈতিক প্যাম্পলেট লিখছিল। প্যাম্পলেট মানে হচ্ছে তোমার একটা আর এটা কি, মানে ছোট পুস্তিকার মতো, যেগুলোর মধ্যে তোমার মানুষকে উদ্দীপ্ত করে তোমার যে রাজনৈতিক মতামত লেখা হয়, ছোট পুস্তিকার মতো। সো ওনার ব্যাপার মনে রাখতে হবে, উনি একজন লেক্সিকোগ্রাফার। সেই দিকে চলে আসছি আমরা খুবই। থমাস গ্রে, উনি হচ্ছে আমাদের, আমরা 10 মিনিটের মধ্যে শেষ করব। তো থমাস গ্রে, উনি হচ্ছে যে আমাদের প্রথম ক্লাসে ওনাকে নিয়ে আলোচনা হয়েছিল আমাদের কিছুটা, এলিজি ইন এ কান্ট্রি চার্জ ইয়ার। তো ওনার ব্যাপারে একটা যদি তুমি বই মনে রাখতে চাও, একটা এলিজি মনে রাখতে চাও, একটা শোক কথা মনে রাখতে চাও, তাহলে একটাই হলো এলিজি ইন এ কান্ট্রি চার্জ ইয়ার। সো এই তোমার এলিজিতে, এটা ইংরেজি সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠতম তোমার শোকগাথা বলা হয় এটাকে, হ্যাঁ। তো এখানে গ্রামীণ যে সহজ মানুষের সহজ সরল যে জীবন, এইটার বৃত্তান্ত তুলে ধরছে। তো কবি এখানে বলে যে গ্রামীণ কৃষক, তাকে নিয়ে কোনো কাব্য রচনা করা হয় নাই, তাকে নিয়ে কোনো নাটক রচনা করা হয় নাই, হ্যাঁ। তো সে পরিশ্রম করছে, একসময় মরে গেছে। তো তার জীবনটা একটা কবর সাহিত্য, বাট তাদের জীবনে এত সম্ভাবনা ছিল, কিন্তু সম্ভাবনা দ্বারকে উন্মুক্ত করে না কেউ। তারা কোনো জটিলতা জড়াই নাই, তারা কোনো তোষামদিতে জড়াই নাই, রাজদ্রোহে জড়াই নাই, কোনো যুদ্ধ করে নাই তারা। আমরা তাদেরকে সব ভুলে যাই। তাদের মিল্টন হবার যোগ্যতা তাদের হতে ছিল, কিন্তু আমরা এগুলো কোনো কিছু জানি না, হ্যাঁ। তো এই এলিজের একটা বিখ্যাত লাইন আছে, ফুল মেনি আ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন অ্যান্ড ওয়েস্ট ইটস সুইটনেস অন দ্য ডেজার্ট এয়ার। যে এটা বাংলা করা হয়েছে, পথের ধারে নাম না জানা শত ফুল যে ফোটে, ফুলদানিতে তাদের কজনের স্থান জোটে। যে কজনের কারো কারো স্থান কোথায়, মরুভূমিতে জোটে তার, ফুলদানিতে সবার স্থান তো হয় না, মিল্টন সব হইতে পারে না। এর একটা বিষয়বস্তু। তাহলে আমরা এলিজি রিটেনের কান্ট্রি চার্জ ইয়ার একটা মনে রাখতে পারবো, থমাস গ্রের। আর এর বাইরে ওড অন দ্য ডেথ অফ ফেভারিট ক্যাট, হ্যাঁ। তো এখানে ওনার একটা বিড়াল আছে, বিড়াল নাম হলো সেলিমা। তো সে হচ্ছে, এই যে মেয়েরা তোমার হচ্ছে যে ধরো তোমার অনেক সময় যে একটা ছেলে কবিতা লিখতে পারে, কিন্তু না, ওর কবিতা পছন্দ না, কয় আমাকে আইফোন কিনে দিতে হবে, হ্যাঁ, কয় আমাকে ডায়মন্ড কিনে দিতে হবে, আইফোন কিনে দিতে হবে আমাকে। এরকম ছেলেদের মেয়ে পড়ে তারা। একটা ছেলে সুন্দর কবিতা লেখে, তাকে এত সুন্দর করে কথা বলতেছে, লাইন লিখতেছে, এগুলোর দিকে তাদের কোনো মনোযোগ নাই। তাদের মনোযোগ হলো আইফোন কিনে দিতে হবে, হ্যাঁ, গোল্ড কিনে দিতে হবে, তাদের ডায়মন্ড কিনে দিতে হবে, হ্যাঁ। ভ্যালেন্টাইন যেতে হয়তো একটা ছেলে হয়তো 2টা গোলাপ তাকে গিফট করছে, কয় না আমাকে একটা আইফোন গিফট করতে হবে, এই কোন ধরনের কথা। তো এইটা নিয়ে তোমার খুব ক্ষুব্ধ ছিল আমাদের ইয়া ভাই, এই থমাস গ্রে ভাই। তো এই গ্রে ভাই লিখছে তোমার, হ্যাঁ, ওড অন দ্য ডেথ অফ ফেভারিট ক্যাট। ও ফেভারিট ক্যাটটা এই রূপালী মাছের জন্য, এই রূপালী মাছকে দেখে এখানে লাভ দিয়েছে। লাভ দিয়ে তোমার হচ্ছে যে এখানে পরে মরে গেছে এখানের মধ্যে। এটা তার বুঝেছে যে মেয়েরা যে চাকচিক্য আইফোনে চাকচিক্য যে পড়ে গেছে, যে ছেলেরা আইফোন টাইফোন দেয়, ওরা হচ্ছে তোমার ইয়ে করে দিবে, ও খবরদার ওদের দিকে যায়ও না। যে ছেলেটা কবিতা লিখে দিচ্ছে তোমাকে, একটা ফুল দিচ্ছে, ওই ছেলের প্রেমে পড়বে সবসময়। আইফোন দিচ্ছে, ওর পরে তোমাকে ওইটা করে দিবে, ও দরকার নেই কোনো দিকে যাওয়ার, মরে গেছে, হ্যাঁ। তো এই জন্য মেয়েদেরকে সে তোমার ইয়ে করছে আর কি, উপদেশ দিছে, ওড অন দ্য ডেথ অফ ফেভারিট ক্যাট। তো এখন আসো তাহলে এখানের মধ্যে আমরা এই লাইনটা পড়ছি, তোমার ফুল মেনি ফ্লাওয়ার। এই লাইনটা প্রথম ক্লাসে পড়ছিলাম, দ্য পাথস অফ গ্লোরি লেড বাট টু দ্য গ্রেভ। এটা কি ছিল? এটা ছিল অ্যান্টি ক্লাইম্যাক্সের, এটা ছিল অ্যান্টি ক্লাইম্যাক্সের উদাহরণ। এটা মনে থাকবে আমাদের। এই দুটো খুব গুরুত্বপূর্ণ। আর বাকিগুলো হচ্ছে তোমার যারা জ্ঞানী, তো মনে রাখতে পারো, যারা অতিমাত্রা জ্ঞানী। তার এলিজির মূল বার্তা ছিল ডেথ অ্যান্ড কোয়ালিটি অফ অল পিপল, যে আমরা সব মানুষের মধ্যে কি সম্ভাবনা আছে, কিন্তু ওরা তো ওদের প্রতিভা, ওদের প্রমাণ করার সুযোগ পায় না ওরা। ধনী করে সবাই মরে, কিন্তু তোমার ধনীদেরকে নিয়ে যেরকম কাব্য রচনা করা হয়, কিন্তু গরিবদের নিয়ে কিছু লেখা হয় না। তো গরিব গ্রামবাসীর মধ্যেও তো আইডিয়ান ট্যালেন্ট তোমার লুকায় থাকতে পারে। আর গ্রের আরো কবিতা, তো গ্রের উপরে তোমরা মনে রাখবা এলিজি রিটেনের কান্ট্রি চার্চিয়ার, আর এর বাইরে তোমার ওড অন দ্য ডেথ অফ এ বেড ক্যাট, এই দুটা। আর এর বাইরে তোমরা যারা জ্ঞানী তাদের জন্য এগুলা, ওড অন দ্য স্প্রিং, দ্য বার্ড, হ্যাঁ, দ্য বার্ড, এটা মনে রাখতে পারো। অলিভার গোল্ডস্মিথ, তার ব্যাপারে খুব বেশি কিছু না আমাদের। উনি একজন পোয়েট, নোবেলিস্ট, প্লেয়ার, সব কিছু ছিল এখানের মধ্যে। মূলত আমরা ওনার ব্যাপারে তোমার হচ্ছে যে একটা উপন্যাস মাথায় রাখবা, দ্য ভাইকার ওয়েকফিল্ড, এটাই, দ্য ভাইকার ওয়েকফিল্ড, একটাই মনে রাখতে হবে, ভাইকার ওয়েকফিল্ড একটা মনে রাখলে হবে। আর বাকিগুলো হচ্ছে জ্ঞানীদের জন্য। তাহলে এই যে ভাইকার ওয়েকফিল্ড, এইটা আমার লাগবে শুধুমাত্র, ওকে, ভাইকার ওয়েকফিল্ড এটা। বাকিগুলা রাখলাম ফর জ্ঞানীস, যারা অতিমাত্রা জ্ঞানীস তাদের জন্য বাকিগুলো, মানে যারা কয়েকবার করে পড়তেছো, যারা 47-এ 48-এ 49-এ পড়ছো, তো তুমি আরেকটু জানো না, তুমি তুমি তো অলরেডি আগেগুলো তুমি জানোই, তো নতুন করে জানো একটু। তো অলিভার গোল্ডস্মিথ বলছে, হ্যান্ডসাম, হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ, হ্যাঁ। ধর একটা ছেলে দেখতে কিন্তু খুবই সুন্দর, গাবলু গুবলু একদম ফর্সা, আমরা সেই দিকে চলে আসছি, খুব গাবলু গুবলু এখানের মধ্যে, হ্যাঁ। তো
কিন্তু কিছুক্ষণ পর সে পাছার মধ্যে আঙুল ঢুকে দেয় এখান দিয়ে, পাছা চুলকা এখানের মধ্যে। তুমি ক্রিমের ওষুধ খা, তুই পাছা চুলকাতেছি কি জন্য? তাহলে ওর হ্যান্ডসাম বলতে পারবা? মানে ধরো চেহারাটা খুব সুন্দর এরকম, হ্যাঁ, আবার স্যাপ ফেলতেছে একটু বলবো, তুই স্যাপ ফেলতেছে এখানের মধ্যে, ওর হ্যান্ডসাম বলবা? গোল্ড স্মিথ বলছে হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাস। বলছো কোনো ছেলে দেখতে কালো হইতে পারে, কালো হইতে পারে কোনো কিছু, কিন্তু ওর আচার ব্যবহারগুলো দেখে তুমি সৌন্দর্যটা ইয়ে করবা। এ দেখতে ফর্সা গাবলু গুবলু দেখলে তো হবে না, যা ওর দেখা গেলো তোমার ওই যে সে কথা স্যাপ ফেলতেছে ওখানের মধ্যে, তো খারাপ অভ্যাস আছে তার, ও আসলে হ্যান্ডসাম না আসলে, হ্যাঁ। তো গোল্ড স্মিথের এই বিখ্যাত ব্যক্তির মনে রাখবা, হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাস, ও যেটা করে এটা সেটাই হ্যান্ডসাম। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই বস আমাদেরকে বলছে, উনি একজন পলিম্যাথ, মানে অনেক বেশি জানতো সে, পলিম্যাথ, হ্যাঁ, অনেক বেশি জানতো সে, এবং সে রাষ্ট্রনায়ক ছিল, স্টেটমেন্টসও ছিল সে। তো সে আমেরিকান ইন্ডিপেন্ডেন্সের, ওদের একজন জাতির পিতা না, হ্যাঁ, ওদের, শোনো, একজনের পক্ষে তো কোনো দেশ স্বাধীন করা সম্ভব না, একজন ব্যক্তির পক্ষে সম্ভব না, একাধিক পার্সনের এখানে অবদান থাকে একটা ব্যক্তি স্বাধীন হওয়ার জন্য। পৃথিবীর কোনো কোনো দেশের একজন থাকে জাতির পিতা, কিন্তু তোমার এই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন উনি হচ্ছে আমেরিকার ফাউন্ডিং ফাদার্স আছে ওদের, যে ওরা অনেকের ফাউন্ডিং ফাদার দিচ্ছে, যে একজনের পক্ষে তো সম্ভব না। তো অনেক মানুষের চিন্তা থেকে একটা দেশ স্বাধীন হয়, এটা তো ছোট ঘটনা না, স্বাধীন হওয়া অনেক বড় একটা ঘটনা, একটা দেশ স্বাধীন করা, তাহলে অনেক মানুষের অবদান থাকতে পারে এখানের মধ্যে, সবার অবদান তুমি শেয়ার করতে অসুবিধা কি? তো এই জন্য আমেরিকানরা তোমার বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ওদের একজন ফাউন্ডিং ফাদার্স, ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স ওদের, এবং উনি হচ্ছে ওদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাক্ষর করছিল। আর ওনার হচ্ছে যে তোমার বিখ্যাত যে প্রকাশনা হচ্ছে পুয়ার রিচার্ডস আলমানাক, হ্যাঁ। তো বার্ষিক একটা এই আলমানাকটা ওনারা বের করতো, যেখানে অনেক জীবন ঘনিষ্ঠ ব্যাপার শিখাইতো ওনারা, হ্যাঁ, রসিকতা থাকতো এখানের মধ্যে। আর উনি বলছে যে তোমাদের 6 AM ক্লাবে জয়েন করতে বলছে, আলু টু বেড অ্যান্ড আলু টু রাইস মেক্স এম হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এবং উনি বলে গেছে যে যারা তোমার যারা জ্ঞানী জয়েন 6 AM ক্লাব, হ্যাঁ, বলছো 6 AM ক্লাব, হ্যাঁ, ওকে। সো 6 AM ক্লাবে তোমার জয়েন করতে বলছে, সকালবেলা ঘুম তো করবা, এবং তোমার একটা ভালো অভ্যাস ফর্ম হবে, তোমার জ্ঞানী হয়ে যেতে পারবা, ওকে। এই কথাটা বলছে আর কি। আর উনি বলছে অনেস্টি বেস্ট পলিসি, অনেস্ট থাকবে সবসময়, ওকে, ডিজঅনেস্টি করে কোনো লাভ, সফল হতে পারবে না ডিজঅনেস্টি করে কোনোদিন। অ্যাডমারেশন ইজ দ্য ডটার অফ দ্য ইগনোরেন্স। বলছে এই যে সবাই পাম দেয়, আপা 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 বলতেছে, যে বলছে অ্যাডমারেশন ইজ দ্য ডটার অফ ইগনোরেন্স, ওকে, এগুলো কিন্তু নিষেধ করছে। ও অ্যাডমান বার্কার তো পড়ে ফেলছে, দরকার নেই, পড়ে ফেলছে ওখানের মধ্যে। আর ওই যে সে একটা বক্তব্য দিয়েছিল ইস্ট ইন্ডিয়া বিলের উপরে, লিনলে মারে, সে প্রচুর মারছে আমাদেরকে, এবং সেটা গ্রামার বই লিখে ফেলছে তোমার, এই যে মারে ইংলিশ গ্রামার, সো ফাদার ইংলিশ গ্রামার মারে, ও এখনো মারতেছে আমাদেরকে। লাস্ট ওয়ান, মাই গড, বাজাইছে। তো উইলিয়াম ব্লেক, আমরা একটু আসাদের পরিচিত শেষ রাইটার উনি, উনি একজন কবি এবং আর্টিস্ট দুটা, হ্যাঁ। ওনার বলা হয় প্রিকার্সার অফ রোমান্টিসিজম, রোমান্টিসিজম প্রিকার্সার, কেউ ওনাকে রোমান্টিক পিরিয়ডের রাইটার বলে। সো আমরা ওনাকে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে ধরতেছি, এবং ওর পরে, ওনার পরেই আমরা আগামী ক্লাসে 1798 সাল থেকে শুরু করবো আমরা রোমান্টিক পিরিয়ড, লিরিক্যাল বালাদ প্রকাশের মধ্যে দিয়ে, হ্যাঁ। তো ওনার দুটো বিখ্যাত গ্রন্থ, একটা সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্স, হ্যাঁ, আর হলো ফোরজোয়া। সো ব্লেক, ব্লেক ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভিশনারি অফ দ্য রোমান্টিক এরা, গ্রেটেস্ট ভিশনারি, কারণ ওনার মধ্যে আধ্যাত্মিক দৃষ্টি ছিল, মিস্টিক্যাল ভিশন ছিল ওনার মধ্যে, হ্যাঁ। কবিতাও উনি হচ্ছে যে লিখতো, এবং উনি চিত্র করেছিল, হ্যাঁ, কবিতা অঙ্কন করতো উনি। সো রিলিজিয়াস পলিটিক্যাল ভিশন দুটার মধ্যে উনি তোমার সংযোগ সাধন করতে পারছিল। ফোরজোয়া বইয়ের কাভার এটা। আর ওনার হচ্ছে আরেকটা বিখ্যাত হলো সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স। তো ফোরজোয়া এবং সংস অফ ইনোসেন্স, এই দুটার বাইরে তুমি হচ্ছে যে যদি মনে রাখতে চাও, যদি মনে রাখতে চাও, তাহলে হচ্ছে তোমার বাকিগুলা যদি মনে রাখতে চাও আর কি, যে স্বর্গ এবং নরকের মধ্যে বিয়া, দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল, যদি মনে রাখতে চাও। তারপরে তোমার হচ্ছে যে মিল্টন, মিল্টন না পোয়েম, মিল্টনের কবিতা লিখছে সে, দ্য টাইগার অফ দ্য ল্যাম্প। সো এটা সংস অফ এক্সপিরিয়েন্স থেকে একটা একটা কবিতা বিখ্যাত। এগুলো চার মনে রাখতে পারো, এবং দ্য ভিশন অফ দ্য লাস্ট জাজমেন্ট, সো যারা জ্ঞানী তাদের জন্য। থ্যাংক ইউ।